বেশ কিছু সড়ক রয়েছে, এমনকি আগরতলা থেকে মোহনপুর পর্যন্ত যে অংশটা, এটা তো এত বেহাল, কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে। 2 নম্বর হচ্ছে 36 কিলোমিটার কুর্তি থেকে যে কৈলাসহর পর্যন্ত রাস্তাটা, এই রাস্তাটা 11 কিলোমিটার কুর্তি টু রাগনা, এই অংশটা না হওয়ার ফলে এই রোডের যে 208 এর বেনিফিট আমরা ধর্মনগরবাসীরা পাচ্ছি না। অপরদিকে কী হচ্ছে, NH 8 থেকে 208 বেনিফিট নেওয়ার জন্য বড় বড় গাড়িগুলি ধর্মনগরের শহর উপর দিয়ে রাজবাড়ি হয়ে যুবরাজনগর বিধানসভার কৃষ্ণপুর এবং রাজাপুর হয়ে 208-এ কৈলাসহর দিকে যাচ্ছে। তারপর ওই এরিয়াতে রাস্তা যেটা আমাদের এক্সিস্টিং, যেটা হাইওয়ের উপযোগী নয়, সেই ইন্টারনাল রোডটা এত ড্যামেজ হয়ে গেছে, কৃষ্ণপুর অঞ্চলে পায়ে হেঁটে রাস্তা ক্রস করার মধ্যে কন্ডিশনই নেই। ঠিক আছে, ওই ব্যাপারটা, এই দুটো ব্যাপারটা অ্যাটেনশন দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মান্যবর, আমি অ্যাকচুয়ালি এই কারণেই পুরো ডিটেলস বলেছি, আমি সব জায়গায় ডিটেলস তো অনেক কিছু বলেছে, এগুলি আপনারা কতটুকু শুনেছেন? তবু আমি একটু বলে দিই, কারণ এখানে তো আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝারও বিষয় আছে, অনেক কিছু আমরা সেইভাবে নাও জানতে পারি। তো যেটা বলা হয়েছে যে একটা তদন্ত হোক, তদন্ত এই NHIDCL এর তদন্ত আমরা করতে পারবো না, করলে এটা দিল্লির করতে হবে, MRTH করবে। এই বিষয় গেল একটা। আর আসলে আমরা কিন্তু এই যে রাস্তা, আমরা বলি কেন হচ্ছে না রাস্তাটা, আমরা অর্ডার দিলাম এতদিন ধরে, মানে কন্ডাক্টরকে কাজও দেওয়া হলো, কিন্তু একটা কনস্ট্রাকশন যদি মানে সাইডে অনেকগুলো স্টেজ আছে, এগুলো আমাদের অ্যাকচুয়ালি বুঝতেও হয়। যেমন আর্থ ওয়ার্ক অফ ফরমেশন, সেখানে ক্লিয়ারিং, গ্রাবলিং মানে ডিগিং, এবং সেখানে কি ধরনের যদি মেসি অবস্থা থাকে সেটাকে কিভাবে, ওই মেসি এলাকাকে আমার কিভাবে চিহ্নিত করবো এবং কি করা যায়, কি জিনিস অনেক দেখার পরে আমরা কি করবো, আমরা তো সাধারণ মানুষ, যারা ডিপার্টমেন্টে আছে, টেকনিক্যাল বিষয় যারা বুঝেন, তো সেইগুলো আমরা চাই যে তারা, ওদের টিম রেখেছে এখানে, তো তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবে। এখানে বিভিন্ন সার্ভে করতে হয়, প্রিলিমিনারি সার্ভে করতে হয়, এবং ফাইনাল লোকেশন ডিটেল সার্ভে করে, তারপরে DPR প্রজেক্ট তৈরি করে, এইসব ইত্যাদি করার পরে তারপর কাজ শুরু হয়। কিন্তু আমাদের মুদ্রা কথা হচ্ছে, আপনাদের বা আমাদের সবার যে কথা, যে আমরা কাজ দিলাম, তারপরেও কেন এই ধরনের ডিফেক্ট হবে, সেই ডিফেক্ট যারা করেছে তাদের গোচরে আমরা এনেছি, বারবার চিঠি দিয়েছি, আমাদের সরকারের তরফ থেকে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। এই ন্যাশনাল হাইওয়ে তো এমন না যে 3 বছর থেকে আরম্ভ হয়েছে, অনেক আগের থেকে শুরু হয়েছে। তো এই ধরনের ঘটনা কিন্তু হয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে যাদেরকে দেওয়া হয়েছে, এখানে এই বিষয়টা আমার মনে বলা দরকার যে আমরা দেখেছি প্রায়, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, NBCC এবং HSC লিমিটেড এদেরকে নিয়ে অনেক কথা হয়, এবং তারা কিন্তু NBCC এবং HSCL তারা কিন্তু ফেলিওর, এবং যে কারণে আমরা ক্যাবিনেট আমরা ডিসিশন নিলাম, নিয়ে আমরা এই NBCC এবং HSC থেকে আমরা কিন্তু, সেখানে আইনের বিষয়ে সমস্যা আছে, তো সেটাকে মাথায় রেখে আমরা প্রায় এজ ইজ ওয়ের বেসিসে আমরা সব PWD আমরা নিয়েছি, স্টেট PWD, এবং এখন পর্যন্ত যে 136 নম্বর রোডস এই NBCC এবং HCC ছিল, এবং সেখানে যে ল্যান্ড ছিল প্রায় 644-এর উপরে, সেটা আমরা PWD এদের থেকে আমরা নিয়েছি অ্যাজ ইজ ওয়েন বেসিসে, এবং সেখানে আউট অফ দিস রোড 28 নাম্বারস রোড ল্যান্ড যেখানে 128.793, এবং NBCC থেকে 515 কিলোমিটারের উপরে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর বাকি কিছু রয়েছে 30 রোডস 153, সেগুলো আমরা আগামী দিন সেগুলো আমরা নেওয়ার ব্যবস্থা করছি। আমাদের স্টেট গভর্নমেন্ট বা স্টেট PWD কাজ করলে আমি দেখেছি সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে, এবং আশা করি আমাদের তরফ থেকে এই বিষয়ে কিন্তু আমরা উই আর ভেরি মাচ অ্যালার্ট। থ্যাংক ইউ। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল, মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলে রাজ্যে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে
অনুরোধ করছি। মাননীয় স্পিকার ইনচার্জ, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়কে অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় কলিং অ্যাটেনশনের মাধ্যমে তিনি আমাদের সামনে এনেছেন এবং ওনার কলিং অ্যাটেনশনের যে বিষয় সেটা হচ্ছে মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলে রাজ্যের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সম্পর্কে। এটা ঠিক, মাছ আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষম খাদ্য। মাছ এমন একটা খাদ্যদ্রব্য যেখানে আমাদের রাজ্যের প্রায় 98% বেশি মানুষ প্রত্যেক দিন মাছ খায় এবং মাছ খায় বললে আমরা দেখেছি আমাদের রাজ্যের মানুষ প্রায় 3 বেলাও মাছ খেতে পারে একদিনে। স্বাভাবিক কারণে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে কিন্তু মাছের চাহিদা অনেক বেশি। ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত রাজ্যে মাছের চাহিদা পূরণ করার জন্য অনেকগুলি পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করে সময় সময় কাজ করছে। তার মধ্যে এখানে যেটা প্রশিক্ষণের বিষয় বলা হচ্ছে, তার আগে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে দিই মাননীয় অধ্যক্ষের মাধ্যমে বিধায়ক এবং অন্যান্য সদস্যদের। আমরা দেখছি যে আমাদের রাজ্যের মোর দেন 98% মানুষ মাছ ফিশ ইটার বা মাছ খায়। সেই জায়গাতে আমাদের রাজ্যে এই মুহূর্তে যেটা মাছের ডিমান্ড আছে সে ডিমান্ড হচ্ছে 1,17,287 মেট্রিক টন, অর্থাৎ এই পরিমাণের মাছের চাহিদা রয়েছে। আর আমাদের রাজ্যে এই মুহূর্তে আমাদের যতগুলি ইনল্যান্ড ফিশারি আছে, ইনল্যান্ড ফিশারি বা ছড়া, নদী, বড় জলাশয়, এই সমস্ত কিছু মিলে অ্যাকর্ডিং টু দ্য ফিশারি ডিপার্টমেন্ট ডেটা আমাদের রাজ্যে এই মুহূর্তে 85,805 মেট্রিক টন মাছের উৎপাদন আছে। স্বাভাবিক কারণে এখানে প্রায় 31,000-এর মতো ঘাটতি রয়েছে মেট্রিক টন মাছ। এই মাছটা কিন্তু বর্তমানে আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, এই জায়গা থেকে আমরা মাছ আনি। যদিও বাংলাদেশ রিসেন্টলি অনেক কম মাছ আসে, আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ, কখনো কখনো আমাদের উড়িষ্যা থেকেও কিছু মাছ আসে এবং এইভাবে কিন্তু আমরা আমাদের চাহিদা পূরণ করছি। আমরা চাইছি এই গ্যাপ পরিমাণ মাছ যাতে আমরা আমাদের রাজ্যে উৎপাদন করতে পারি এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের কন্টিনিউয়াস ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এবং কাজও চলছে। রিসেন্টলি যদি আমি বলি, গত 2-2.5 বছর যে ডেভেলপমেন্ট ফিশারি ডিপার্টমেন্টে হয়েছে, এটা সত্যি অভূতপূর্ব এবং আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি। আমরা যদি দেখি 2017-18 সাল পর্যন্ত আমাদের রাজ্যের মাছের উৎপাদন কত ছিল, তাহলে আমরা দেখতে পাই যে প্রায় 77,000 to 78,000 মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন ছিল আমাদের রাজ্যে। এই গত 7-8 বছর সময়ের মধ্যে প্রায় 10,000 মেট্রিক টনেরও বেশি মাছ আমরা কিন্তু আমাদের রাজ্যে উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। এবং এই যে মাছ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, তার জন্য যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ স্কিম আমাদের রাজ্যে রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যে স্কিম চলছে ফিশারি ডিপার্টমেন্টে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই দুইটা স্কিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় আমরা আমাদের রাজ্যের যে সমস্ত ইনল্যান্ড ফিশারি আছে সেখানে মাছের চাষ বৃদ্ধি করার জন্য আমরা পুকুর খনন করছি, নতুন নতুন পন্ড দেওয়া হচ্ছে, তাদেরকে ফিশারি ইনপুট দেওয়া হচ্ছে, ফিড সাপোর্ট দেওয়া হচ্ছে, ফিঙ্গারলিং সাপোর্ট আমরা দিচ্ছি, এগুলি যেমন আমরা দিচ্ছি। এর বাইরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আমাদের আরও গুরুত্বপূর্ণ স্কিমগুলি চলছে। যেমন ধরুন, সেখানে আমরা প্রায় অনেকগুলি ব্লক এলাকা, প্রায় অলমোস্ট সব ব্লক এলাকাতে আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আমরা নিউ পন্ড ক্রিয়েশন, তারপর রিক্লেমেশন, পন্ড রিক্লেমেশন, দেন মেনটেনেন্স
তারপরে ইনপুট সাপোর্ট, ফিঙ্গারলিং সাপোর্ট, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু সময় সময় কাজ করছি। এখন আমাদের রাজ্যের যারা মৎস্য চাষি আছে তাদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কম সময় কিভাবে বেশি মাছ উৎপাদন করা যায় বা কম জলাশয়ে বেশি মাছের কিভাবে উৎপাদন বাড়ানো যায় তার লক্ষ্যে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রশিক্ষণ দিচ্ছি। তার মধ্যে আমি যদি আপনাকে বলি 2024 এবং 25 অর্থ বছরে অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমরা প্রায় যেমন ধরুন 3 days আমরা একটা ট্রেনিং করিয়েছি প্রত্যেকটা সাব ডিভিশন লেভেলে, সেখানে 300 জন করে আমরা ফার্মার্সদেরকে ট্রেনিং করিয়েছি। তারপর ধরুন 2 days সাব ডিভিশনাল ট্রেনিং প্রোগ্রাম, সেখানে 600 জন করে আমরা ট্রেনিং করিয়েছি তাদের। এই বছর 25 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে সিমিলারলি ট্রেনিং দেওয়া হবে। নতুন আমাদের সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে বা ওনার মার্গদর্শনে আমরা নতুন আরেকটা কনসেপ্ট এনেছি, যাতে আমাদের দপ্তরের যারা টেকনিক্যাল পার্সন আছে অর্থাৎ ফিশারি এক্সপার্ট যারা আছে তারা যাতে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ কৃষকের সাথে গিয়ে কথা বলে কিভাবে মাছের চাষকে বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা নতুন একটা কনসেপ্ট এনেছি, দ্যাট ইজ কল আড্ডা। আড্ডা মিনস অ্যাওয়ারনেস কাম ডেমনস্ট্রেশন ফর ডেভেলপমেন্ট অফ একুয়াকালচার। মানে কি, আমরা বলছি সাপোজ মনে করুন আমরা প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণে কিছু লোক শুনে না, হয়তো কেউ অ্যাটেন্ড করে আবার বেরিয়ে যায়। আমরা বলছি না, আরো মাইক্রো লেভেলে আমাদের যেতে হবে। কি করতে হবে, আপনি এক একটা ব্লক এলাকায় একটা পার্টিকুলার গ্রাম পঞ্চায়েতকে বাছুন, ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা মৎস্য চাষি আছে তাদেরকে সবাইকে একত্রিত করে কোনো একটা কারোর বাড়িতে হতে পারে, কোনো একটা গাছের নিচে হতে পারে, ইভেন কারোর জলাশয়ের পুকুর পাড়েও হতে পারে, বসে আপনারা কৃষকদের সাথে আড্ডা দেবেন, আমাদের অফিসাররা আড্ডা দেবে, ডিসকাশন হবে কিভাবে মাছের চাষ বৃদ্ধি করা যায় এবং তারা কি কি সমস্যা ফেস করছে, মেজর প্রবলেম তারা কোন জায়গাতে ফেস করছেন, সেটা আমাদের কনসার্ন অফিসাররা সেটাকে লুট করবে এবং সাবসিকুয়েন্টলি সেগুলিকে অ্যাড্রেস করবে পর্যায়ক্রমে। তো সেইভাবে কিন্তু আমরা আড্ডা প্রোগ্রাম আমরা করছি। এবং আমি আপনাকে বলি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 1740 জনকে কিন্তু আমরা আড্ডার মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখন এটার কিন্তু কোনো স্পেসিফিক নাম্বার নেই যে 1740 আবার আমরা এই বছরে দেবো এমনটা না। আমাদের যারা অফিসার আছে তারা তাদের কনভিনিয়েন্ট অনুযায়ী তাদের সমস্ত কাজের পরে আমাদের যে 2 দিন আমরা তাদের জন্য অ্যালার্ট করেছি ফিল্ড ভিজিট ম্যান্ডেটরি। এখন 2 দিন যে ফিল্ড ভিজিট আছে যত বেশি তারা করতে পারে তত বেশি ফার্মার্সরা বেনিফিটেড হবেন। তো সেই লক্ষ্যে আমরা আড্ডাকেও বেশি বেশি জোর দিচ্ছি এবং আমাদের অফিসাররা সেই লক্ষ্যে কাজ করছে। এই বছরও সেই প্রোগ্রাম হবে। 1 ডে অ্যাওয়ারনেস ক্যাম্প আবার একদিনের প্রত্যেকটা ব্লক লেভেলে একদিনের জন্য আমরা করছি, সেখানে আবার 300 নাম্বারস ফার্মারকে আমরা ট্রেনিং করিয়েছি। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয় আছে ডুম্বুর রিজার্ভার। ডুম্বুর রিজার্ভারে আমাদের কেস কালচার সহ বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে। 3 মাস কিন্তু বিশেষ করে এপ্রিল মে জুন এই 3 মাস কিন্তু আমাদের জন্য অফ সিজন, তখন কোনো রকমের নেটিং হয় না, সেখানে মাছ ধরা হয় না। তো তার জন্য আমরা বলছি এই পার্টিকুলার পিরিয়ডে ওইখানকার যারা ফার্মার আছে সেই সমস্ত ফার্মার্সদেরকে প্রায় 700+ ফার্মার বা ফিশ ফার্মার তাদেরকে স্পেশাল ট্রেনিং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রতি বছর আমরা দিচ্ছি এবং 3000 টাকা করে, যেহেতু সেটা অফ সিজন তাদেরকে কিন্তু আমরা 3000 টাকা করে ফিনান্সিয়াল সাপোর্টও দিচ্ছি, যাতে করে তারা মাছ চাষ থেকে দূরে না যায়। তো এটাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। আরেকটা জিনিস, যখন লাল পার্টি বা বামপন্থীদের সরকার ছিল আমাদের রাজ্যে কিন্তু সেটা ছিল না, সয়েল অ্যান্ড ওয়াটার টেস্টিং, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে সেই জলটা মাছ চাষের জন্য কতটা উপযোগী বা যে তার যে মাটি আছে বা পলি মাটি যেটা আছে বা কাদা যেটাই আছে সেটা মাছ উৎপাদনের জন্য কতটা সায়েন্টিফিক বা কতটা ইকো ফ্রেন্ডলি, সেটাকেও আমরা কিন্তু কন্টিনিউয়াসলি টেস্ট করছি। আমরা আমাদের অফিসাররা প্রতিনিয়ত সেখানের জল এবং মাটি এনে আমরা আমাদের ল্যাবে টেস্ট করছি, যদি কোথাও দেখা যায় যে এটা ফিশ কালচারের এগেনস্টে রয়েছে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে ডিপার্টমেন্ট নেয় তার জন্য কিন্তু আমাদের সময় সময় ল্যাব এবং সয়েল অ্যান্ড ওয়াটার টেস্টিং আমাদের করছি। আমরা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 11,600 কৃষকের পুকুর থেকে আমরা কিন্তু জল এনে টেস্ট করেছি এবং আমরা রিপোর্ট দিয়েছি এবং প্রয়োজনীয় যে সাজেশন বা যে রকমের সলিউশন দরকার সেটাও কিন্তু আমরা প্রোভাইড করেছি।
এই ফিনান্সিয়াল ইয়ারও আমাদের টার্গেট রয়েছে যাতে অ্যাটলিস্ট 13-14 হাজার আরও ফিশ ফার্মারকে আমরা কাভার করতে পারি এবং তাদের জল এবং মাটি পরীক্ষা করে যাতে মাছ চাষের উপযোগী তৈরি করা যায় তার লক্ষ্যে কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে। স্টেট লেভেল ওয়ার্কশপ, আমি বললাম সাব ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এখন রাজ্য ভিত্তিক সারা রাজ্য থেকে বাছাই করা কৃষকদের এনে রাজ্য ভিত্তিক বছরে 2বার, একটা মান্থ অফ নভেম্বর আর একটা মান্থ অফ জুলাই, এই 2 মাসে আমরা প্রায় 600 করে কৃষকদের এনে তাদেরকে স্পেশাল ট্রেনিং আমরা দিচ্ছি, স্পেশাল ইনপুট সাপোর্ট দিচ্ছি, তাদের টিএ ডিএ খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছি যাতে তারা সেখান তো আরও অতিরিক্ত ট্রেনিং পায়। এর বাইরে আমি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এই যে মাছ উৎপাদন হবে তার জন্য আমাদের ভালো মাছের কিন্তু পোনা দরকার, সিড প্রোডাকশন যাতে আমাদের রাজ্যের মৎস্য চাষিরা ভালোভাবে করতে পারে তার জন্য আমরা আমাদের রাজ্যের বিভিন্ন সাব ডিভিশন বা ব্লক থেকে আমরা ফার্মারকে চুজ করছি বাছাই করে, তাদেরকে ফিশ সিড প্রোডাকশনের জন্য সেপারেটলি ট্রেনিং আমরা প্রোভাইড করছি যাতে এই জায়গাতেও তারা কোনোভাবে দুর্বল না হয় বা সেখানে তারা ভালোভাবে করতে পারে। এর বাইরে ফিশিকালচার অ্যান্ড ফিশ ফিড অ্যান্ড ফিশ ইনপুট, অর্থাৎ মাছের ইনপুট যা লাগছে খাদ্য বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট যেগুলি, তার জন্য আরও স্পেশালি ট্রেনিং কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে। রিসেন্টলি আমরা 16 ফার্মার্স কাভার করেছে, আরও আমাদের টার্গেট রয়েছে। বামপন্থীদের সরকার যখন ছিল এটা তো স্বপ্নেও তারা কল্পনা করতে পারেনি। মৎস্য চাষি যারা আছে, যারা মাছ উৎপাদন করে আমাদের রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করছে, তাদেরকে উৎসাহিত করার জন্য বছরে একবার তাদেরকে রিকগনাইজ করা তাদের হার্ডওয়ার্ককে এবং তাদেরকে ফেলিসিটেশন দেওয়া, তার জন্য আমরা স্টেট লেভেল ফিশ ফেস্টিভ্যালের আমরা কিন্তু আয়োজন করেছি। এবং আমাদের এই যে গত 2-3 বছর যাবত আমি দায়িত্ব নেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ছিলেন, আমরা আগরতলা পূর্বার সাথে করেছি ফিশ ফেস্টিভ্যাল স্টেট লেভেল। তারপরে আমি আমাদের দপ্তরের আধিকারিককে বলেছি যে আমরা স্টেট লেভেল করছি, এটাকে এখন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে যাওয়া উচিত, কারণ স্টেট লেভেল ফাংশনে যারা উপস্থিত হতে পারে না, ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছে তারা যাতে, অর্থাৎ গ্রামীণ স্তরের যারা মৎস্য চাষী আছে তারা যাতে ডিস্ট্রিক্ট লেভেল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারে। এবং এটা সম্পূর্ণ ফিশ ফেস্টিভ্যাল, অন্য কিছু থাকবে না। যারা মৎস্য চাষী আছে তারা তাদের মাছ নিয়ে আসবে মেলাতে, এবং ফিশারি রিলেটেড, ফিশিকালচার রিলেটেড বা ফিশারি ইনপুট হোক, সিড হোক, তাদের মাছ থেকে বিভিন্ন রকমের যে আইটেম তৈরি হচ্ছে, ভ্যালু এডিশন প্রোডাক্ট, এগুলি তারা ডিসপ্লে করবে, এগুলি তারা নিয়ে আসবে এবং মানুষ সেখানে উপকৃত হবে। তো এতে করে আমরা দেখছি মৎস্য চাষিরা কিন্তু অনেক বেশি উৎসাহিত হচ্ছেন এবং তারা সেই কাজগুলি করছেন। লিস্ট অনেক লম্বা, বললে অনেক সময় লাগবে, তবু আমি সংক্ষেপ করে নিয়েছি স্যার। এর বাইরে রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের এই বছরের প্ল্যানেও রেখেছি, গত বছর আমরা আমাদের রাজ্যের ধরুন 50 জন ফিশ ফার্মারকে আমরা সিলেক্ট করছি, তাদেরকে আমরা এক্সপোজার ভিজিটে পাঠাবো। কোথায়? যেমন ধরুন সিফা আমাদের ভুবনেশ্বর রয়েছে উড়িষ্যার, আরেকটা রয়েছে সিফ্রি ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে, এখানে উন্নত মানের মাছের উৎপাদন হয়। তো আমাদের রাজ্যের প্রায় 50 জন মৎস্য চাষিকে আমরা সিলেক্ট করেছি, তাদের সমস্ত কিছু দায়িত্ব আমাদের ডিপার্টমেন্ট নেবে এবং তাদেরকে সিফা এবং সিফ্রিতে নিয়ে আমরা প্রায় 2-3 দিন তাদেরকে সেখানে রেখে এবং আমরা সেখানে কিন্তু তাদের উন্নত মানের প্রশিক্ষণ দেব যাতে তারা পরবর্তী সময় আমাদের রাজ্যে এসে মাছ চাষে উৎসাহিত হতে পারে। আমি আপনাকে শুধু এইটুকু বলছি, মাছ চাষ এমন একটা লাভজনক চাষ, এবং আমি দেখেছি ফিজিক্যালি, যেমন আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা জেলাতে আমি গেছি, প্রত্যেকটা ব্লক এলাকাতে গেছি, আমরা রিভিউ মিটিং যেমন করছি, তার সাথে সাথে যারা মৎস্য চাষী তাদের ফার্মও কিন্তু আমরা ভিজিট করছি, তাদের সাথে বসে ডাইরেক্টলি তাদের কথা শুনছি, কোন জায়গাতে তারা অসুবিধা ফেস করছে, তারা আমাকে অনেক কিছু বলেছে, আমরা অনেক চেঞ্জেস এনেছি। যেমন সিপিএম এর সরকার যখন ছিল, মাছের পোনা বিতরণের সময় ছিল আমরা দেখেছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যখন পুকুরে জল থাকে না তখন মাছের পোনা নিয়ে যায় তারা মাছের পোনা বিতরণ করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে বর্তমানে আমরা কি করছি, যে অগাস্ট মাসের মধ্যে আপনি মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে, বাই সেপ্টেম্বর অক্টোবরে আপনাকে ফিড ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে, কারণ যেটা সিস্টেমেটিক। আমি একজন ফিশারি অফিসারকে জিজ্ঞেস করেছি একদিন মিটিংয়ে যে মাছের পোনা জলে ফেলার উপযুক্ত কোন সময়, তিনি বলছেন যে না স্যার, এটা তো উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল টু আপ টু অগাস্ট পর্যন্ত, কারণ এই সময় বর্ষা হয়, নতুন জল আসে পুকুরে। কিন্তু দেখা গেছে বামপন্থীদের সময় সেগুলি উদাসীন ছিল, তারা কোনোভাবেই মৎস্য চাষীদের তারা গুরুত্ব দেয়নি। তারা তো ফাইল যে প্রসেস করবে, ফাইল প্রসেস করার জন্য ফাইল যায় আপনার নভেম্বর, ডিসেম্বর, তখন গিয়ে সেগুলি হয়। এখন আমরা
মিশন মোডে কাজ করছি যাতে সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। এর বাইরে যেহেতু আমাদের রাজ্যে ওয়াটার এরিয়া খুব লিমিটেড, আমাদের কাছে সামুদ্রিক এরিয়া নেই, বড় কোনো জলাশয় নেই, নদী যেগুলি আছে নদীর মাছের উপর আমরা নির্ভর করতে পারি না, কারণ বিশেষ করে বর্ষার সময় দেখা যায় যখন ফ্লাড হয় আমাদের মনু নদী বলুন, গোমতী বলুন, বহুরী সমস্ত নদীর মাছ কিন্তু বাংলাদেশে চলে যায়। এখন এই বছর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যতগুলি নদী আছে যেগুলি বাংলাদেশ বর্ডার একদম ঘেঁষা আছে, এই সমস্ত নদীতে আমরা মাছের পোনা কম ফেলবো। যে মাছের পোনা আমাদের নদীতে রেঞ্চিং করার কথা ছিল সেগুলি আমাদের রাজ্যে যেগুলি পরিত্যক্ত জলাশয় আছে বা বড় জলাশয় আছে সেখানে আমরা এখন থেকে সেখানে রেঞ্চিং করবো, যাতে আমাদের রাজ্যের মাছ আমাদের রাজ্যের মানুষই খেতে পারে। এর বাইরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যে প্রায় যতগুলি আনইউটিলাইজ ওয়াটার বডিজ আছে, পরিত্যক্ত জলাশয়, প্রায় 109 হেক্টর জলাশয় এই ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ 2025 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে 109 হেক্টর জলাশয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলিকে আমরা রিক্লেমেশন করব। ধরুন পরিত্যক্ত জলাশয় আছে, এখানে জার্মানি ফেনা বা কচুরিপানা ভর্তি আছে, আবর্জনা আছে, ফিশারি ডিপার্টমেন্ট এগুলিকে পরিষ্কার করবে, পরিষ্কার করে এগুলি মাছ চাষের আওতায় আনবে। এবং আমি নিজে পার্সোনালি অনেকগুলি ভিজিট করেছি, আমাদের এমএলএরা নাম দিয়েছেন, অনেকে নাম দিয়েছেন, এটা আমরা লিস্ট আউট করেছি। প্রায় 96 আনইউটিলাইজ ওয়াটার বডিজকে আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলিকে এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা কিন্তু রিক্লেমেশন করে সেখানে মাছ চাষের উপযোগী করব, যাতে করে তারা এই যে জলাশয় এগুলির মাধ্যমে যাতে আমাদের চাহিদাকে আমরা আরো পূরণ করতে পারি। বিসি নগরে আপনারা জানেন আমাদের চণ্ডীপুর আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয়ের বিধানসভাতে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক নির্মাণ আমরা করছি, দুর্গাপূজার পরেই কাজ শুরু হবে। সেখানে আমাদের টার্গেট আছে প্রায় কম থেকে 500 থেকে 1000 মেট্রিক টন মাছের উৎপাদন যাতে আমরা ইন্টিগ্রেটেড একুয়া পার্কে করতে পারি। আমি আপনাকে বলছি এবং সমস্ত বিধায়ক বিধায়িকাদের বলছি, আপনারা উৎসাহিত করুন। মাছ চাষ এত একটা মানে কি বলবো আমি লাভজনক। আমি তো বিশেষ করে সিপিএম বন্ধুদের বলবো, সিপিএম করে দেশের বিরোধী শত্রু হওয়ার চাইতে, সিপিএম করে নিজের সংস্কৃতির বিরুদ্ধে যাওয়ার চাইতে মাছ চাষ করুন, এটা অনেক বেশি লাভজনক। কারণ সিপিএম করে আলটিমেটলি আপনি দেশের বিরুদ্ধেই যাচ্ছেন, সংস্কৃতির বিরুদ্ধে যাচ্ছেন, তার চেয়ে বেশি বা মানুষও আপনাদেরকে খারাপ ভাবে আর এই দেশ বিরোধী কথাবার্তা বলেন। যেমন ধরুন অপারেশন সিন্দুরের সময় আপনারা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, তো আলটিমেটলি মানুষ আপনাদেরকে দেশ বিরোধী বলে। আমি বলছি ভাই আপনারা সব ইয়াং মানুষ, আপনারা হয় সিপিএম ছাড়ুন আর না হলে মাছ চাষ করুন। যদি সিপিএম করার চেয়ে আমার মনে হয় মাছ চাষ বেশি লাভজনক। অথবা আমি প্লিজ শেষ করে নিচ্ছি, তারপরে বলবেন আপনি বলবেন পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন বলবেন। আমি আপনাদের সমস্ত যুবকদেরকে আবেদন করব, মন্ত্রী সাহেব শেষ করছি, আমি কথা বলেন। হ্যাঁ, আমি রাজ্যের মিডিয়াদের মাধ্যমে যুবকদের কাছে আবেদন করব, যারা এই মুহূর্তে নিজেদেরকে বেকার বলেন। আমি বলছি যেদিন কর্মসংস্থান হবে তো হবে, তার আগে আপনারা যদি বাড়িতে জায়গা থাকে আপনি মাছ চাষ করতে পারেন। কারণ 2 টাকার মাছের পোনা 1 টাকার মাছের পোনা মাত্র 8 মাস 9 মাসের মাথায় সেটা 300 টাকা 400 টাকা আপনাকে দিচ্ছে, 1 কেজি ওজন হয়ে যাচ্ছে। আর মাছের ডিমান্ড আমাদের রাজ্যে এত বেশি, আপনি ধরুন আমার ফটিকরা এলাকা যেখান থেকে আমি প্রতিনিধিত্ব করি বা অন্যান্য একটা সাবরুম বলুন, বিলোনিয়া বলুন, গ্রামীণ এলাকা, সেখানে একটা ব্র্যান্ডেড শার্টের কোম্পানি বা কোনো একটা ব্র্যান্ডের যদি শোরুম আপনি খুলেন, ধরুন যেখানে প্রত্যেকদিন বিক্রি হবে না, কিন্তু ওই ব্র্যান্ডেড শোরুমের পাশে যদি দেশি মাছ নিয়ে কেউ বসে যায় বিক্রি কিন্তু হয়ে যাবে, কারণ মার্কেট আমাদের কাছে অ্যাভেলেবেল, ডিমান্ড আমাদের অনেক বেশি, লোকাল মাছের ডিমান্ড বেশি। তো স্বাভাবিক কারণে মাছ চাষ কিন্তু লাভজনক। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি সারা রাজ্যে ঘুরেছি বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার, এক একজন মাছ চাষ করে কারোর বাৎসরিক ইনকাম 1 কোটির বেশি, 1 কোটি টাকার বেশি বাৎসরিক ইনকাম, কারোর 50 লাখ টাকা, কারোর 30 লাখ, কারোর 20 লাখ, এইভাবে মৎস্য চাষ করে তারা লাভ পায়। যেমন আমি খোয়াই জেলায় আপনাকে বলি, অনিমেষ দা আপনার জেলায়, খোয়াই জেলায় লবতাঙ্গা বলে একজন আছে আমাদের ফিশারম্যান, প্রোগ্রেসিভ ফিশ ফার্ম, তার বাৎসরিক ইনকাম আপনি কত জানেন? 3,98,00,000 টাকা, অলমোস্ট 4 crore ইয়ারলি ইনকাম শুধু মাছ চাষ মাধ্যমে। লালচাঁদ সরকার, আমি নিজে ভিজিট করেছি তার ফার্ম, তার বছরে ইনকাম সবকিছু বাদ দিয়ে প্রায় 25 থেকে 30 লাখ টাকা। আপনি ওয়েস্ট ত্রিপুরাতে বলুন, সুজিত দাস, আপনাদের এটা আমাদের মাননীয় পাওয়ার মিনিস্টার, বিধানসভার পাশাপাশি এখানে বিশ্বজিৎ বাবুর বিধানসভা, এটা শিবনাথে পড়ে। সুজিত দাস
তার ইয়ারলি ইনকাম 35 থেকে 40 লাখ শুধু মাছ চাষ করে সে। এরকম অনেকজন আছে, যেমন ধরুন আমার ঊনকোটি জেলায় যদি বলি আমি, দিগ্বিজয় দাস, ইয়ারলি ইনকাম 15 থেকে 16 লাখ টাকা। তারপর সাউথ ত্রিপুরার স্বপন ঘোষ, নর্থ ত্রিপুরাতে বিষ্ণুপদ নাথ, নর্থ ত্রিপুরার দুলাল দাস, সিপাহীজলাতে আমাদের রয়েছে কৃষ্ণ দেববর্মা, 1 কোটি টাকারও বেশি শুধু মাছ চাষ করে। তো স্বাভাবিক কারণে মাছ চাষ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজনেস এবং লিউক্রেটিভ বিজনেস। আমি আবেদন করব সবাইকে, মাছ চাষের মাধ্যমে কিভাবে একটা বেকার স্বাবলম্বী হতে পারে আর্থিকভাবে, তার কিন্তু জ্বলন্ত উদাহরণ এই যে প্রগ্রেসিভ ফার্মারের নাম আমি বললাম। আরও অসংখ্য প্রগ্রেসিভ ফার্মার আছে যারা মাছ চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন এবং সামাজিকভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো আমি মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ওনার যে প্রস্তাব। আমি আবেদন করব আপনারাও সহযোগিতা করবেন এবং আমাদের আরও কি আনা যেতে পারে আপনারাও প্রয়োজনীয় প্রস্তাব দিতে পারে, আমরা কিন্তু সময় সময় সেগুলিকে অ্যাড্রেস করব এবং আমাদের চাহিদা আগামী 1-2 বছরের মাথায় যাতে আমাদের রাজ্যের যে চাহিদা আছে সেটাকে যাতে আমরা আমাদের রাজ্য থেকে পূরণ করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট কাজ করছে। ধন্যবাদ। ধন্যবাদ। রঞ্জিত বাবু কিছু বলবেন? মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে গুরুত্বপূর্ণ বিষয়টি সবাই আলোচনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় মন্ত্রী যেভাবে সরকারের যে সিদ্ধান্তগুলো মৎস্যজীবীদের এবং মৎস্য উৎপাদনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নিদর্শন মাননীয় মন্ত্রীর আলোচনার মাধ্যমে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন। তো আমি এখানে খুব সংক্ষেপে কিছু বিষয় এখানে যুক্ত করতে চাইছি। প্রথমত আমাদের যে ডম্বুর যে জলাশয়, এটা 2018 সালের আগ থেকে এবং আমরা যখন সরকার ক্ষমতায় এসেছিল তখন এই সমস্ত জলাশয়টি কচুরি ফেনাতে ভর্তি ছিল এবং ফিশারি দপ্তর এবং ট্যুরিজম দপ্তরের যৌথ উদ্যোগে সেটাকে দুটো দিকে তার উপার্জনের একটা পথ খুলে দিয়েছেন। আপনারা সেটা এই বিধানসভায় বারবার আলোচিত হয়েছে এবং মাননীয় মন্ত্রীর প্রচেষ্টায় সেগুলোকে আরও কীভাবে মৎস্য চাষিদের আরও উজ্জীবিত করা যায় এবং এখানে দুটো বিষয় পরিষ্কারভাবে এখানে ফুটে উঠেছে। প্রথমত মৎস্যজীবীদের এবং মাছ চাষকে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তিকে গ্রহণ করে বেকারদের একটা কর্মসংস্থান। আবার ত্রিপুরাতে প্রায় 98% মানুষ, যেটা মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন যে মানুষের চাহিদা রয়েছে, দুটো জায়গায় সেখানে অভাব পূরণ করা হবে। একদিক দিয়ে বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দ্বিতীয়ত ত্রিপুরা যে মাছ যারা বাইরে থেকে যে মাছগুলো আসে সেগুলোকে বন্ধ করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা ভোকাল অ্যান্ড লোকাল, অর্থাৎ নিজস্ব যেহেতু আমাদের পরিকাঠামো রয়েছে সেগুলোর উপরে বেশি করে জোর দিয়ে বেকারকে তার সঙ্গে যুক্ত করা এবং মাছের উৎপাদন সেগুলো বৃদ্ধি করা। তো তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয়ের আপ্রাণ চেষ্টা রয়েছে। তার সঙ্গে আমি একটা বিষয় এখানে যোগ করব, যেটা বলা হয়েছে যে পরিত্যক্ত জলাশয়গুলো যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয়েছে সেগুলো প্রায় 109 হেক্টর যে জমি রয়েছে। মাননীয় মন্ত্রী সমস্ত এমএলএদের সঙ্গে কথা বলেছেন কোথায় কোথায় এই ধরনের রয়েছে, যে সরকারি যেগুলো পরিত্যক্ত জলাশয় রয়েছে যেগুলোতে কচুরিপানা বা আগাছা ভর্তি, সেগুলোকে সংস্কার করে ওই এলাকাতে কোনো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, নতুন যে প্রযুক্তিভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে তার সঙ্গে যুক্ত। আর যেগুলো ব্যক্তিগতভাবে আছে তাদেরকে ওই ব্যক্তিকে ট্রেনিং দিয়ে তাকে দেওয়া, যাতে তারা সে বিষয়ে উৎসাহিত হয়। এবং ডম্বুর জলাশয়ে একটা সময় ওই নতুন বাজার, আমাদের যে নতুন বাজার মৎস্য সমবায় সমিতি, ঢালাক মৎস্য সমবায় সমিতি এবং অমরপুর মৎস্য সমবায় সমিতিরা, এই যারা মৎস্যজীবী তারা এটার উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো। তারা সেখান থেকে মাছ ক্রয় করতো, মাছ এবং বিক্রি করতো। কিন্তু দেখা গেল, আমি যতটুকু খবর নিয়েছি, ডিআরডিসি অর্থাৎ ডম্বু রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন এই 3টি মৎস্য সমবায় সমিতিকে এই ডম্বুর জলাশয় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিশাল অংশের এই অত্র এলাকার লোকগুলো তারা বঞ্চিত আছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব যাতে ওই অত্র এলাকার আমাদের মৎস্যজীবী যারা রয়েছে তাদেরকে সাথে ওইটার সঙ্গে এই
এই ডম্বুরের জলাশয়ের সঙ্গে যুক্ত করার আগেও তারা সেখান থেকে মাছ ক্রয় করত এবং সেখান থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করত। এবং ডম্বুর জলাশয় আমাদের একটা বিশাল ত্রিপুরার জন্য মৎস্য চাষের একটা ক্ষেত্র, সেটাকে দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে এবং সেটা এডিসি এবং রাজ্য সরকার যৌথভাবে সেখানে কিভাবে আরও বেশি পরিমাণে মাছের উৎপাদন করা যায়, তাহলে আমরা বাইরের মাছের উপরে নির্ভর হতে হবে না। আমি আশা করি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার কাজ করছে এবং সর্বশেষে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমি মৎস্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বিরাম দিলাম। ধন্যবাদ। তৃতীয় দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন যিনি এনেছেন নোটিশ, ইনিই বলবে, আর দরকার নেই। হ্যাঁ, সময় চলে যাচ্ছে তো, সময় নেই। কিছু বলবেন? হ্যাঁ বলেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, দৃষ্টি আকর্ষণী নোটিশ মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় এখানে এনেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। আমার এই জায়গার মধ্যে বিষয়টা হলো, অনেক কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের যে প্রান্তিক মৎস্যজীবী, বিশেষ করে গ্রামের মধ্যে ছোট ছোট পুকুর আছে, সেগুলির মধ্যে সময় মতো মাছের চারা এবং বললো তো মিনিস্টার, ঠিক আছে, আমি বলছি, আমি একটু অন্য কথা, নতুন কথা থাকলে বলেন, একটা কথা রিপিট করে লাভ নাই তো। এটাই তো বলছি, কিন্তু সেই জায়গার মধ্যে অনেক পরিত্যক্ত জলাশয় আছে এবং এগুলি মালিকানাধীন। আবার বলছেন এগুলি তো মন্ত্রী অ্যাডভান্স বলেছে, অন্য নতুন কথা বলেন। নতুনই তো বলছি, মালিকানাধীন। তাদেরকে বিভিন্ন স্কিমের মধ্যে এনে পুকুরগুলিকে সংস্কার করে তাদেরকে মাছ চাষ করার সুযোগ দেওয়া। ঠিক আছে, বিশেষ করে মাছের পোনা 24 আমরা সবাই জানেন যে বাংলাদেশের আমরা মোরাললেস 4 ভাগের 3 ভাগে বাংলাদেশ দ্বারা আমরা। এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় কলিং অ্যাটেনশন বলছেন যে রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া সম্পর্কে। 5ই আগস্ট 2024 আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে ওখানকার যে প্রধানমন্ত্রী, উনি দেশ ত্যাগের পর ওখানকার যে উদ্ভূত যে পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। 71-এও আমরা যখন যুদ্ধ লাগে তখন আমরা জানতাম, যখন এরকম একটা অবস্থা হচ্ছিল, আমি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করি টেলিফোনিকে, কারণ এটা খুব আর্জেন্সি ছিল। কেন্দ্রের থেকে ডিরেক্ট আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে ভিতরে না আসতে দেওয়া, একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, কাউকে ভিতরে যেই হোক কাউকে ভিতরে না আসতে দেওয়া, পরিষ্কার, এর মধ্যে কোনো কিছু নেই। সেই অনুযায়ী আমি ওই 5ই আগস্ট সেম ডে ইন দ্য ইভিনিং আমি একটা উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের আয়োজন করি। সেখানে আমাদের রাজ্যের মুখ্য সচিব ছিলেন, আমাদের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন এবং অন্যান্য কেন্দ্রের এবং আমাদের অন্যান্য যে এজেন্সি তাদেরকে কিন্তু আমি ডেকেছিলাম। এবং ডাকার পরে আমি ওনাদের সাথে বর্তমান কি পরিস্থিতি সেই বিষয়ে ওনাদেরকে অবগত করলাম এবং আমি কেন্দ্রের যে নির্দেশ সেটা ওনাদেরকে জানালাম। এবং একটা কৌশল যে কোনো অবস্থায় যেহেতু বাংলাদেশ থেকে, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আমরা মোরাললেস 4 ভাগের 3 ভাগে বাংলাদেশ দ্বারা আমরা মানে পরিবেষ্টিত। তো সেই জায়গায় আমাদের মেইন যে ডিরেকশন ছিল সেখানে এই যে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ওই সময় যে অবস্থা ছিল, এবং কোনো অবস্থায় যাতে বাইরের থেকে অনুপ্রবেশ না করতে পারে তার জন্য
সেখানে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা, বিস্তরভাবে আলোচনা হয়েছে। যার যার যে ওনাদের যেসব ইনফরমেশন আছে সেখানে আমাদের মাঝে রেখেছেন, আমাদের যেসব ইনফরমেশন আছে সেগুলো আমরা রেখেছি। তো আমি ওনাদেরকে একটা কথাই বললাম যে সবার সাথে সবার যেন একটা কোঅপারেশন থাকে যৌথভাবে, এমন যেন না হয় হয়তো তো আমি জানি না, আমার পুলিশ বললো যে আমি এটা জানি না, বিএসএফ বললো আমি জানি না। একটা কোঅর্ডিনেশন ভিত্তিক যেন এই উদ্ভূত যে পরিবেশ হয়েছে, ওইখানকার যে মানে অবস্থান হয়েছে তাকে মোকাবেলা করতে কোঅর্ডিনেশনের মাধ্যমে যেন করা হয়। আমরা জানি 856 কিলোমিটার আমাদের বাংলাদেশের সীমান্ত, এবং আমরা এটাও জানি যে আমাদের এই যে 856 কিলোমিটারে সেখানে ভৌগোলিক কারণেই হোক এবং বিভিন্ন কারণে সেখানে কিন্তু আমরা কাঁটাতারের যে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় এখন জরাজীর্ণ আছে। আমি নিজেও বহু জায়গায় গেছি, এবং কিছু কিছু জায়গা আছে কালভার্ট আছে, টেরেন উঁচু, তো সেই সব জায়গার মধ্যে কিন্তু কাঁটাতারা দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এই প্রতিটা বিষয়ে 22nd প্ল্যানারি সেশনে আমি এই কথাটা বলেছি, দিল্লিতে গিয়েও আমি আমার এই বিষয়ে আমি অবগত করেছি যে এই অবস্থা এখানে। কিন্তু আমাদের যে লেয়ারগুলো, প্রথমে আমাদের বিএসএফ ফার্স্ট লেয়ার, সেকেন্ড হচ্ছে আমাদের টিসিআরের লেয়ার, থার্ড হচ্ছে আমাদের পুলিশ, ত্রিপুরা পুলিশ, 3টা লেয়ারে আমরা বর্ডারের যে বিষয় সেখানে যাতে সেখানে নিশ্চিদ্র করা, আমরা জানি যে সেখানে অবৈধ অনুপ্রবেশ যাতে ঝুঁকি থাকে সেখানে না হয় তার ব্যবস্থা আমরা করেছি। এবং এই অনুপ্রবেশ নিয়ে আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, রঞ্জিত বাবুকেও দেখেছি অনেক জায়গায় বলতে, আবার অনেকেও বলেছেন, কিন্তু এগুলো আমরা মাথায় রেখেছি, কিন্তু বারবার বলার চেষ্টা করেছি। কিন্তু আজকে যেহেতু এটা বিধানসভার মধ্যে এসছে, আবার আমি স্পষ্টতার সাথে আবার বলছি যে কোনো অবস্থায় আমাদের যেহেতু দিল্লি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের রাজ্য সরকার একই পার্টির নেতৃত্বের সরকার, আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, যদিও তো ওনারা অনেক সময় কটূক্তি করেন, যে নির্দেশ যেভাবে আমাদের একসাথে মিলে কিন্তু আমরা সেটা পালন করি, এর মধ্যে কোনো রকম অস্বচ্ছতার কিচ্ছু নেই। সেই জায়গায় আজকে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেইগুলোকেও আরও বেশি আমরা স্ট্রেংথেনিং করছি যাতে বিভিন্ন জায়গায় খবর রাখে। এবং এই যে সমন্বয়ের বিষয়টা বললাম সেটা কিন্তু এখনও আমি এর মধ্যেও মাঝখানে এই যে পিরিয়ডটা গেল তারপরও আমি 2বার থেকে 3বার কিন্তু মিটিং করেছি। যখনই আমি দেখি নিউজ পেপারে উঠেছে বা আপনারা বলছেন, আমি এই বিষয়ের সাথে সাথে আমি খবর নিই যে এটা হচ্ছে, আপনারা দেখুন। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন, ওনারা আমাকে বারবার বলছেন, ওনারা আমাকে রেকর্ড দেখিয়ে বলছেন, যে ডাটা দেখিয়ে বলছেন যে না আমাদের আগে যেরকম হতো এটা তো আজকের থেকে অনুপ্রবেশ হচ্ছে না, অনেক দিন আগের থেকে। সেই জায়গায় ওনারা ডাটা দিয়ে আমাকে বুঝিয়েছেন যে সেই রকমভাবে আমরা কিন্তু কাজ করছি, কোনো এদিকে চিন্তার কোনো বিষয় নেই, এবং এটাকে আমরা সিরিয়াসলিও নিচ্ছি। আমরা ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশ আমাদের দিয়েছে সেইভাবে যারা মানে বাংলাদেশের যারা বা অন্যান্য দেশের যারা আছেন তাদেরকে আটক করা এবং তাদের নিজ নিজ দেশে পাঠানোর জন্য আমরা 8টা জেলায় টাস্ক ফোর্স এসটিএফ গঠন করেছি আমরা সেখানে। এবং এই এসটিএফ যিনি লিডার আছেন, যিনি নেতৃত্বে আছেন এডিশনাল এসপি বা ডেপুটি এসপি সমতুল্য। এবং এতে করে শুধু তারা না, তাদের সাথে প্রায় 129 জন পুলিশ কর্মী এর সাথে যুক্ত আছে। এই যে এসটিএফের যে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স, প্রয়োজনে এই যে স্পেশাল টাস্ক ফোর্স আছে বিএসএফের সাথে ওরা সমন্বয় করে চলছে, আগেও করেছে যবের থেকে ফরমেশন হয়েছে, এখনও কিন্তু সেটা করছে। শুধু তাই নয়, আরেকটা আমরা এসটিএফ যেটা রাজ্য স্তরীয়, এটা তো হচ্ছে আমরা দিল্লির আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে আমরা করেছি, আবার আমরা রাজ্য স্তরেও একটা যে স্পেশাল টাস্ক ফোর্স আমরা গঠন করেছি, সেখানে এসপি র্যাঙ্কের যিনি আছেন তাকে অফিসার করা হয়েছে, ওনার নেতৃত্বে সেটা চলছে। এবং সেটার মেইন উদ্দেশ্য শুধু এটা না, খালি অনুপ্রবেশ, তাছাড়াও সন্ত্রাসী, মাদক পাচারকারী, দেশ বিরোধী শক্তি, যারা চরমপন্থী এবং
যারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অপরাধে যুক্ত আছে তাদের যে কার্যকলাপ, এবং এগুলো কিন্তু বারবার আমাদের কাছে আসে, প্রতিদিনই কোন জায়গায় কী হচ্ছে সেই রিপোর্ট আমাদের কাছে আসে, এবং তাদের কিন্তু সেভাবে অ্যাড্রেস করা হয়, তাদেরকে বুক করা হয়, এবং আইনের মাধ্যমে তাদেরকে যা যা করার সেটা কিন্তু করছে। আমরা এটাও জানি যারা ভুয়া ডকুমেন্ট প্রস্তুত করে অনেক জায়গায়, আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি, আমি নিজে ভার্চুয়ালি মিটিং করেছি, ডিএমএ এসপি তাদের সাথে কথা বলেছি, অন্যান্য যারা আধিকারিক, যে কোথাও কোনো ভুয়া, আমার কাছে কয়েকটা খবর আছে, সেই খবরগুলো থাকা সত্ত্বেও আমি বললাম আপনারা বলছেন কিন্তু আমার কাছে তো এই খবর আছে, এবং সেইভাবে আপনারা আমাকে ফিডব্যাক দিন। এবং সেটা কিন্তু আজকেও আমি প্রতি 14 দিন পর পর যখনই আমি ডিএমএসপিদের সাথে ভার্চুয়ালি আমি মিটিং হয়, একটা ডিস্ট্রিক্ট এবং অন্যান্য অফিসার স্টেট লেভেলেও থাকেন, সেখানেও কিন্তু এই বিষয়টা আমরা খুব করে আমরা জোর দিই। এবং মেইন কথা হচ্ছে যে সীমান্ত তো সুরক্ষিত থাকতেই হবে, এবং এতে করে আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের স্টেটে যাতে বজায় থাকে তার উপর আমরা জোর দিচ্ছি। শুধু তাই নয়, আমরা প্রায়ই দেখি যে রেল স্টেশনে কেউ আটক হয়ে যাচ্ছে। তো এইগুলো রেল স্টেশন, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ডে আটক হচ্ছে কেন? যেহেতু নজরদারি হচ্ছে, তবেই তো আটক হচ্ছে। এবং এতে করে আপনি বলতে পারবেন না যে ঠিক আছে খালি এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, এইরকম না। যা যা হচ্ছে হয়তোবা এই জায়গায় না হচ্ছে, আরেক জায়গায় কিন্তু সে আটকে যাচ্ছে। তো নজরদারি আছে, এবং আমরা যাই করছি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে যা যা দরকার আমরা সেই কাজটা আমরা করছি। গত 3 বছর আমি স্ট্যাটিস্টিক্স আপনাদের দিচ্ছি। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত বাবু যে বিষয়টা এসছে, ওনাকে আমি ধন্যবাদ দেবো যে আজকে এই বিষয়টা এখানে এনেছেন, কারণ এটা নিয়ে আননেসারি একটা কনফিউশন হয়। গত 3 বছর অর্থাৎ 2022, 23, 24 এবং এই বছরের 31শে আগস্ট 2025 এখন পর্যন্ত অবৈধ যারা অনুপ্রবেশ করেছেন তাদের যে গ্রেপ্তার এবং আটক, তা সেই বিষয়ে আমি বছর ভিত্তিক আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিচ্ছি। 2022-22 বাংলাদেশের 965 জন, এবং মায়ানমারের 17 জন, ফ্রান্সের 0, নাইজেরিয়ার 0, অর্থাৎ টোটাল বাংলাদেশ আর মায়ানমার মিলে 2022-এ 982 জন এসছে। 2023-এ যারা ইলিগাল মাইগ্রেন্ট, সেখানে দেখা গেছে 1014 জন বাংলাদেশি, আর মায়ানমারের 98 জন, এই রোহিঙ্গা যাদেরকে বলি আমরা। আর এটা মিলে টোটাল বাকি নাইজেরিয়া, ফ্রান্সের নেই, প্রায় 1112 জন। 2024-এ 947 জন বাংলাদেশি, মায়ানমারের 60 জন, আর নাইজেরিয়ার 1 জন, ফ্রান্সের কেউ নেই, সেটা মিলিয়ে প্রায় 1008। এবং এই 2025 থেকে যে আগস্ট মাসের 31 আগস্ট পর্যন্ত বাংলাদেশের 390, মায়ানমারের 16 জন, নাইজেরিয়ার 6 জন, এখানে ফ্রান্সের 4 জন, টোটাল 416। অর্থাৎ সব মিলিয়ে এই 3টা বছরের 3518। এখন এদের এই যে সংখ্যাটা, তার মধ্যে পুশব্যাকের বিষয় আছে, পুশব্যাকেরও আবার আইনগত কিছু সমস্যা থাকে, মানে পুশব্যাক শব্দটাও কিন্তু একটু সমস্যা। কাজে এই জায়গার মধ্যে সব কিছু মাথায় রেখে যেভাবে অনুপ্রবেশ ঠেকানো, সেই কাজটা কিন্তু আমাদের এই যে 3 স্তরীয় এবং আমাদের অন্যান্য যে আমাদের এজেন্সিগুলো আছে সেইভাবে কিন্তু আমরা কাজটা করছি। এখন বাংলাদেশের থেকে বেশি লোক আসে, ইভেন মায়ানমার থেকে কিছুদিন আগে এমন পরিমাণে আমরা যখন ভিতরে ওনাদের মানে ঢোকানো হয়েছে, এখন যে মেসেজটা ওখানে আছে যে ত্রিপুরা ইজ নট এ সেফ স্টেট, এখানে গেলে কিন্তু উপায় নেই, আমাদেরকে মানে ঢুকতে দেবে না, নানা রকম আইনের, সেটা আগে কিন্তু সেটা ছিল না। সেই মেসেজটা যাওয়াতে এখন কিন্তু একেবারেই সংখ্যা অনেকটা কম হয়ে গেছে। এখন পর্যন্ত এই যে নিজ নিজ দেশে আমরা ফেরত পাঠিয়েছি এই যে আপনার অবৈধ অনুপ্রবেশকারী, আমি ইয়ার ওয়াইজ এবং কোন দেশের থেকে আমি এখানে আপনাদের সামনে রাখছি। 2022-এ বাংলাদেশে 894, মায়ানমারে 17 জন, অর্থাৎ 911, এবং যাদেরকে পাঠানো হয়েছে। এবং 2023-এ বাংলাদেশের 596, মায়ানমারের 61, 657, এবং 2024-এ 676 বাংলাদেশের, আর মায়ানমারের 14, অর্থাৎ 690, এবং 2025-এ
31শে আগস্ট পর্যন্ত 441, মায়ানমারের 40, বাংলাদেশের 441, অর্থাৎ 481, অর্থাৎ টোটাল 2739 জন এখন পর্যন্ত তাদের যার যার দেশে এখানে পাঠানো হয়েছে। এখন তাদেরকে ডিপোর্ট করার যখন বিষয় দাঁড়ায়, সে কিন্তু আদালতে কিন্তু অনেকে যদি ভিতরে ঢুকে যায় তাদের কিন্তু আদালতে পেশ করতে হয় এবং তাদের কিন্তু কারাবাসেও থাকতে হয় এবং সেখানে কারাবাসের পর বিদেশি নাগরিকদের আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যে প্রত্যাবর্তনের যে বিষয়, সেটা কিন্তু যাওয়ার আগে, প্রত্যাবর্তন করার আগে সেখানে কিন্তু তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। আমাদের এখানে ডিটেনশন ক্যাম্প যেটা আছে, সেখানে মানে ডিটেনশন ক্যাম্পে রাখার পর তারপরে কিন্তু পাঠানো একটা দীর্ঘ সময়, এই যে এতগুলো লোক আমরা পাঠালাম আর বাকি লোক, এই যে অফিসিয়াল প্রসিডিউরের কারণে সমস্যা হয়ে যায়। এর জন্য পুরো 100% কিন্তু হচ্ছে না, কারণ এটা ওই দেশে পাঠাতে হবে, তাদের পোর্টালে আবার দিতে হবে। তো তাতে করে আমাদের যে সাধারণ প্রশাসন আছে রাজ্য সরকারের পলিটিক্যাল, সেখানে ফরেনার রেজিস্ট্রেশন অফিসারের কাছে এই প্রত্যাবর্তনের অর্ডার পাঠানোর জন্য আমরা পাঠাতে হয় এবং আমরা কিন্তু চিঠিও দিয়েছি। বাংলাদেশের 2023-এর একজন, 2024-এ 38, 2024-এ 38 এবং 2025-এ 27 এবং উগান্ডার একজন, অর্থাৎ টোটাল 28 জন। আমরা 2025-এ 28 জন, 2024-এ 39 জন এবং 2023-এ একজন। এখন এই যে 2রা মে 2025 তারিখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ, সেখানে বাংলাদেশি নাগরিক রোহিঙ্গাদের ক্ষেত্রে একটা বিদেশি পরিচয় পোর্টাল একটা হয়েছে এবং সেখানে সেই পোর্টালে বায়োমেট্রিক্সের মাধ্যমে তাদেরকে সেখানে মানে রেজিস্ট্রেশন করতে হয় এবং তাতে করে পরিচয় সংক্রান্ত বিভিন্ন যে রেকর্ড, সেটা বিএসএফের কাছে আমরা দিই এবং সেইভাবে বিএসএফ সেই কাজটা করেন, পাঠানোর বিষয়টা বিশেষ করে বাংলাদেশিদের জন্য। 14 জুন 2025 থেকে 2043 জন যে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, দ্যাট ইজ শর্ট ফর্মে এফআইপি, তো সেখানে 2025 থেকে 14 জুন 243 জনের সেই পোর্টালে কিন্তু লিপিবদ্ধ হয়েছে এবং 4 জন বিদেশি, তারা কিন্তু নাবালক এবং নাবালক হওয়ার কারণে বায়োমেট্রিক্স তাদের ধরা পড়ে না, মিলছে না আমাদেরকে। তো এর এবং 243 জনের মধ্যে 6 জন মায়ানমারের, 1 জন ক্যামেরুন এবং 1 জন গিনি এবং বাকিরা বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই কলিং অ্যাটেনশনে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বেআইনি অনুপ্রবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন, তার জন্য অনেকে ধন্যবাদ জানাচ্ছি। তবে তারপরেও ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশ এক ভয়ঙ্কর সমস্যা, কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব জড়িত। পেহালগামের আক্রমণের পর এটা আরও দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের অনেক আইন আছে, নোটিফিকেশন হয়েছে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয় সেটা যদি আমরা দেখি, তাহলে আমি আপনাকে সামনে একটু তথ্য তুলে ধরছি, আপনি জানবেন যে কখন কি হচ্ছে। 1971 সনে 29 নভেম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছিল। আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিএল গোয়েল উনি সাইন করেছিলেন। ওইখানে উল্লেখ রয়েছে যে 1971 সনে 25 মার্চের পর যারা আসছেন তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করার জন্য। তারপরে 1975 সনে মোবাইল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আজকেও আমাদের সরকারি ওয়েবসাইটে রয়েছে। তার কাজ হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো। তখন থেকে যদি এই নির্দেশনাটা যদি মানা হইতো, কার্যকরী হইতো ত্রিপুরায় বা দেশে,
বেআইনি অনুপ্রবেশ নিয়ে আজকে আমাদেরকে এ আওয়াজে কথা বলতে হতো না। তারপরেও 2012 সালে কেন্দ্রীয় সরকার থেকে একটা নোটিশ এসেছে ত্রিপুরায়, 2017তেও নোটিশ এসেছে এখানে, আমার কাছে কপি আছে, 2017তেও এটাও গভর্নমেন্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসেছে 8 আগস্ট 2017। এই বেআইনি অনুপ্রবেশকারী সম্পর্কে তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য। দিলীপ কুমার, জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে কপি আছে। এখানে ত্রিপুরার প্রিন্সিপাল সেক্রেটারিকেও পাঠানো হয়েছে। তারপর 2021-এও এখানে নোটিফিকেশন হয়েছে। তারপর 2025-এ 19 মে একটা নোটিফিকেশন হয়েছে ডাইরেক্টিভ। ওইখানে কীভাবে 1 মাসের একটা টাইম বাইন্ডিং করে দেওয়া হয়েছে। বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো এবং সেখানে ডিটেনশন ক্যাম্প, স্পেশাল টাস্ক ফোর্স গঠনে করার জন্য প্রতিটি ডিস্ট্রিক্টে বলা হয়েছে। কিন্তু এটা ত্রিপুরায় যে কার্যকরী হয়েছে আমাদের চোখে পড়েনি, খুবই দুর্ভাগ্যজনক। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি 3 তারিখ আগস্ট 2024, 8 মে 2025-এ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজের হাতে 2টা চিঠি আমাকে দিয়েছেন, ওনার লেখা, আমি জেরক্স কপিটা নিয়েছি। একটা 17 মে 2025-এ দিয়েছেন, এটা আছে ওনার। I have received your letter dated 8 May 2025 regarding India-Bangladesh border in Tripura. আর একটা আছে 5 জুন 2025, I have received your letter dated 22 May 2020 regarding illegal migrant of Bangladesh and Myanmar. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ত্রিপুরার 3টি লেয়ারের সিকিউরিটির কথা বলেছেন। আজকে যখন আমি সকালে পত্রিকা দেখি, আমাদের ত্রিপুরার দৈনন্দিন যে পত্রিকায়, এখানে একটা নিউজ আছে রাষ্ট্রীয় কণ্ঠে, হেডলাইন, চাম্পা হাওড়ের সীমান্তে 7 বাংলাদেশি আটক। আমাদের দেশের প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে উদয়পুরে 5 জন বাংলাদেশি ধরা পড়েছে। তারপর আরও 2 জন ধরা পড়েছে আগরতলার ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে, পত্রিকায় খবর বেরিয়েছে, আমি নিয়ে আসি। এভাবে বিভিন্ন তথ্য আমাদের দৈনন্দিন আমরা দেখতে পাই। আমাদের যদি বেআইনি অনুপ্রবেশের সঙ্গে যদি কম্প্রোমাইজ না করি, তাহলে এত আমাদের তার কাটা বিএসএফ থাকার পরেও কীভাবে আমাদের দেশে এই বেআইনি অনুপ্রবেশ হচ্ছে। শুধু বাংলাদেশি না, নাইজেরিয়ান বিলুনিয়াতে ধরা পড়ছে, আমবাসাতে মায়ানমারের কুকিরা ধরা পড়ছে। আমি আপনাকে সত্য একটা আমি হাউসে তুলে ধরব। আমি 9 তারিখ সেপ্টেম্বর আমবাসা ডিএম অফিসে ডিএম মহোদয়ের সঙ্গে এবং এসপির সঙ্গে দেখা করতে যাই, একটা চিঠি নিয়ে যায়। সামনু থেকে আমাকে চিঠি কপিগুলি পাঠিয়েছিল এবং এই চিঠিটা ওনারা আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনারা দিয়েছিল। এটা ব্যাপারে আমাদের আমবাসার সাব ডিভিশন থেকে এটা সামনুর দিকে এটা একটা তহসিলে এটা ইনকোয়ারি হয়েছিল। টোটাল 11 জন সরকারি চাকরি করে, তার ভিতরে একজন টিসিএস অফিসার। তহসিলের মাধ্যমে ইনকোয়ারি হয়েছে, তাদের এটা প্রুফ হয়েছে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। কোন অ্যাকশন নেই, ওরা এখনো চাকরি করছে। আমি দিয়ে আছি, ডিএম সাহেব বললেন আমি তো নতুন আছি, আমি একটু দেখতে হবে। এভাবে সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায়
আমি চিঠি লিখেছি। আমি সিপাহী জেলায় মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করি। উনি বলেছেন যে ওইখানে উনি আমাকে তথ্য দেবেন। সেন্দন পত্রিকা 8 মে 2012, 1,48,000 ভুয়া ভোটারের তালিকা খোঁজা শুরু নির্বাচন দপ্তরে। কোথায় আছে ওনারা? কেউ জানে না। তারপর এখানে আছে আজকের ফরিয়াদ 23 জুন 2024, অবৈধ উপায়ে কাগজপত্র ছাড়াই ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে অনুপ্রবেশকারীরা। একাংশ বিয়ের লোক ভূমিকায় জনমনে উঠছে প্রশ্ন। এখানে ভোটার তালিকার যে ছবিগুলো দিয়ে দিয়েছে এখানে। তারপরে রাষ্ট্রীয় কণ্ঠ 11 জুলাই 2025, অনুপ্রবেশকারীরা পাচ্ছে সরকারি শংসাপত্র। বড় একটা হেডলাইন দিয়ে ওরা নিউজ করেছে। তারপরে আমি তুলে ধরছি আপনাদের কাছে 25 এপ্রিল 2025, রাষ্ট্রীয় কণ্ঠ, দ্বৈত নাগরিকদের সুযোগ নিয়ে সরকারি সুফল ভোগ করছে বাংলাদেশিরা। 5 জুলাই 2024, রাজ্যের ভুয়া আধারধারীর সংখ্যা বাড়ছে, কেন্দ্রের নির্দেশ হিমঘরে। খোয়াইয়ের গেস্ট হাউস অনুপ্রবেশকারীদের আড্ডা স্টল। 29 জুন 2025, সেন্দন পত্রিকা। 50 অনুপ্রবেশকারী আধার কার্ড বানিয়ে গ্রেপ্তার কাজল, সিমনা থেকে। এই ব্যাপারে আমি চিঠিও লিখেছি। জামিন পেয়ে নিখোঁজ বাংলাদেশি, এ ব্যাপারে আমি মাননীয় আমাদের হাইকোর্টে আমি চিঠি লিখেছি। কীভাবে এটা ওরা জামিন পেয়েছে এবং কোথায়, তাদের জামিনদার কারা, এ ব্যাপারে আমি চিঠিও লিখেছি। রাজ্যে সিএ কার্যকরের উদ্যোগ গড়া হলো এম্পাওয়ার কমিটি। আজ পর্যন্ত আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এর আগে যখন এই ব্যাপারে উনি উত্তর দিয়েছিলেন, আমাদের ত্রিপুরায় এখন পর্যন্ত অনলাইনে একজনও সিএর যেটা আইন লাগু হওয়ার পর একজন অ্যাপ্লিকেশন করেনি। আরও ভয়াবহ, বাংলাদেশিদের হাত ধরে রাজ্যে ঢুকছে অস্ত্র। রেল স্টেশন ও বিমানবন্দরে থেকে আটক 29 জন বাংলাদেশি, সেন্দন পত্রিকা 29 জুলাই 2024। 6 এপ্রিল 2025, সেন্দন পত্রিকা, অনুপ্রবেশকারীদের জাল নথি বাড়ছে সমস্যা। বাংলাদেশি অনুপ্রবেশ প্রশ্নে মুখে বিএসএফ। এইরকম বহুত পেপার কাটিং, বহুত তথ্য দৈনন্দিন পত্রিকা বাইর হয়। যদি আমাদের দেশের নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা যদি এত কঠোর হয়, এগুলি কিভাবে অনুপ্রবেশ করতে পারছে? আমাদের এখানে বিভিন্ন পত্রিকায় আজকে যদি এখানে নিয়ে আসতাম, আমাকে একটা বস্তা নিয়ে আসতে হতো। 400 টাকায় আমাদের এখানে আধার কার্ড পাওয়া যায়, 1500 টাকায় আধার কার্ড পাওয়া যায় দালালদের মাধ্যমে। যারা অনুপ্রবেশ করছে পুলিশের চোখে যারা ধরা পড়ছে, গতকাল যে চাম্পা হাওড়ে ধরা পড়েছে, এটা পুলিশ ধরেনি, পাবলিক পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে। পাবলিক, এটা টিপ্রাসা না, বাঙালি অংশের মানুষে তাদেরকে অনুপ্রবেশ দেখে তারা ধরিয়ে দিয়েছে। আমি খবর নিয়েছি, যখন এটা ইউটিউবে নিউজ আসলো আমি ফোন করলাম সেখানে সাংবাদিকদেরকে। আমাদের এত তার কাতা বিএসএফ, পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স থাকার পরেও কিভাবে আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে, সেটাই আসল প্রশ্ন। যারা ধরা পড়ছে তারা তো ধরা পড়ছে পুলিশের সামনে, কিন্তু যারা ধরা পড়ছে না তা তো ত্রিপুরাকে করিডোর করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের নিরাপত্তা। 19 মে 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন বাইর হওয়ার পর আমরা দেখেছি আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সেখানকার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হিমন্ত বিশ্বজি কি স্টেপ নিয়েছেন।
কিন্তু আমাদের ত্রিপুরায় সেরকম তো কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদের এখানে প্রচুর খাস জমিতে বস্তি করে আছে। আমার প্রতিটা চিঠিতে আমি তথ্য দিয়েছি, স্পেসিফিক নাম দিয়েছি, অমুক ডিস্ট্রিক্টে, অমুক সাব ডিভিশনে, অমুক ব্লকে, অমুক ভিলেজে, অমুক গ্রামে আছে। আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে জিজ্ঞেস করুন, মাননীয় আমাদের চিফ সেক্রেটারিকে আমি দিয়েছি, রাজ্যপালকেও দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আছে তথ্য। অ্যাকশন তো হয়নি, আমি দিয়েছি। যদি আপনি চান আমি তথ্য দিতে পারি, আমার কাছে আছে। দিল্লিতে হয়েছে অপারেশন, গুজরাটে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হরিয়ানায় হয়েছে। গুজরাটের অনুপ্রবেশকারীদের বিমানে করে এনে ত্রিপুরার বর্ডার দিয়ে পুশব্যাক করা হয়েছে। আমি যখন বিএসএফের এখানে আইজির সঙ্গে দেখা করি, তাদের মাধ্যমে আমি এই তথ্য জানতে পারি। আমি আসাম রাইফেলের সঙ্গে দেখা করেছি। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে, ভালো কথা, কিন্তু তাদের হেডকোয়ার্টার কোথায়? তাদের কতজন, তাদের মোট কতজন, তাদের এই যে স্পেশাল টাস্ক ফোর্স কতজনকে নিয়ে সেখানে সিভিল প্রশাসনে কাকে নিযুক্ত করা হয়েছে? সেখানে আসাম রাইফেল বিএসএফে কেন সেখানে তাদের সঙ্গে সংযুক্ত করা হলো না? তার কোনো ক্লারিফিকেশন নেই। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি চিঠি লিখেছিলাম, প্রাপ্তি স্বীকারও আমার কাছে আছে, কিন্তু আমি উত্তরটা পাইনি। কারণ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এগুলি আমি তথ্যটা তুলে ধরেছি, কারণ আমি জনপ্রতিনিধি এবং দায়িত্ব নিয়ে এই কাজটা আমি করি। শুধু এই সমস্ত তথ্য যদি আমরা এখানে আজকে তুলে ধরি, এটা শেষ হবে না। আমি বলবো যে আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি হয়েছে। তেমনি 1993 সনে এটি টেপ ললিত দেববর্মা গোষ্ঠীর সঙ্গে একটা শান্তি চুক্তি হয়েছিল রাজ্য সরকার এবং এটি টেপের মধ্যে। সেখানে 2E তে লেখা আছে ইনার লাইন পারমিট চালু করার জন্য। আমি প্রশ্ন দিয়েছিলাম এই পবিত্র ইয়েতে বিধানসভায়, সেটা দিস অ্যালাউ হয়ে গেছে। যদি ত্রিপুরায় যদি অনুপ্রবেশটা যদি আমাদের বন্ধ করতে হয়, তাহলে ইনার লাইন পারমিট যদি চালু হয়, এই অনুপ্রবেশ দিল্লি আমাদের ত্রিপুরায় আমাদের দেশের বিভিন্ন অংশ থেকে হোক, বাংলাদেশের মায়ানমার তার একটা রেকর্ড থাকতো এবং আমাদের রেভিনিউ পাওয়া যেত। আমাদের ত্রিপুরায় যারা আছেন, আপনারা মিজোরামে যান, মণিপুরে যান। আমি কিছুদিন আগে মণিপুরে গিয়েছি, সেখানে এয়ারপোর্টে একটা ব্যবস্থা আছে, বইয়ের কোন কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে একটা পাস নিয়ে যেতে হবে 20 টাকা দিয়ে, এটা রেভিনিউতে জমা হয়। আর আমাদের এখানে যদি ইনার লাইন পারমিটের কথা বলি, এটা মনে হয় বাঙালি বিরোধী, এটা কী বা একটা বড় আইন, একটা বাঙালি বিরোধী, এটা শেষ হয়ে ঢুকতে পারবে না এটি সে এলাকায়, এমন না। এটা ইনার লাইন পারমিট নাগাল্যান্ডেও আছে, অরুণাচলে আছে, মিজোরামে আছে। আমি গিয়েছি তো সেখানে, ওই কিছু তো হয়নি। যারা নির্বাচিত তাদের জন্য তো হয় না। হ্যাঁ, লিঙ্ক হয় না। না, এটা ইনার লাইন হলো আমি পার্টিকুলার এরিয়াতে গেলে পারমিশন। অনুপ্রবেশ মানে ত্রিপুরাতে যাতে অনুপ্রবেশ, বেআইনি অনুপ্রবেশ, এটা রিলেটেড। ইনার লাইন পারমিটের সাথে অনুপ্রবেশের কোনো লিঙ্ক নাই। ওই জায়গায় এতক্ষণ পর্যন্ত যেটা বলেছেন ঠিক আছে না স্যার, আর এটা তো 1971-এই তো গলত থেকে গেছে। এই যে 1971, 1974, 1975 যতগুলি বলে, ইনার লাইনের সাথে কিন্তু এটা লিঙ্ক নাই। এটার জন্য আলাদা প্রশ্ন করলে ডিপার্টমেন্ট উত্তর দেবে। তারপরে স্যার মাননীয় সদস্য শর্ট করুন। হ্যাঁ, আমি স্যার প্লিজ, অনেক হয়ে গেছে আপনার, আমি শর্ট করার জন্য চেষ্টা করছি। 5টা বেজে গেছে, তাহলে সময়টা বাড়িয়ে দেওয়া যাক। আমি আর 2টা মিনিট নেব স্যার। ঠিক আছে, সময় বাড়িয়ে দেওয়া গেল, 5টা বেজে গেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন ডিটেনশন ক্যাম্প, কিন্তু আমরা জানতে পারি না কোথায় ডিটেনশন ক্যাম্প আছে। আসামে কিন্তু আছে, বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে।
আজকে আমরা জানতে পারলাম ত্রিপুরায় ডিটেনশন ক্যাম্প আছে, আর 8টা ডিস্ট্রিক্টে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে আজকে আমরা জানতে পারলাম। তাই আমি অনুরোধ করব, যেগুলি ত্রিপুরায় এখনো বিভিন্ন প্রান্তে বস্তিগুলি বানিয়ে রয়েছে, ইভেন এডিসি এলাকায়, সেখানেও আমরা সংখ্যালঘু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একটা জনগোষ্ঠী লার্জেস্ট, যেটা সেকেন্ড মেজরিটি রিয়াং কমিউনিটি, এটা থার্ড পজিশনে চলে যাবে হয়তো জনগণনায় আসলে। সুতরাং আমি বলবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো 8টা ডিস্ট্রিক্টে যেন ডিটেনশন ক্যাম্প করা হয়। স্পেশাল টাস্ক ফোর্স, বিএসএফ, আসাম রাইফেল এবং সিভিল প্রশাসনকে যুক্ত করে যেটা যেন করা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন, এটা যেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার পর যেন বিভিন্ন জায়গায়, যেটা সরকারি খাস জমিতে, ফরেস্ট ল্যান্ডে যারা বস্তি করে আছে, যারা ফেক ডকুমেন্টস দিয়ে, যারা আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন সরকারি শংসাপত্র যারা করে নিয়েছে, সেটা ভেরিফিকেশন করা হোক। এবং সীমান্ত এলাকা থেকে আসা যে সমস্ত রাস্তা, সেখানে একটা চেকপোস্ট বসানোর জন্য একটা চেকপোস্ট যেন বসানো হয়। এবং তৃতীয় এডিসি এলাকায় যেখানে সিএএ লাগু হয় না, সেখানে যেন অপারেশন করা হয়। সেখানে তো ভিত্তি বছর স্পষ্টই আছে, এখানে 1971 25 মার্চ। সুতরাং সেখানে যেন অপারেশন শুরু করা হয়। আর আজ পর্যন্ত আমাদেরকে একটা বুঝতে হবে, রিফিউজি এবং ইলিগাল মাইগ্রেন্ট শব্দ দুইটা কিন্তু আলাদা। ত্রিপুরায় সরকারি তথ্য মতে সম্ভবত এখানে কোনো রিফিউজি নেই, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট ত্রিপুরায় আছে। তার প্রমাণ ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধি। তাই অনুরোধ করব, এটা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের হুমকির মুখে এই বেআইনি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আরও কঠোর থেকে কঠোর আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এটুকু জানিয়ে আবার মাননীয় চেয়ারম্যানকে, স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, মানে বিষয়টা আপনাদের সামনে রাখার, আপনার সামনে রাখার, আপনি আপনার কথা বলেছেন, ঠিক আছে, এটা আপনার বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো উঠে, আমি বারবার বলছি, প্রতি 14 ডেজ অন্তর অন্তর আমি এই পেপার কাটিংগুলো আমি সমস্ত ডিএম এবং এসপিদের আমি পাঠাই, এবং 14 দিন পর পর আমি ভার্চুয়াল কনফারেন্স আমি ওনাদের সাথে কথা বলি। এই যে নিউজটা এলো, এটা এরকম না হঠাৎ করে যে এই নিউজটা এলো এটার উত্তরটা দাও, আগেই পাঠিয়ে দেয়, বিফোর হ্যান্ড। তারা সেভাবে রাখে, অনেক সময় বলে তারা এনকোয়ারি আগেই করে নেয়, নেওয়ার পর অনেক সময় বলে হ্যাঁ ঠিকই আছে, আমরা এই মুখে অ্যারেস্ট করেছি। অনেক সময় বলে যে না, এটা ঠিক না, তাহলে করিমের নাম দিয়েছেন কিনা। তো হ্যাঁ, করিমের নাম দিয়েছে, আগে এই ব্যবস্থাই ছিল না। তো নিউজ পেপারে করিমের নাম ওনারা দেন, এবং আমি এটাও বলেছি করিমের নাম দেওয়ার পর করিমের নাম ছেপেছে কিনা সেটাও আমাকে জানাতে হবে নেক্সট টাইম। তো আমাদের তরফ থেকে আমাদের যে অ্যাট বেস্ট যা যা করার সরকার হিসাবে, আপনি চিঠি আমার কাছে পাঠিয়েছেন, সেই চিঠি আমি পেয়েছি, এবং সেটার প্রাপ্তিও আপনি বলেছেন, স্বীকার করেছেন। তো এইগুলো তো কেন্দ্র এবং রাজ্য আমরা সবাই মিলে আমাদের দেশের নিরাপত্তার কারণে যা যা ডিসিশন কেন্দ্রের থেকে নিচ্ছে, আর আমাদের এখান থেকে যা যা করণীয় আমরা সেটা করছি। আপনি এখানে স্টেট ডিটেনশন সেন্টারের কথা বলেছেন। আমাদের এখন অবধি আমাদের নরসিংগড়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে একটা স্টেট ডিটেনশন সেন্টার আছে। সেখানে মাত্র 50 জন মতো থাকার ব্যবস্থা আছে, যে কারণে আমরা কিন্তু খুব ভয়ে ছিলাম যখন এই মানে ওখানকার যিনি প্রধানমন্ত্রী যবে চলে যাচ্ছিলেন, এবং বাংলাদেশের যে বিষয়, আমরা কিন্তু খুব ভয়ে, যেখানে যদি প্রচুর পরিমাণে লোক আসে, আমরা তো ডিটেনশন সেন্টার নিয়ে অনেক কিন্তু কন্ট্রোভার্সি নিউজ পেপার আমরা দেখতাম, আসামেও
আপনি আসামের কথা বললেন, আসামে প্রচুর ডিটেনশন সেন্টার নিয়ে খুব হইচই, আমরাও খুব চিন্তায় ছিলাম। তারপরেও এখানে মাত্র 50 জন মতো লোক থাকতে পারে। সেই জায়গায় এখন এই যে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত 95 জন সেখানে আছে। 50 জনের থাকলেও 95 জন, 95 জন আছে। এর মধ্যে 88 জন বাংলাদেশি, আর 4 জন নাইজেরিয়ান, আর 2 জন আফ্রিকান, আর 1 জন এই ডিটেনশন সেন্টার আছে। বাকি আপনি যেটা বললেন, আপনার কাছে যে খবর যে এতগুলো লোক বিভিন্ন জায়গার থেকে, আমার থেকেও আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, তো এতগুলো লোক এখান থেকে যেহেতু ওখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমি ওই মেসেজটাই আমি বলছিলাম যে ওখানের মধ্যে এই মেসেজটা গেছে যে এখানে ইট ইজ নট এ সেফ প্লেস নাও ইন্ডিয়া। ত্রিপুরার মাধ্যমে যাওয়াটা এখন অসুবিধা, যে কারণে ভিতরে আসার যে ব্যবস্থাটা অনেকটা কম। এবং আমি সেই কারণে আমি আপনাকে বলছি যে আমাদের এখানে যে আপনার অনুপ্রবেশের সংখ্যাটা, আমি তো ডাটা দিয়েই কথা বলতে পারবো, আমি তো আর ফিল্ডে গিয়ে দাঁড়াতে পারবো না। এবং আপনি নিউজ পেপারে বলেছেন, নিউজ পেপারের বিষয়ে আমি বারবার জিজ্ঞেস করি। এখন আপনার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়েও আমি যেখানে ডিএমদের কাছে পাঠাই, সেখান থেকে যখন রিপোর্ট আসে, আমি আগেও বলেছি উই আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইট, যে কোনো জায়গায় যদি দেখা যায় আধার কার্ড তৈরি করে ফেলেছে। আমি কয়েক জায়গায় এইভাবে আমি ফোন করেছি, আমার কাছে অনেক সোর্স আছে, আসে মানুষ। এবং আপনার ভালো, আমি খুব আপনাকে ধন্যবাদ দেব যদি এরকম হয় এবং প্রপার যদি হয়, আমরা সবাই মিলে আমরা বিষয়টা আমরা করতে পারি। এর মধ্যে আমি তো আগেই বলেছি, আমি আর ভেরি সিরিয়াস যে কোনো অবস্থায় যাতে অনুপ্রবেশ না হয়, তার জন্য এই সরকার মানে এই বিষয়টা খুব দৃঢ়তার সাথে দেখবে, এতটুকু আমি বলতে পারি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি দিলাম দু একটা, এই হাউসে আমি আগেও ছিলাম, এখানে কয়েকটা মাননীয় সদস্য খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা তুলেছেন যে, এবং অনেকগুলি ঠিক। কিন্তু 1971 মার্চ সেন্ট্রাল গভর্নমেন্ট সার্কুলার, ওই সময় 1970 ওয়ার হয়েছিল। যারা নতুন না জানতে পারে, পুরানরা জানে। অনেক লোক চলে এসেছিল। ত্রিপুরার যত লোক, এর থেকে সামান্য বেশি এসেছিল, সব কিন্তু যায়নি, একটা অংশ রয়ে গেছিল। কেন রইল কি না হদিশ ওই আমলে হয়নি। দেন 74, দেন 75, বারবার চিহ্নিত করার কথা বলছে, বারবার চিহ্নিত করার বলছে, বারবার চিহ্নিত করার বলছে। একটু আগে আপনিও বলেছেন 1,48,000-এর মতো ভুয়া ভোটার। অসম্ভব কিছু না, যদি আমি ইলেকশন কমিশনের, তারা জানে। এই ইনার লাইন পারমিটের প্রশ্ন উঠেছিল, বামফ্রন্টি নির্বাচনী ইস্তাহার হয়েছিল, এই বইগুলি নিয়ে আসতাম। বলছেন না, এটা বলেছিলাম, আসলে এখন সেই পরিস্থিতি না। তারা বলছিল, দিদেন চিফ মিনিস্টার বারবার বলছে আইডেন্টিফিকেশন করো, আইডেন্টিফিকেশন করো, আইডেন্টিফিকেশন করো, করেনি। ওই যে বীজ বৃক্ষ, ওই বীজ বৃক্ষ কিন্তু ধীরে 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 মহিরূপ আকার ধারণ করেছে। এবং আপনারা জানেন বর্তমান ইলেকশন কমিশন SIR বিরোধীরা বিরোধিতা করছে। আপনি বলছেন যে নাম আছে কেন, অস্বাভাবিক কিছু না, এবং আছে, আমি তথ্য দিয়ে না বলতে পারি, কিন্তু আমি আছে। এই যে এই জিনিসগুলি করার জন্যই ইলেকশন কমিশন SIR ঘোষণা করেছে বিহারে। বিরোধীরা একদম মানে রোহিঙ্গা থাকুক, যাই থাকুক থাকুক, ভোটার লিস্টে যা উঠেছে উঠেছে। এরপরে সুপ্রিম কোর্টে গেছে বিরোধীরা, যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলছে সিস্টেমের মধ্যে আমি কিছু বলবো না, কিন্তু সিস্টেমে যদি কিছু রং দেখি তাহলে আমি ইন্টারফেয়ার করব। এটা আমাদের রাজ্য না, বহুত রাজ্য রয়েছে
বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী আছে, এটা শিখ এবং এটা আমাদের দেশের জন্য খতরনাক, এর মধ্যে সন্দেহ নেই। সেই জন্যেই এবং এই যে জিনিসটা 1971 পরে কারা সরকারে ছিল, 70 পরে 78 পরে কারা ছিল, এই হাউসে বহুবার বলেছে অনুপ্রবেশকারী একটা ডিটেনশন ক্যাম্প করেনি, একটা স্পেসিফিক কাগজ অ্যাডমিট করেছিল ডিটেনশন ক্যাম্প করবে, কেন করলো না? ওই যে আজকে ওই আধার কার্ড হয়ে গেছে, এখন আধার কার্ড ওই রেশন কার্ড করে নিয়েছে, সবকিছু করেছে, কারণ ভোটটা তাদের দিতে হবে। এই বারবার যে ভোটে জিতেছে, এমনি এমনি জিতেনি তো, এটা খুব সেন্সিটিভ ইস্যু। আর রাখেন আমার কথা, আমার বক্তব্য শেষ, আপনি দাঁড়ান, কোনো আমি যেটা বলিনি আপনি বলুন, কোনো আপত্তি নেই, সব জায়গায় হবে। এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঠিক বলেছেন, এখন কত 4,000-এর মতো বোধহয় রিটার্ন করেছে, কিন্তু এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই নিশ্চয়ই স্পেসিফিক বলেছে। তবু আমি বলবো যে আরও গুরুত্বভাবে দেখা উচিত, কারণ এখন এবং কালকে কলকাতার থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, বারবার যে প্রাইম মিনিস্টার আসছে এখানে নর্থ ইস্টে, এটা কি চিটাগাংয়ে কোনো ব্যাপারটা পার? এখন কেন তারা নাই আজকে স্টেশন আমি জানি না। সিআইএ প্রচুর টাকা দিচ্ছে ডিস্টেবিলাইজ করার জন্য, কারা কোথায় গেছে আই ডোন্ট নো। সারা দেশ এই প্রশ্ন উঠছে, এখন প্রচুর টাকা দেবে, কারণ এখন অর্থনীতিতে এমন জায়গায় চলে গেছে ইন্ডিয়া, এবং জিএসটি একটু পরে বলবে ওরা এই জায়গায় রয়েছে, কিন্তু চিহ্নিত করা দরকার। এবং রাজ্য সরকার বলছে এখানে স্পেসিফিক, মুখ্যমন্ত্রী এরকম দৃঢ়স্বরে, আগত মানিক সরকার ছিল দৃঢ়স্বরে কখনোদিন বলেনি অনির্বাণ বাবু এই হাউসে ছিলেন, কোনোদিন বলেনি। বলছে এই যে তথ্য দিয়েছেন, এটা মাননীয় সদস্য বলেছেন, এটাকে কড়াভাবে মোকাবেলা করা উচিত, কারণ নতুবা আমাদের রাজ্য এবং সাথে সাথে দেশ বিপন্ন হবে। এটা আমি আপনাদের অবগতির জন্য জানালাম। মাননীয় মন্ত্রী কিছু মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা যে বিষয়টা উত্থাপন করেছেন অত্যন্ত সিগনিফিকেন্ট, আমি এটার সাথে অনেকটাই সমর্থন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে খুব সুন্দর উত্তর দিয়েছেন, এবং এটাও তো ঠিক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে কাজ হচ্ছে এবং প্রচুর লোক ধরা পড়ছে। তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা জিনিস জানতে চাই, তিনি জানাবেন কি আমাদের এই হাউসকে, ভারত সরকার কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করেছে, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বিশেষ করে ধর্মীয় নির্যাতনে বাংলাদেশ থেকে যারা ভারতে এসছে 2014 পর্যন্ত অনেকে বলা হয়েছে যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার জানার থাকবে, বা নিশ্চয়ই তিনি যদি বলেন পরবর্তী সময়ে, যে আমি এক সময় একদিন খোঁজ নিয়েছিলাম ডিএম সাহেবের কাছ থেকে, তিনি বলছেন যে এখন পর্যন্ত আমাদের কাছে সেই রকমের কোনো ইনস্ট্রাকশন নেই যে তাদেরকে দিতে হবে, বা এরকম কোনো গাইডলাইন আসেন। তো এটাকে লাগু করা হবে কি না, বা কি বিষয়, যদি এটা বিষয়টাকে অবগত করেন। ধন্যবাদ। Honorable Chairman, sir, matter is very sensitive. আমাদের মাননীয় সদস্য রঞ্জিত বাবু যে ব্যাখ্যাটা দিয়েছেন, এটা একেবারে আই থিঙ্ক নো ওয়ান উইল ডিনাই দ্যাট ফ্যাক্ট। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু সরকারের যে সদিচ্ছা, সরকার যে সম্পূর্ণভাবে সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার, এটা উনি বুঝিয়ে বলেছেন। কিন্তু রঞ্জিত বাবুর আলোচনায় একটা জিনিস খুব স্পষ্ট, আমি এই হাউসে বসে এটা শুনলাম, যে রিফিউজি অ্যান্ড ইলিগাল মাইগ্রেন্টস, দিজ আর টু ডিফারেন্ট ইস্যুস। এবং রঞ্জিত বাবুর বক্তব্য হচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস। এবং আরেকটা বিষয় উনি যেটা বলতে চেষ্টা করেছেন, সিন্স এডিসি ইজ নট coming within the purview of Citizenship Amendment Bill বা Citizenship Amendment Act,
তাহলে ওইখানে যে অনুপ্রবেশটা হচ্ছে, অন্তত এই বিষয়ে যেন রাজ্য সরকার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে কারা এডিসিতে আছে, কারণ কোনোভাবেই কিন্তু ইলিগাল মাইগ্রেন্টস বা অন্য কোনো প্রবেশকারী সেখানে থাকতে পারে না। ইভেন 2024 সাল পর্যন্ত যে ডেডলাইনটা দিয়েছে কেন্দ্রীয় সরকার, ইফ এনিবডি অ্যাপ্লাইজ, নিজেকে যদি স্বীকার করে হ্যাঁ আমি ভারতবর্ষে প্রবেশ করেছি, আমি এই দেশে থাকতে চাই, রঞ্জিত দেববর্মা অলসো ক্যানট স্টপ, আই ক্যানট স্টপ, শ্রী রতনলাল নাথ অলসো ক্যানট স্টপ। কিন্তু এডিসির ক্ষেত্রে এই নিয়মটা আলাদা। উনি যেটা বলেছেন, যেটা টাস্ক ফোর্স হোক, এই টাস্ক ফোর্সে কেন জনপ্রতিনিধিরা থাকবেন না, কেন রিভিউ হবে না? ইফ দ্যাট হ্যাপেন্স, ওনার যে বক্তব্য যে জায়গাটাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা ভূমিপুত্র এখানে যারা বসবাস করছেন তাদের রক্ষার্থে যে একটা এডিসি হলো, এই এডিসি সুরক্ষিত থাকবে। আই থিঙ্ক আই লাইক দ্যাট পয়েন্ট ভেরি মাচ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন যে এই টাস্ক ফোর্সকে কিভাবে সংশোধন করে জনপ্রতিনিধিরা কিভাবে সেখানে অংশগ্রহণ করতে পারে, এটাই ছিল স্ট্রেনথেন করা, এটাই ছিল কিন্তু ওনার আজকের হাউসে। এটা অনেকের কাছে মনে হতে পারে আর রঞ্জিত বাবু এটি কি বলছেন। রঞ্জিত বাবু যেটা বলছেন এটি কিন্তু আজকের ফরিয়াদ বলেছে, রঞ্জিত বাবু যেটা বলেছেন সেন্দন পত্রিকা অলরেডি বলে দিয়েছে। তো ওইটাকেই রঞ্জিত বাবু সমস্ত তথ্য এনে কিন্তু এই ঘটনাটা এখানে উত্থাপন করেছে। আর আই এম শিওর অনারেবল সিএম উইল ডেফিনেটলি লুক ইনটু দিস ম্যাটার। থ্যাংক ইউ। অনারেবল চেয়ারম্যান স্যার, আজকে আমাদের মাননীয় বিধায়ক যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের কলিং অ্যাটেনশনে এনেছেন, সেটা উনি বলছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং বাকি অন্যান্য মন্ত্রীরাও এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারেই আলোচনা হচ্ছে। আমিও শর্ট করেই বলছি, গত 15 অগাস্ট 2025 আমাদের ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার যেই বক্তব্য রেখেছিলেন সেটা আমি এই হাউসে একটু তুলে ধরতে চাই। তিনি বলেছেন, to warn the people of a premeditated conspiracy to change the country demography through illegal infiltration, and said no nation can tolerate intruders, as announced a high-power demography mission to tackle the problem. তিনি এটাও বলেছেন যে I wish to warn the country about a concern that in emerging a crisis as a part of premeditated conspiracy, the country demography is changed. এটা বারবার উনি বলেছেন। এবং আমাদের যে ন্যাশনাল যে ক্রাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটা আমাদের বিধায়ক উনি যে সাপোর্টিং ডকুমেন্টস এনে এখানে প্রডিউস করেছেন, এগুলা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট বলে আমিও মনে করি। এবং এরপরে যে স্পেশাল টাস্ক ফোর্স অথবা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং যে যে স্টেপগুলি গভর্নমেন্ট থেকে আমাদের নেওয়া হয়েছে, তারপরেও কিভাবে এত ইলিগেল মাইগ্রেন্টস প্রবেশ করছে এবং তারা কি বিএসএফ এর বর্ডার টপকে অথবা নিচে উপরে যেখান দিয়েই আসুক, কিভাবে ওরা আসতে পেরেছে। যেহেতু এখানে স্পেশাল টাস্ক ফোর্স, আমাদের হোম ডিপার্টমেন্ট
অফ ন্যাশনাল লেভেলের হোম ডিপার্টমেন্ট আছেন, ত্রিপুরা রাজ্যের হোম ডিপার্টমেন্ট আছেন। কিন্তু যেভাবে অনুপ্রবেশ এখনও যে চলছে সেটাই প্রমাণ যে আমাদের পত্র পত্রিকায় ডেইলি আমরা দেখতে পাচ্ছি। এটাই আমার জানার ইচ্ছা যে এত অনুপ্রবেশ এখনো যে কন্টিনিউয়াস চলছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে যারা আছেন আমাদের মধ্যেও সেটা একটা এই যে সমনষ্ট স্যার অল পার্টি মিটিং, অল কেরালার অর্থমন্ত্রী, তেলেঙ্গানার অর্থমন্ত্রী, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, ভারতবর্ষের সব অর্থমন্ত্রী বসে রাত 11টা অনেকক্ষণ আলোচনা করে সর্বসম্মতি সিদ্ধান্ত। এটা আলোচনা চলে, আলোচনা চলেই না। মুখ্যমন্ত্রীকে বলেছে কেন? অ্যাপ্রাইজ করার জন্য। কি স্যার আমি একটা কথা বলি, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। আমি একটা কথা বলছি স্যার, আমি এখানে বলছিলাম সেকশন ওয়াইজ। ওনার যদি কোনো বক্তব্য থাকে উনি নিশ্চয়ই বলতে পারবেন, উনি তথ্য সম্রাট। আমি যে কথাটা বলছি, ইট ইজ মাই অ্যাপিল টু দ্য হাউস, ইট ইজ মাই অ্যাপিল থ্রু ইউ, যে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে সুন্দরভাবে আনেন, সো দ্যাট জেনারেল পিপুল শুড নট বি প্যারালাইজ। এর জন্য আমি বলছি, না করলে না করেন, আপনারা পাস করেন, আমাদের ডিসেন্ট নোট রইল। এখন কথা হলো স্যার, এটা প্রথম কথা হলো বাজারে স্যার এটা 9th অ্যামেন্ডমেন্ট, তার আগে 8টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে আমাদের অ্যামেন্ডমেন্ট যে বিলটা দেওয়া হয় তার সঙ্গে লেটেস্ট বইটা দিয়ে দিলে খুব ভালো হয়। স্যার আমি আপনাকে অনুরোধ করছি, 10 মিনিট হয়ে গেছে, আপনার টাইম ওভার, বসুন। স্যার 10 মিনিট হয়ে গেছে তো আপনার টাইম ওভার, বসেন, আপনি বসুন। বুঝতে পারছি সবাই, আপনি বললেন তো, আপনি তো বলেছেন, না বলেছেন তো আপনি, 10 মিনিট দিয়েছি আপনাকে, বসুন বসুন। অন্যরা বলবে, মিনিস্টার সাহেব বলবেন, আপনার প্রশ্নের জবাব দেবেন তো, আপনি বসুন প্লিজ, প্লিজ বসুন, প্লিজ বসুন, বসুন, হয়ে গেছে আপনার টাইম হয়ে গেছে। মাননীয় মন্ত্রী কি কিছু বলবেন এই ব্যাপারে? আপনি 5 মিনিটের মধ্যে শেষ করুন। হ্যাঁ, মাননীয় চেয়ারম্যান স্যার, কিছু জিনিসের দাম কমেছে, এটা তো অস্বীকার করতে পারবো না, নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলোর তো সেভাবে দাম কমলো না। আপনারা জানেন যে এই ট্যাক্স, সেই ট্যাক্স, জিএসটি এগুলোতে জর্জরিত, ভারতবর্ষের মানুষ জর্জরিত, পার্লামেন্টের ভেতরে বাইরে সর্বত্র আন্দোলন করেছে। নোয়াখালী ভাষায় যদি একটা বলি যে মানুষের শেষিয়াল আছে, নোয়াখালী ভাষায় একটা কথা আছে যে মানুষের শেষিয়াল আছে। একটা সরকার এই ধরনের, আপনি সর্ষের তেল কই, তার উপরে তো জিএসটি। ঔষধ 5 টাকার ট্যাবলেট এখন 20 টাকা, এক একটা জীবনদায়ী ওষুধ কি পরিমাণে দাম বেড়েছে চিন্তা করা যায় না, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে সেখানে তো জিএসটি নেই। লংয়ের কিলো কত জানেন? 3000 টাকা হচ্ছে লংয়ের কিলো। ভারতবর্ষের মানুষ ন্যাপকিনের কথা বলেছেন, চকলেটের কথা বলেছেন। আমার একটাই ভালো লেগেছে, সেটা হচ্ছে ফার্টিলাইজারের দাম কমেছে, কৃষকরা উপকৃত। আরগুলো তো সাধারণ মানুষের কি উপকারে আসবে। কিন্তু ভোজ্য তেল, দানা শস্য, তারপরে পেট্রোল, তারপরে স্যার একটু কমে। স্যার পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, হোটেলে যে একটু খাইতে, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, হোটেলে খাইতে গেলে আমি বলছি, আপনি একটু বলতে দিন আমায় প্লিজ। আমি 1 মিনিট হোটেলে যে একটু শান্তিতে খাইতে যাবো, মাননীয় চেয়ারম্যান সাহেব, 100 টাকা। মাননীয় চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের বস্তু হচ্ছে, যদি জিএসটি যে করেছে, যদি রাজ্যের আপামর মানুষের যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে সেটা কি সমর্থন করছে না করছে না? সংবিধান বিরোধিতা করছে কিনা বলেই তো বলুন। চেয়ারম্যান স্যার কথা বলেন আপনি। চেয়ারম্যান স্যার আমার একটা কথা উনি বলতে পারবেন, এক ঘন্টা বলার অসুবিধা নেই। আমার একটা কথা, এটা হচ্ছে উনি যে বলছেন চিকিৎসার মেডিসিনের ব্যাপারে যে রেটটা উনি বলছেন যে মানুষ ক্রয় করতে পারছেন না। আমি বলছি তো, আপনি শুনুন না। আরে মাননীয় সদস্য শুনুন না, আপনি শুনুন না। নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী বলবেন প্লিজ। দেশের মানুষের কথা মাথায় রেখে এইবার আমাদেরকে, সারা ভারতবাসীকে, আপনাকেও
একটা উপহার দিয়েছেন। কি আপনি বলছেন ওষুধের দাম অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে মানুষ কিনতে পারছিল না। এখানে দেখুন 12 থেকে 18% ছিল, কত করেছেন? 5%। এরপর আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে নীল, কোনো জিএসটি লাগবে না, কোনো মানে পার্সেন্টেজ লাগবে না, বুঝলেন? তথ্য ভিত্তিক কথা বলুন। তাহলে এই যে জিএসটি কম করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সোজা ভাষায় বলুন না, এটাকে সমর্থন করেন কি না? যে কম দাম হলো, জিনিসের দাম যে কমলো, এটাকে আপনি সমর্থন করতে পারেন কি না বলুন? জনগণের যে লাভ হবে এটা সমর্থন করেন কি না এটা বলুন। দিনের পর দিন জিএসটি বাড়িয়েছে কে? নরেন্দ্র মোদী তো, এই সরকারটাই তো বাড়িয়েছে। এখন আমি 100 টাকা বাড়িয়ে 5 টাকা কমিয়ে দিয়ে বাহাদুরি নেব? ভারতবর্ষের মানুষের মাথায় এত এখন গিয়ে না। মানুষ এখন অনেক সচেতন, মানুষ ভীষণ সচেতন। আপনি 100 টাকা বাড়াবেন, তারপরে 20 টাকা কমিয়ে দিয়ে বলবেন হাতের তালি দাও সবাই। মানুষ এখন অনেক সচেতন, আমরা খুশি হতাম। এখানে গল্প করতে আসেনি, আগে বলেছি আমরা খুশি হতাম। চেয়ারম্যান সাহেব, না আমি একটা কথা বলি আপনাকে। কথা হচ্ছে আমরা বিল আমরা কনসিডারে পাঠিয়েছি, সেটা বলেছে, ব্যাখ্যা করেছে। এখন রাজ্য মানুষের যখন উপকার হবে তখন মিস্টার গোপাল বাবু, মাননীয় সদস্য মাননীয় দীপঙ্কর বাবু, এটাকে সমর্থন করছে না সেটা কিন্তু স্পষ্ট বলছে না। আমার বক্তব্য এবার বলি, শুনুন এক মিনিট। এখন প্রশ্ন হচ্ছে যে গত 3রা সেপ্টেম্বর এই দেশের সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। আমার দুঃখের বিষয় হচ্ছে এখানে বলতে হচ্ছে আজকে, কারণ জিএসটি পাস করতে, এই বিল আজকে পাস করতে হয় নিয়ম অনুযায়ী। তো এখানে আমরা দিয়েছি, সাবমিট করেছি। আলোচনা অবশ্যই রাখবেন, আলোচনা রেখেছেন মাননীয় সদস্য গোপাল বাবু রেখেছেন, দীপক বাবু রেখেছেন। প্রশ্ন হচ্ছে যে 3রা সেপ্টেম্বর দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির নেতৃত্বে এই দেশের কোনো অর্থমন্ত্রী সেখানে বাকি ছিল না। যারা মাননীয় মুখ্যমন্ত্রীরা অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তারা উপস্থিত ছিলেন, বাকি সমস্ত এর মধ্যে বিশেষ করে যেখানে কর্ণাটকের মাননীয় অর্থমন্ত্রী উনি আলোচনা করেছেন দীর্ঘক্ষণ, কেরলের যিনি অর্থমন্ত্রী তিনি আলোচনা করেছেন, পাঞ্জাবের অর্থমন্ত্রী আলোচনা করেছেন, এরকম বেশ কয়েকটি রাজ্য আলোচনা করেছেন এবং বিভিন্নভাবে আলোচনার পক্ষে বিপক্ষে ভালো মন্দ। তখন এক বাক্যে দেশের সমস্ত অর্থমন্ত্রী যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় এবং দেশের অর্থমন্ত্রীর এই নেতৃত্বে মিটিংয়ে যেভাবে দেশের এই যে টোটাল এই যে রিফর্ম হলো, যে এই মানে জিএসটি রিফর্ম হয়েছে, 28% থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, উইথড্র মানে এটা অ্যাবলিশ হয়েছে। তো 5% আর 18% সীমাবদ্ধ, 12 আর 28 উঠে গেছে। এখন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একদম প্রত্যেকটা যে সাধারণ জনগণ যে নিত্য নৈমিত্তিক যে সমস্ত দ্রব্যের প্রতিদিন মানুষকে কিনতে হবে, সেই জিনিসগুলো 12% থেকে 5% এসেছে। যে জিনিস 28 ছিল সেখানে 18 এসেছে, যেখানে 12% ছিল সেখানে 5 এসছে। আজকে মেডিসিনের গল্প বলছে, জীবনদায়ী অনেক ওষুধের টোটালি জিএসটি ফ্রি করে দিয়েছে এবং সমস্ত মেডিসিনের টোটাল 5% এসে দাঁড়িয়েছে। দেশের 60% 62% মানুষ এগ্রিকালচারের সঙ্গে যুক্ত এবং তাদের ক্ষেত্রে সেখানে সমস্ত 12% এবার সমস্ত কিছু কমিয়ে 5% নিয়ে এসছে, 28% সেখানে অন্যান্য চলে এসছে 18%। তো এই সমস্ত বলার পরেও সমস্ত রাজ্যের যারা অর্থমন্ত্রী ছিলেন তারা সর্বসম্মতিক্রমে, এরকম না যেখানে এরকম বিতর্ক যেখানে দাঁড়িয়ে বলার চেষ্টা করছে এরকম নয়, বলা আলোচনা করেছে, আলোচনা হবেই। এত বড় সিদ্ধান্ত আমাদের দেশের মানে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নিচ্ছেন, সেটা আলোচনা করতে আমরা জানতে হবে এবং সমস্ত কিছু কমাতে মানুষের কাছে তাদের নিত্য নৈমিত্তিক যে তাদের এই যে মানে খরচ করা, এতে তাদের কাছে অনেক সুবিধা হচ্ছে। আমি 100 টাকা বাজার নিয়ে যাবো, আগে আমার যেখানে 18% ছিল ম্যাক্সিমামে, 28% ছেড়ে দিলাম, সেখানে আমাকে 82 টাকা বেশি খরচা করতো, আমি পাবো না। এখন কি হচ্ছে, কমিয়ে এখানে 5% করেছে, কোথাও 12% 5% করেছে।
তো আমি কতটা মাত্র 5% টাকা বাদ দিলে আমি টাকাটা খরচ করতে পারবো। তো এই যে জিনিসগুলো এটা সারা রাজ্যের আমাদের আজকে রাজ্যের মানুষ এই জিএসটির কারণে আজকে মানুষের যথেষ্ট সুবিধা পাচ্ছে। এখানে কোনো রকম বিতর্কিত বক্তব্য না রেখে সেখানে সমর্থন করাই সতত একটা যথেষ্টভাবে জনপ্রতিনিধির দায়িত্ব করতে, এবং সেটা করলে পরে মানুষ খুশি হবে। আজকে সব মানুষ শুনছে যে জিএসটি নিয়ে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত আজকে আমরা এখানে বিধানসভায় আমরা পাস করবার জন্য দিচ্ছি, সেখানে বাকি বিতর্ক তুলছে। কেউ বলছে ওষুধের দাম 3-5-7। আরে আমরা আজকে 23শে সেপ্টেম্বর কথা বলছি, এখানে 23শে সেপ্টেম্বরে কথা বলছি। 22শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিলেন, শুরু হয়ে গেছে, যে এখানে সমস্ত গেছে। আজকে 23 তারিখে বসে আমরা বলবো আরো ওই 6 মাস 1 বছরের কথা, এতে রাজ্যের মানুষের পেট ভরবে না। মানুষকে বোকা বানানোর যে চক্র চলছে সারা জীবন ধরে, ওই কোনো অভ্যাসটা ছাড়তে পারেনি, তাই জন্য এভাবে বলছে। নাম্বার 1, যে যেখানে যেখানে মাননীয় সদস্য গোপালবাবু বলেছেন সব খুঁজে উনি পেয়েছেন ভালো জায়গা। কি পেয়েছেন? 10ই অ্যাডভান্টেজ পেয়েছেন। আমি বলে দিই জরিমানা আগে কি ছিল একটু আমি সংক্ষিপ্ত, আমি আপনাদের ডিটেল বলতে পারবো না। সেখানে আগে জরিমানা ছিল কিসে? আগে জরিমানা ছিল যে ট্যাক্স, কথাটা আমি ক্লিয়ার করি, ট্যাক্স প্লাস পেনাল্টির উপরে, ট্যাক্স প্লাস পেনাল্টির উপরে 10% সেখানে আপনাকে এই অ্যাপিল সেখানে দিতে হতো ট্যাক্সটা। আর এখন কি করেছে? শুধুমাত্র পেনাল্টির উপর 10% থাকবে, ট্যাক্সের উপর থাকবে না। আরে ওই বিশেষজ্ঞের মত নিছে না তো। আমি আপনাকে বলি, আপনাকে আপনি বলুন ভালো করে, আগে ট্যাক্স প্লাস পেনাল্টির উপরে 10% ছিল, এখন শুধুমাত্র পেনাল্টির উপরে 10% থাকবে। একটা আরে রাহুল গান্ধীর জিগাই এটা সমর্থন করতে, আপনি চুপচাপ থাকেন ভাই। আরে কেরালা এবং সেকশন 12-এ এই বিলে রাখা হয়েছে কি, যদি ঘুরছে কোন যদি এখানে টেস্ট অমান্য করলে যে সিস্টেম যদি ল চলে তবে সেটা লাগু হবে। আমি এমন এই হচ্ছে আপনার যেটা দুটো উঠেছেন এটা, আর রাজ্যের আরে আপনি বলবেন আপনি কি বলছেন, আমি আমারটা আপনি বলেছেন ঠিক মুহূর্ত দিচ্ছি আপনাকে। আপনি যদি তা তো সন্তুষ্ট না হন আপনাকে দিল্লি পাঠাতে হবে। কর্ণাটক, তেলেঙ্গানা, এই জন্য রাজ্য সরকারের আমি অনুরোধ করবো মাননীয় চেয়ারম্যান সাহেবকে, মাননীয় গোপাল বাবুকে কর্ণাটকের রাজ্য সরকারের খরচে পাঠানো, এবং সেখানে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে, উনি বুঝে আসুক ওনার এখানকার অর্থমন্ত্রী কি বলেছিল। তবে বোধহয় এখানে আমাদের সময় কম নষ্ট হবে এবং রাজ্যের মানুষের উপকার হবে, নাহলে অযথাই ভাবে তর্ক চলছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে উনি যেটা বলেছেন যে 122 মাননীয় বলতে দিন না, বলতে দিন শেষ হয়নি তো। উনি দিয়া কি করবো, মাননীয় চেয়ারম্যান সাহেব সোজা কথা, আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিটেলস বলতে আমি সেখানে যাব না। কথা হচ্ছে সত্যি এটা আজকে রাজ্যের মানুষ, আমি সারা ভারতবর্ষের মানুষ হবে, রাজ্যের মানুষ এই যে রিফর্ম করে জিএসটি রিফর্মের কারণে কি পরিমাণ উপকৃত হবে সেটা রাজ্যের মানুষ বুঝে গেছে। এখন আমরা এখানে বসে বসে শুধু কিছু কথা বলার জন্য আর আমাদের সবসময় একটা অপোজ ভাব করা আর শুধু নাটক করার জন্য যে ব্যবস্থা, এটা রাজ্যের মানুষের পেট ভরবে না। সুতরাং আমি মনে করি এ রাজ্যের সমস্ত মানুষের স্বার্থে, দেশের সঙ্গে এ রাজ্যের মানুষের স্বার্থে যে এই জিএসটি রিফর্ম করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টারকে আবারও আমাদের সবারই ধন্যবাদ দেওয়া উচিত। এবং সেই ধন্যবাদ যেমন দিয়েছিল 3রা সেপ্টেম্বর রাত্রি প্রায় আনুমানিক 11টার কাছাকাছি পৌঁছেছে, সবাই হাসি খুশি ভাবে তারা সেখানে সমর্থন জানিয়ে তারা পরে সেই সভা
দুদিনের ছিল, এও বলে যাই 3 এবং 4 তারিখ দুদিন ছিল জিএসটি মিটিং, আলোচনা বিশদ আলোচনা করে দুদিনে শেষ করবে। কবে ওনার অবগতির জন্য জানাচ্ছি, একদিনেই 3 তারিখে রাত্রিবেলা 11টার মধ্যে সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিয়ে এই জিনিস গতকাল যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশের মানুষের স্বার্থে উদ্দেশ্যে এই জিএসটির কথা বলে গেছেন। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি এটা অবশ্যই বলবো যে রাজ্যের মানুষ উপকৃত হয়েছে, রাজ্যের মানুষের যা প্রয়োজন সেটা মানুষ করেছে। বিগত দিনে কে কোথায় লাফিয়েছে, কাকে মেরেছে, আবার কি হয়েছে, আজকে বলে সেখানে কেটে দেওয়া যাবে, মানুষ সেটা বোঝে, সেটা আমরা সেটা বলতে চাই না। ধন্যবাদ। ওই চিঠি একটা ফাইন্যান্স মিনিস্টার কর্ণাটক, কেরালা এবং তাদের জানাই আর কোনো কথা নাই। এবার আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 15 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্লিজ সিস্টেমটা মেনটেন করে, নতুবা এরা কিন্তু রেকর্ডিংয়ে অসুবিধা হয়। প্রথম আগে বিল পাস করার জন্য প্রস্তাব করান, তারপরে ভোটিং করান, তারপরে বিলের সেকশনগুলি যাবে। না বিল তো পাস হয়েছে আগে, না কনসিডারেশন গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রস্তাব করি। উনি প্রস্তাব করব। হ্যাঁ, চেয়ারম্যান স্যার, the Tripura State Goods and Services Tax within bracket 9th Amendment Bill 2025, the Tripura Bill number 8 of 2025 be passed. এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 9th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 8 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, এই বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 15 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, এই বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। অতএব এই বিলের ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নাই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন সবার কার্যসূচি হলো দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 9th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 8 of 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। ডাবল পেজ আছে। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 of 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। Honorable Chairman Sir, I hereby give notice of my intention to move the following motion during the ensuing session of the Tripura Legislative Assembly, that the Tripura Janavishwas Bill 2025 be taken into consideration. এখন আলোচনা করতে চাইলে বিলটির উপর আলোচনা করুন মাননীয় সদস্যগণ। এই আমার বেশি কিছু বলার নেই, তবে এটা কোলাবোরেশন অফ সো মেনি স্মল অ্যাক্ট। এখানে স্যার সবগুলিকে মিলিয়ে এটার ইন্টেনশন হলো ছোট ছোট অ্যাক্টে যদি কোর্টে যায় টাইম লাগবে এবং অনেকটা 10,000 টাকা ফাইন, 20,000 টাকা ফাইন। এটারে স্যার কোলাবোরেশন করে সবকে একজোট করে একটা করেছে, একটা অ্যাক্ট করার জন্য একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু এটার মধ্যে আনফর্চুনেটলি সবগুলি অ্যাক্ট এখানে আমাদেরকে দেওয়া হয়নি। একটা এই বিলের মধ্যে সবগুলিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
তবে একটা কথা বলবো, 1947-এ যে বোম্বে মানি ল্যান্ডার্স যে অ্যাক্ট 1946-এ যেটা হয়েছিল সেটাও এখানে ঢোকানো হয়েছে নাম্বার 1-এ, আপনারা দেখুন। কিন্তু এটা এখানে বোম্বে মানি ল্যান্ডার অ্যাক্ট এখানে আসতে পারে না ত্রিপুরায়। তাইলে আর দ্বিতীয় কথা, এখানে কোন অ্যাক্টে কি আছে কি করে জানবো স্যার? শুধু এখানে দিয়ে দিয়েছে প্রায় 15টা ছোট ছোট স্মল অ্যাক্ট, এটাকে কম্পোজ করে এখানে দিয়ে দিয়েছে। তাইলে এগুলি পড়ার সময় কোথায়? এটা পাস করে দিব জনগণের, ইফ ইট উইল বি কার্ডস ফর দ্য পিপল, এটা হলে আমরা কি করবো স্যার, কি করে পাস করবো? আমার বক্তব্য হলো, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, আমি অর্থমন্ত্রীকে বলবো, যে কোনো জিনিস তাড়াহুড়া করে কোনো কাজ নেই, আপনারা আলোচনা করুন, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল পাস করুন, কোনো আপত্তি নেই। ব্যাপার হলো এনি অ্যাকশন হুইচ দি অ্যাকশন উড বি হার্মফুল ফর দ্য পিপল, তাহলে এটা করে তো লাভ নেই স্যার। ইউ আর অলসো লয়ার, ইউ নো। তাইলে এখানে দি ত্রিপুরা জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট যেটা নতুন করছেন, এখানে যেই অ্যাক্টগুলি আছে একটা অ্যাক্ট না, কিন্তু এখানে মনে হয় 15 থেকে 16টা অ্যাক্ট এখানে কম্বাইনলি দেওয়া হয়েছে। এর মধ্যে স্যার একটা না পড়লে আমরা কি করে বুঝবো স্যার whether it is detrimental to the interest of the people or not? এটা কি করে বুঝবো? এটা অ্যাক্ট পাস হয়ে গেলে এটা সারা জীবন মানুষকে খেসারত দিতে হবে, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা পেনাল্টি দিতে হবে, ফাইন দিতে হবে। তাই আমি বলবো এগুলি স্যার তাড়াহুড়া করার দরকার নেই। এখানে কম্পাইল করা হয়েছে 15টা অ্যাক্টকে একটার মধ্যে আনা হয়েছে। তো 15টা অ্যাক্ট যদি আমাদের দেওয়া হয়, পরে দেখবো ইফ ইট ইজ বেনিফিশিয়াল ফর দ্য পিপুল, আমরা সমর্থন করব দুহাত তুলে। আমি আগেও বলেছিলাম, অর্থমন্ত্রী বলতে গিয়ে কি বললেন আমি বুঝলাম না। আমরা মোদিজির 5%, 12% সমর্থন করেছি, ধন্যবাদ জানিয়েছি, কিন্তু এটা মোদিজির অ্যাক্ট না, এটা ত্রিপুরা জিএসটি অ্যাক্ট, এটা আলাদা জিনিস। সুতরাং আমি এখানে বলবো তাড়াহুড়া করে লাভ নেই, এই বিলটাকে স্যার সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেন। ঠিক আছে, বসুন, বুঝে গেল। মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন। মাননীয় চেয়ারম্যান স্যার, জনবিশ্বাস বিল যেটা 2023, আমরা সকলে অবগত আছি যে 27 জুন 2023 তারিখে লোকসভায়, পাশাপাশি 2রা আগস্ট 2023 তারিখে রাজ্যসভায় গৃহীত হয়েছিল। উক্ত বিল 2023-এর মধ্যে মোট 183টি বিধানকে অপরাধ মুক্ত করার প্রস্তাব করা হয়েছিল, যা 42টি কেন্দ্রীয় আইনের অধীনে 19টি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। অপরাধ মুক্তকরণের কারণগুলো নিম্নরূপ: কিছু বিধানে কারাদণ্ড অথবা জরিমানা অপসারণ, কিছু বিধানে কারাদণ্ড অপসারণ করে জরিমানা বহাল রাখা, কিছু বিধানে কারাদণ্ড অপসারণ করে জরিমানা বৃদ্ধি, কিছু বিধানে কারাদণ্ড ও জরিমানাকে প্রশাসনিক দণ্ডে রূপান্তর, কিছু বিধানে অপরাধের আপোষযোগ্যতা প্রবর্তন। কেন্দ্র সরকারের নিয়মকানুন সরলীকরণ, বিভিন্ন খাত ও রাজ্যের অনুবর্তন বোঝা হ্রাস এবং বিনিয়োগের আকর্ষণের ক্ষেত্রে মন্ত্রী পরিষদের সচিবের নেতৃত্বে কমপ্লায়েন্স রিডাকশন ও
ডিরেগুলেশন টাস্কফোর্স গঠন হয়েছে। টাস্কফোর্সের অংশ হিসেবে গৃহ মন্ত্রণালয়ের সরকারি ভাষা বিভাগের সচিব 27/3/2025 থেকে 28/3/2025 তারিখ পর্যন্ত টাস্কফোর্স দলের সাথে ত্রিপুরা সফর করেন। এই সময়ে সংশ্লিষ্ট সব বিভাগ বা সংস্থার সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে একটি কমপ্লেন্স রিডাকশন ও ডিরেগুলেশন ডকেট পরিচালিত হয়, যেখানে 23টি অগ্রাধিকার ক্ষেত্র এবং 71টি উপ অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়। অগ্রাধিকার ক্ষেত্র 21 হল রাজ্য পর্যায়ে জনবিশ্বাস আইনে অনুরূপ আইন প্রবর্তন, ছোটখাটো অপরাধ মুক্তকরণ, ক্ষুদ্র প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত ত্রুটির মধ্যে দেওয়ানি শাস্তি ও প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন, অপ্রচলিত ও অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বিধান অপসারণ। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে 2024 সালে মধ্যপ্রদেশেও এই জনবিশ্বাস আইন লাগু হয়েছে। আমাদের রাজ্যেও এই উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ত্রিপুরা জনবিশ্বাস অধিনিয়ম 2025 জারি করা হয়েছে, যাতে কিছু বিধান সংশোধন করে অপরাধ মুক্তকরণ ও অপরাধের যুক্তিসঙ্গতকরণ করা যায় এবং জীবনযাপন ও ব্যবসা পরিচালনায় আস্থা ভিত্তিক প্রশাসনকে আরও শক্তিশালী করা যায়। তার পাশাপাশি মাননীয় মেম্বার গোপাল রায় মহাশয় বলেছেন যে মুম্বাই যে মানি ল্যান্ড আইন 1947 এটা অপ্রয়োজনীয়, কারণ আধুনিক ব্যাংক এবং আরবিআই নিয়মে ঋণ এখন নিয়ন্ত্রণ হয়, তার জন্য সেটা বাতিল করা হয়েছে। ধন্যবাদ। এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 4 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিডিউলটি এই বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই,
অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন সবার কার্যসূচি হলো দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশন বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 of 2005 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। That the bill be passed. এখন আমি শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 of 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 15 of 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Chairman sir, subject notice for consideration of bill number 15 of 2025. Sir, I hereby give notice of my intention to be move following motion during the current ensuing session of the Tripura Legislative Assembly, that the factories Tripura Second Amendment Bill 2025, Tripura Bill number 15 of 2025, taken into consideration and that the bill be passed. এখন মাননীয় সদস্যগণ প্রয়োজন হলে আলোচনা করতে পারেন এই বিলের উপরে। Mr. Chairman, sir, নিশ্চয়ই প্রত্যেকটা বিল ইন ফ্যাক্টরি ট্যাক্স ফর দ্য বেনিফিট অফ দ্য ওয়ার্কার। এখানে একটু কনফিউজড যে সেকশন 54 যেটা মিন করা হয় 55, 56, 54-এ ক্লজ 2-তে আছে দি স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট এক্সটেন্ড দ্য ডেইলি ম্যাক্সিমাম আওয়ার্স অফ ওয়ার্ক specified in this section up to 12 hours, inclusive of interval for rest in any day, subject to 48 hours in a week. ঠিক আছে, কিন্তু সেকশন 55-এ কি আছে স্যার? এখানে যোগ হচ্ছে 58(2) কি দি স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট extend the total number of hours of work of a worker without an interval of 6 hours in respect of all or group or class or description of factories on such condition as it may deem expedite. এবং 56-এ কি বলা আছে স্যার? The period of work of an adult worker in a factory shall be so arranged that inclusive of interval for rest under section 55, they shall not spread over more than 10.5 hours in a day. তিনটা 54, 55, 56-এ একটু মনে হচ্ছে স্যার এটা একটু একটার সঙ্গে একটা ডিফারেন্স মনে হচ্ছে। এই ব্যাপারে ক্লিয়ার করে পাস করতে পারেন, কোনো অসুবিধা নেই। বসুন। কিন্তু টোটাল আওয়ার্স 48 hours in a week, এটা ঠিক আছে সব জায়গায়। কোনো সময় বলে যে 12, 6, 10.5 hours, it should not be more than 10.5 hours. It will depend on the government by notification in the official gazette they can do. এই তিনটা সেকশনে 3 রকম আছে। এখন আপনি বুঝেন চেয়ারম্যান স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় চেয়ারম্যান স্যার, আমরা সবাই বলছি যে ইজ অফ ডুইং লাইফ, ইজ অফ ডুইং বিজনেস। তো ত্রিপুরায় যেন কর্মসংস্থান বাড়ে, পুরো দেশেই যেন কর্মসংস্থান বাড়ে এবং ফ্যাক্টরি এস্টাবলিশড হোক, আরও সরলীকরণ হোক, এর জন্যই এই অ্যামেন্ডমেন্ট।
the Factory Tripura Second Amendment Bill 2025 Factories Act 1948 Central Act এর সংশোধনী। আমি পুরো ডিটেলসটা বলছি না, উনি যেটা বলছেন শুধু এটারই আমি জবাবটা দিচ্ছি। ত্রিপুরা সরকার নোটিফিকেশন জারি করে দৈনিক কাজের সময় 12 ঘন্টা অবধি করতে পারবে। বর্তমান সময় কি হয়, বর্তমানে 48 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে, অর্থাৎ 6-8-48 6 দিন কাজ করবে শ্রমিক এবং প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, 48 ঘন্টা ও সপ্তাহে কাজ করবে, এটা নিয়ম রয়েছে। আমরা চাই আমাদের যারা ওয়ার্কাররা আছে তারা যেন আরও বেশি পয়সা রোজগার করতে পারেন, তাদেরকে আরও একটু সহজ ব্যবস্থা দেওয়া হোক। এখন সরকার করছে কি, এই অ্যামেন্ডমেন্টের পরে উনি তার যদি ইচ্ছা থাকে, অর্থাৎ ওনাকে বাধ্য করা নয়, ওনার ইচ্ছা, যদি ওনার ইচ্ছা থাকে যে আমি 12 ঘন্টা কাজ করব, তাহলে তিনি 12 ঘন্টা কাজ করতে পারবেন এবং তিনি 4 দিনে ওই যে 48 ঘন্টা 4 দিনে তিনি কমপ্লিট করতে পারবেন। 4-12-48 অর্থাৎ 4 দিন সপ্তাহে কাজ করে 48 ঘন্টা কমপ্লিট করতে পারবেন এবং বাকি যে 2 দিন, ওই 2 দিনের সমবেতন তিনি পাবেন। অতএব একটা মানুষ যদি ভাবেন, আজকের দিনে আমাদের আগরতলা শহরটাকেই যদি দেখি, অনেকগুলো নতুন নতুন শপিং মল এসছে, ম্যাকডোনাল্ডস এসছে, ডমিনোস পিজা এসছে, তো কেউ যদি ভাবে আমি আমাদের বুজ্জংনগর ইন্ডাস্ট্রিতে 4 দিন কাজ করবো 48 ঘন্টা, বাকি 2 দিন আমি ডমিনোস পিজাতে গিয়ে ডেলিভারি বয়ের কাজ করব, তো সে 2 দিন সেখানে এক্সট্রা রোজগার করতে পারবে। এই যে ইজ অফ ডুইং, অর্থাৎ খুব ইজি সবাই সব কিছু করার, এই সুযোগটা এটাতে করে দেবে। মূল বিষয় হলো এটা, আমাদের কর্মসংস্থান বাড়ানো, ফ্যাক্টরি যারা এন্টারপ্রেনার আছে তারা যেন ইজিতে কাজ করতে পারে এবং অনেকগুলো ফ্যাক্টরি এরকম এসছে আমাদের এখানেও, ত্রিপুরাতেও শুরু হয়েছে। আমি জানি না আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক গোপালবাবু গিয়েছেন কিনা, আমাদের বুজ্জংনগরে এরকম অনেক ইন্ডাস্ট্রিজ এসছে যে, এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, এসছে এমন অনেকগুলো ইন্ডাস্ট্রিজ এসছে যে ইন্ডাস্ট্রিজগুলো অনেক দিন, আজকে হয়তো সেটাকে যদি স্টার্ট দেয় 3 দিন 4 দিন সে মেশিন বন্ধ করা যাবে না, প্রোডাকশন চলতে থাকবে। তো সেই সমস্ত ক্ষেত্রেও এই ধরনের ওয়ার্কার চাই যারা কন্টিনিউ কাজ করতে পারবে, বেশি সময় দেবে। তো সে যদি পয়সা দেয় কোম্পানি, আর তিনি যদি করার ইচ্ছা থাকে তাহলে করতে পারবে। তো মূল বিষয় হলো এই বিলের যতগুলো ধারা আছে এগুলো সবগুলোই ইজি করার জন্য, একটা হচ্ছে এন্টারপ্রেনার যারা ইন্ডাস্ট্রিয়াল তাদেরকেও সুবিধা দেওয়া, আর একটা হলো কর্মচারী যারা আছেন যারা কাজ করেন তাদেরকে সুযোগ দেওয়া, তারা যদি কাজ বেশি করতে চায় তারা করতে পারবে, তাদের ইচ্ছার উপরে নির্ভর করবে, সেই অনুমতি তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেখানে মহিলা ক্ষমতায়নের কথা বলা হয়েছে যে মহিলারা নাইট ডিউটি করতে পারবে, কিন্তু তাদের সম্মতি নিয়ে এবং তাদের সেফটি সিকিউরিটিকে বজায় রেখে, যিনি তার মহিলাদেরকে দিয়ে রাত্রে কাজ করাবেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেওয়ার জায়গা থাকে, বিশ্রামের জায়গা থাকে, শৌচালয়ের ব্যবস্থা থাকে, এগুলো সব সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখেই তাদেরকে কাজে নিতে হবে এবং তাদের সম্মতি নিয়ে, ওয়ার্কারদের সম্মতি নিয়ে সেটা করতে হবে। 12 ঘন্টাও যারা কাজ করবেন সেটাও তাদের সম্মতি নিয়েই, যে শ্রমিকরা 12 ঘন্টা কাজ করবেন সেই সম্মতি দিয়েই ওনারা কাজ করার সুযোগ পাবে। বলেছেন ইট ইজ নট ম্যান্ডেটরি। এখন শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো, দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025, ত্রিপুরা বিল নাম্বার 15 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 9 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। এখন সবার কার্যসূচি হলো, দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 15 of 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। That the bill be passed. এখন আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি ভোটে দিচ্ছি।
প্রস্তাবটি হলো দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল নাম্বার 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 15 of 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস 7th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 of 2025 এই সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Manual Chairman Sir, notice for the consideration of the Tripura Shop and Establishment 7th Amendment Bill 2025, the Tripura Bill number 16 of 2025. Sir, hereby give notice my intention to move the following motion during the ensuing session of the Tripura Legislative Assembly. That Tripura Shop and Establishment 7th Amendment Bill 2025, the Tripura Bill number 16 of 2025 to be taken into consideration. এখন আমি মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি, যদি কিছু বলার থাকে এই বিল সম্বন্ধে কিছু বলতে পারেন। কেউ নেই, যেহেতু কেউ নেই। আগের বিলটা আর এটা সেম, আগেরটা ফ্যাক্টরির জন্য ছিল, এটা দোকানের জন্য। এখন শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 5 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। এখন সবার কার্যসূচি হলো দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 of 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। That the bill is passed. এখন আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 of 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। একটি ঘোষণা। ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা ও নিয়মাবলীর বিধির 361 নং অনুচ্ছেদ অনুসারে বিদ্যুৎ ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এই হাউসে রাজ্যে TSECL কর্তৃক স্মার্ট মিটার স্থাপনের বিষয়ে একটি বিবৃতি দেবেন বলে লিখিতভাবে বিধানসভাকে জানিয়েছেন। মাননীয় মন্ত্রীকে উক্ত বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি প্রদান করছি। এখন আমি মাননীয় মন্ত্রীকে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। নমস্কার স্যার, আমি আমাদের যে বিধি রয়েছে রুল 361 মোতাবেক আমি একটা রিগার্ডিং দি ইনস্টলেশন অফ স্মার্ট মিটার্স বাই দি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অ্যাক্রস দি স্টেট in every household as well as in all government and private offices, business establishment and other institutions. এই বিষয়ে আমি স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলাম। পড়ন্ত বেলা, অনেকের মেজাজ খিটখিটে, কতটুক কার মাথা ঢুকবে জানি না, কিন্তু যেহেতু স্টেটমেন্ট কথা বলেছি তা তো বলতেই হবে। আমি 4টা ভাগে ভাগ করব। 1, স্মার্ট মিটার সংক্রান্ত। 2, বিলিং নিয়ে। 3, আমাদের সময়ে বিদ্যুৎ নিয়ে আমরা কি করেছি, কি স্টেপ নিয়েছি। 4, যদি সময় থাকে PM সূর্যগ্রহণ নিয়ে কিছু বলবো। স্যার,
বিশ্ববিখ্যাত জীববিজ্ঞানী, উনি জিওলজিস্ট আবার বায়োলজিস্ট, ভূবিজ্ঞানীও। ডারউইন বলেছেন, ইট ইজ নট দি স্ট্রংগেস্ট অফ দি স্পিসিস দ্যাট সার্ভাইভস, not the most intelligent that survives, it is the one that is the most adaptable to change. যদি খুব শক্তিমান আমি মানুষ, তাহলে আমি সমাজে বেঁচে থাকতে পারবো। আবার যদি বলেন আমি খুব বুদ্ধিমান, সেও বেঁচে থাকতে পারবে? বলছেন না, কেউ বেঁচে থাকতে পারবে না যদি না সময়ের তালে তালে আমি যদি নিজেকে অ্যাডাপ্ট করতে না পাই। কারা কি বলেছে আমি জানি না। কম্পিউটার, ট্যাব, মোবাইল, স্মার্ট ওয়াচ, স্মার্ট রিং, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট টিভি, এগুলি হলো নতুন 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 সংস্করণ। এর মধ্যে আবার আছে অ্যাপ, গুগল পে, ফেসবুক, ইনস্টাগ্রাম, জেমিনি, চ্যাট জিপিটি, এগুলো মডার্ন যারা আছে তারা বুঝে। সুদীপবাবু থাকলে ভালো বুঝতো, জিতেনবাবু নেই। এই কথাটুকুই কেন বললাম, যদি সময়ের তালে তালে যদি আমি না চলতে পারি তাহলে সমস্যা হবে। এটা কি? এটার নাম হলো ইলেকট্রোমেকানিক্যাল মিটার নাম্বার 1। নাম্বার 2 চলে গেল, এটা স্ট্যাটিক মিটার, এটাও চলে গেল। আমি আনিনি, আগে এনেছে। নাম্বার 3 ইলেকট্রনিক মিটার, 3টা। কখন এসছে? এইটা স্মার্ট মিটার। দিস ইজ কল্ড স্মার্ট মিটার। এই যে দিনে দিনে এগুলি দেখালাম কেন? আমাদের অনেকের ধারণা না থাকতে পারে যে একটার পর একটা কিভাবে বিবর্তন ধীরে 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 আসলো। যারা পুরনো মানুষ জানে, এখানে 1937 ত্রিপুরার কথা বলছে, তখন রাজকীয় রাজ্য ত্রিপুরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কিভাবে কারেন্ট দিতেন? কারেন্ট দিতেন ডিজেল জেনারেশন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেন। আসুন 1949 ইন্ডিয়াতে ঢুকে গেলাম আমরা। 1952 ত্রিপুরা পার্সিক স্টেট করতে ডিজি ভিত্তিক, এটাও কিন্তু ডিজেল সিস্টেমে। 1971 পূর্ণ রাজ্যের মর্যাদা। 1972 পিডাব্লিউডি দপ্তরের মধ্যে বিদ্যুৎ ঢুকলো, বিদ্যুৎ সরবরাহটা পিডাব্লিউডি দপ্তর নিল। নেক্সট 1984 বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রাজ্য বিদ্যুৎ নিগম নিল, বিদ্যুৎ দপ্তর নিল। 2004 সাল বিদ্যুৎ নিগম গঠিত হয়। 2005 সাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কার্যকর শুরু হয়। 2015 সাল টিএসএসিএল থেকে টিপিজিএল রূপান্তরিত হয়। 2023 সাল এবার টিপিজিএল হলো, এবার নতুন করে টিপিটিএল হলো। এবং বর্তমান চাহিদা কত? আজকের চাহিদা 330 থেকে 350 মেগাওয়াট। গ্রাহক কত? 10,31,000। এই একটু আগে যে বললাম, এই যে 4টা সিস্টেম দেখালাম ডিজেল ছাড়া, ইলেকট্রনিক মিটার, মেকানিক্যাল মিটার 1950 থেকে 2000 সালে এগুলি ব্যবহার হতো। এটা কি? এটা হলো অচৌম্বকীয় ধাতব
ডিস্কটির সাথে আভ্যন্তরীণভাবে সংযোগ যে মিটারের মধ্যে দিয়ে যে অশক্তির সমানুতিকভাবে ঘুরে, এটা ইঞ্জিনিয়াররা বুঝবে। IS 130 মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয়। এটাতে কি বিদ্যুৎ চুরির ঝুঁকি বেশি, নেক্সট কি নষ্ট হওয়ার ঝুঁকি অধিক। এটা কিভাবে মিটার রিডারে যেতে হবে, মিটার রিডারকে বাড়িতে যেতে হবে। নেক্সট ওই যে 2 নম্বরটা স্ট্যাটিক এনার্জি মিটার 2000 থেকে 2020 সালের মধ্যে হয়, সময়কাল 2000 সালের গোড়ার দিকে যেটা বললাম। এটা কি এবার IS স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেল 13799। আগে বিদ্যুৎ চুরি হতো অধিক, বিদ্যুৎ চুরির ঝুঁকি একটু কম, মিটার রিডারকে বাড়ি যেতে হবে। ইলেকট্রনিক মিটার 2010 থেকে 2020 সালের মধ্যে আছে অটোমেটিক মিটার রিডিং, অটোমেটিক মিটার রিডিং যার দ্বারা তথ্য সংগ্রহ করা হয়, এবং এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 14697। বিদ্যুৎ চুরির ঝুঁকি আরেকটু কম। এটাতে রিডিং থাকবে, ডাটা সংরক্ষণ হবে 3 মাস পর্যন্ত, এটা আবার আউট হয়ে যাবে। যা থাকবে ডাটা 3 মাস পর্যন্ত থাকবে, এবার আউট হয়ে যাবে। এবার আসুন এখন একটা স্মার্ট এনার্জি মিটার, সময়কাল 2024 থেকে শুরু হয়েছে এখন অবধি। এটা কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 16444। এটা হলো বিদ্যুৎ চুরি করা যাবে না। এতক্ষণ বলছিলাম চুরি হচ্ছে কম কম, এখন আর চুরির কোনো সুবিধা নেই। বিদ্যুতের গুণমান বাড়ায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্টের লোড ব্যালেন্সিং করে, বৈদ্যুতিক শক্তির ব্যবহার রেকর্ড করে, পর্যবেক্ষণ করে, বিলিং এর জন্য TSCL থেকে তথ্য প্রদান করে, মিটার রিডারকে যেতে হবে না। এই যে জিনিসটা, এটা হলো এই সিস্টেম করে আস্তে আস্তে আসলো। স্যার পার্থক্যটা কি? প্রচলিত মিটার এবং স্মার্ট মিটারের মূল পার্থক্য হলো যোগাযোগ মডিউল। একটা স্মার্ট মিটার হলো উন্নত ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যা বিদ্যুৎ খরচকে নির্ভুলভাবে পরিমাপ করে, বাড়বেও না কমবেও না। যেখানে প্রচলিত মিটার কেবল বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড করে, স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড সহ 2 দিকের তথ্য আপনার গ্রাহকও জানবে, TSCL জানবে, যোগাযোগ ব্যবস্থা থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে মিটারটি বিদ্যুৎ বিতরণ সংস্থাকে তথ্য বা ডেটা পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে। স্মার্ট মিটার নতুন এবং উন্নত প্রযুক্তি। স্মার্ট মিটার সর্বাধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগামী দিনে আরও কিছু আসতে পারে, যেটা জিতেনবাবু বলছিল আরও আসতে পারে, যা ভারতীয় আন্তর্জাতিক মান দ্বারা পরীক্ষিত এবং প্রশংসিত। পুরনো মিটারের তুলনায় এর নির্ভুলতা অনেক বেশি, যার ফলে ভোক্তারা প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল পান, কোনো অনুমান বা আনুমানিক হিসেবে বিল নয়। এবার ভোক্তাদের জন্য কি লাভ? নির্ভুল ও সময়মত বিল প্রদান, প্রতিদিন প্রতি মুহূর্তে রিয়েল টাইম বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করা যাবে। মোবাইলটা ডাকলে সামনে মোবাইল থাকতে পারে, একটু দিয়ে দাও, এখানে বাইরে লোক দাঁড়িয়ে আছে, তাহলে দিয়ে দাও। আপনি টিপ দেবেন, আপনি কদ্দুর বিল লোড কদ্দুর আজকের দিনে, এই লোড আপনি অ্যাসেস করতে পারবেন। এখন কিন্তু লোড অ্যাসেসমেন্ট করার কোনো সুবিধা নেই। তো বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণের ফলে বিদ্যুতের ব্যবহার খরচের উপর অধিক নিয়ন্ত্রণে আসে। আমি যদি অযথা বিলিং করি তাহলে এটা থাকবে না। বিদ্যুতের বিলের জন্য মিটার রিডের উপর নির্ভরশীলতা বা অপেক্ষা করার আর কোনো প্রয়োজন নেই। ভোক্তা গৃহে বা আঙ্গিনায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা হলে দ্রুত সমাধান হবে। যেমন আমাজন আচ্ছা, ওই দেখেন, আমি তো ওই যে বলছি অ্যাডাপ্টেবল হতে পারিনি, ওই দেখেন কি স্যাংশন লোড 3 কিলোওয়াট। কন্ট্যাক্ট নাম্বার গোপালবাবুর নম্বর, যদি তার গোপালবাবুরটা, MSN একটা সিরিয়াল নম্বর, ইমেল অ্যাড্রেস, ট্যারিফ সব কিছু থাকবে। কত বিদ্যুতের বিল উঠলো আজকে, মডার্ন ফ্যাসিলিটিস। এবার আসুন
এই যে যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি আপনার সুবিধা হবে, যেমন আমাজন, আমরা জিনিস ক্রয় করি, সেই জিনিস কোথায় আছে এটা ওনারা খুব ভালো জানেন। আমি তো এত টেকনিক্যাল না, আমি তো ওল্ড মডেল। আমি একটা আমাজন অর্ডার দিলাম, আজকের দিন আমি এখানে বলতে পারবো দিল্লি থেকে এখন মালটা কোথায় আছে, বোম্বে, কলকাতা, বলে ওই তো আমাদের সান্ত্বনা মাথা নাড়ছে, মানে মডার্ন। তো সেই জিনিস কোথায় আছে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে পুরোপুরি জানতে পারবেন, পুরোপুরি জানতে পারবেন। শুধু এটা নয়, বিদ্যুৎ খরচ এবং ভোক্তা গৃহে যেটা বলছিলাম ডিসকম, এবার বিদ্যুৎ নিগমের কি অর্থ, ম্যানুয়াল মিটার রিডিংয়ের আনার প্রয়োজন হয় না, অপারেশনাল খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং। আজকের দিনে কিশোর বাবুর বাড়িতে কতটুকু বিল, কত লোড, আই ডোন্ট নো। আপনি যে 4টা ফ্যান লাগিয়ে দিলেন, 4টা এসি লাগিয়ে দিলেন, দপ্তর জানে না, কিভাবে মেসেজ করব? এটার মধ্যে লোড আসে চলে যাবে, ওনার কাছেও থাকবে, আপনার কাছেও থাকবে। এবার ওই যে আমাদের ট্রান্সফরমার, ওটার মধ্যেও কিন্তু স্মার্ট মিটার থাকবে, এখন যেটা নেই। তাহলে ওই এলাকায় কতটুকু লোড, এই যে বলছেন ট্রান্সফরমার চলে গেছে, তো যাবেই তো, ট্রান্সফরমার কত লোড ওই এলাকার, সেই অনুযায়ী দপ্তর সাথে সাথে গিয়ে সেখানে ট্রান্সফরমার চেঞ্জ করে দেবে। ম্যানুয়াল মিটার রিডিং আনার প্রয়োজন হয় না, অপারেশন খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং, রাজস্ব সংগ্রহের উন্নতি এবং ক্ষতি হ্রাস, এবং ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক রিভাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এর অধীন স্মার্ট মিটার স্থাপন একটি জাতীয় কর্মসূচি। এটা কিন্তু ন্যাশনাল স্কিম এবং এটি ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক রাজ্য সরকারের সাথে খবর নেবেন ফোন করে, প্রত্যেক রাজ্য সরকারের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে, চুক্তি সব রাজ্য করেছে, নানা ধরনের, নানা, যেমন জিএসটি বিল সম্পন্ন একটু আগে বলেছে, ওইখানে খবর কি আছে না নিয়ে এখানে চিৎকার করলে হবে না। তো এখানে তাহলে এটার উদ্দেশ্য কি? উন্নত বিলিং, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করে, এনার্জি বা বিদ্যুৎ শক্তির আয় এবং ব্যয়ের হিসাব রাখতে সাহায্য করে, বিদ্যুৎ চুরি হ্রাস করে, আগেই বলেছি, প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট শ্যামল বাবু রিয়েল টাইম বিদ্যুৎ খরচের তথ্য পাওয়ার সুবিধা আছে, বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নতি ঘটায়, প্রিপেড পেমেন্টের সুবিধা আছে। সারা ভারতবর্ষে আজকে স্মার্ট মিটার স্থাপন দ্রুত গতিতে এগিয়ে চলছে। 31/8/2005 পর্যন্ত সারা ভারতে 3,99,07,060টা স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। ডেইলি এটা চলছে এবং আপনারা জানেন এই স্মার্ট মিটার এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এর জন্য কোনো পয়সা দেওয়া হয় না, এটা স্মার্ট মিটার ফ্রি। এবং এখানে যেটা বলছি, গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বা বিতরণ সাবস্টেশনে কোনো ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট হলে একটি স্মার্ট মিটার সক্রিয়ভাবে অটোমেটিক্যালি টিএসসিসিএল এর নিয়ন্ত্রণ সার্ভারে সতর্কতা পাঠায় এবং টিএসসিসিএল নেটওয়ার্ক অপারেশন কাম মনিটরিং সিস্টেম এনওএমসি বলে বিদ্যুৎ সরবরাহের একটা ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট জানতে পারবেন এবং টিএসসিসিএল এর ভোক্তাও জানতে পারবে, দুজনে জানতে পারবেন। এবং মোবাইল অ্যাপে একটু আগে যেটা দেখেছি, মোবাইল অ্যাপে আপনাকে পাবেন। এবার এটার যে অন্যান্য সুবিধা, এনার্জি অ্যাকাউন্টিং, নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা। আজকে সিমলাতে কতটুকু লোড লাগবে এই মুহূর্তে আমি কিন্তু বলতে পারছি না, সেই জন্য আমরা বলি মোহনপুরে কত লাগবে আই ডোন্ট নো। তার এখানে এনার্জি অ্যাকাউন্টিং, নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা যাবে। লোড ম্যানেজমেন্ট, সে এলাকার বিদ্যুতের চাহিদা সহজে বোঝা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। এবং ডিটির বিকলতা হ্রাস, লোড পর্যবেক্ষণের মাধ্যমে অতিরিক্ত লোড, ফেজ ভারসাম্য থাকলে ট্রান্সফরমার ব্যর্থতা প্রতিরোধ করবে। অতিরিক্ত লোড বা ভারসাম্যহীনতার কারণে ট্রান্সফরমার বিকল হওয়ার সম্ভাবনা আছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে। ট্রান্সফরমারেও আমরা যেটা বলছি, কারেন্ট নেই, এই ট্রান্সফরমার কারেন্ট নেই,
ট্রান্সফরমার যেটা ছোটটা আছে বাড়িঘরে যায় 11 কেবি। এই যে ওইটার মধ্যে কারেন্ট আছে কিনা না আছে দপ্তর অটোমেটিকলি জানতে পারবে। তো আমরা কত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমরা বলি না এত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমি বললে হবে না। দিল্লির থেকে প্রত্যেক রাজ্যের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোথায় কোন দিন কত বিদ্যুৎ চলছে, কত ঘন্টা দিচ্ছে, সব কিন্তু ডাটা রয়েছে। স্যার, বেশি বিল বিতর্ক একটা প্রশ্ন উঠেছে, এটা আমি পরে আসবো, একটু পরে বুঝতে পারবেন আপনারা। তো আমরা এই যে লেটেস্ট জিনিসগুলি যেটা এখন বলছে অনেকে কম উঠে বেশি, অনেকে আবার বলছে কম উঠে, কমও উঠবে না বেশি উঠবে না, যা আসবে যা ব্যবহার করবেন তাই আপনি পারবেন। কেউ কেউ বলছে, জিতেনবাবু বলছিল যে এটাকে আমরা জানান নাই আগে। টোটাল 13টা দৈনিক পত্রিকায় এবং 23টা সাপ্তাহিক পত্রিকায় এটা প্রসারিত হয়েছে। টোটাল 13টা দৈনিক পত্রিকায়, আপনাদের যে একটা আছে পত্রিকা সেটা না, ত্রিপুরা দর্পণ সহ সব যতটা দৈনিক সংবাদ দৈনিক পত্রিকা আছে সবগুলিতে পাবলিশ করা হয়েছে এবং 23টা সাপ্তাহিক পত্রিকা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবং আপনারা জানলে দেখবেন কেউ কেউ বলছেন এটা বাধ্যতামূলক কিনা। ইলেকট্রিসিটি অ্যাক্ট না থাকলে কপি আছে পাঠিয়ে দেব। ইলেকট্রিসিটি অ্যাক্টে পরিষ্কার কথা হয়েছে, বলছি সারা ভারতবর্ষে প্রত্যেক রাজ্য এগ্রিমেন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, করতেই হবে, ম্যান্ডেটরি, না হলে কি হবে সেটাও আছে। প্রথম এই আইনটা যখন আছে, ফর প্রপার অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট ইন দি জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অর ট্রেডিং অফ ইলেকট্রিসিটি, the authority may direct the installation of meters by installation of meter, অন্য কিছু বলে না। প্রথম যে সেকশন 55(2) অনলি মিটার ছিল, যে মিটার লাগাতে হবে। এবার এটাতেই পাওয়ার দিয়ে দিয়েছে 177, powers of authority to make regulations. The authority may, by notification, make regulations consistent with this act and the rules generally to carry out the provisions of the act. অথরিটিটাকে এই বইয়ের প্রথম দিকে চলে যেতে হবে। এই অথরিটি হলো সেন্ট্রাল ইলেকট্রিসিটি। এবার সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, এই সেন্ট্রাল ইলেকট্রিসিটি নোটিফিকেশন, এই বই তো বলছে মিটার, এই বইতে আবার বলে দিয়েছে অথরিটিকে আমি পাওয়ার দিয়ে দিলাম, সে যে কোনো সময় রেগুলেশন করতে পারবে। এইবার রেগুলেশন করলো 28 ফেব্রুয়ারি 2022, বলে দিল of section 55 read with section C subsection 2 section 177 ও যেগুলি বললাম যে তারা করতে পারবে। they shall come into force on the date of their publication in the official gazette, যদি এরকম নোটিফিকেশন দেয় তাহলে করতে পারবে। এইবার বলছে কি দেখেন, all consumers in areas with communication network shall be supplied electricity with smart meter, লড়তে পারবেন না, লড়ার সুবিধা, working in prepayment made conforming the relevant IS within the time limits as specified by the central government, পরিষ্কার আইন। যদি না করেন কি হবে? এবার যদি না হয়, কোন কনজিউমার যদি কমিশনে যায়, এই দেখুন কমিশনের জায়গায় কি হবে, no connection shall be given without a meter and such meter shall be the smart prepayment meter or prepayment meter. Any exception to the smart meter ছাড়া যদি কিছু দেয়
or premium meter shall be to be duly approved by the commission. যদি তুমি না দিলে না কেন জবাবদিহি করতে হবে TSCL-তে। ইট ইজ এ আইন, সারা দেশ গ্রহণ করছে, আমার জন্য একা সিস্টেম না। তো এখানে যে আমরা যে কথাগুলি বলছি স্যার, এখানে আমাদের যে টাইম লিমিটটা হলো কতদিনের মধ্যে করতে হবে এগ্রিমেন্ট। সব রাজ্যের জন্য এগ্রিমেন্ট আছে, 31/3/2028 পর্যন্ত আমরা এগুলি করতে হবে। আগে ছিল 26, এটাকে টাইম বাড়িয়ে দিয়েছে 31/28। এবার জিতেনবাবু বলছিল জানাইছে না, বাড়ি বাড়ি প্রচার, বক্তাদের সাথে আলাপচারিতা কিভাবে করছে। এরকম হ্যান্ডবিল প্রত্যেক জায়গায় পৌঁছানো হয়েছে, এই যে জিনিসগুলি, এবং আমাদের রাজ্যে এই পর্যন্ত 15 তারিখ পর্যন্ত, আজকে 21 তারিখ, 1,06,973 জন দিয়েছে। কোনো জায়গায় পরিষ্কার, এখানে আমাদের দপ্তরের লোকরা রয়েছে, এখানে কোনো জায়গায় জোর করে কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না। আমি জানি টুডে টুমোরো সবাই লাগাবে, কিন্তু কোনো মতেই জোর করে নয়, তাকে বোঝাতে হবে। ইট ইজ নট দি প্রবলেম, ইট ইজ এ ক্রিয়েটেড প্রবলেম সৃষ্টি করা হয়েছে। এটা প্রবলেমটা অটোমেটিক প্রবলেম নয়। তো এই যে জিনিসগুলি বলছি, অনেকে বলবেন যে স্যার সময় বলছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে লম্বা করেন না, ছোট করেন, এই জন্য স্মার্ট মিটার আমার অনেক আছে, তবু এটা যাব না। বিলিং এর কথা কইছিল, রাজ্যের বিলিং উঠে, দুই 2010-11 থেকে 17-18 পর্যন্ত যারা ছিল তারা কত বিদ্যুতের রেট বাড়াইছে, কত পার্সেন্ট? 100.12%। 10-11 কত? 46%। 12-13 11-12 করেন নাই, 12-13 কত? 7.75%। 13-14 কত? 40.45%। 14-15 কত? 5.83%। টোটাল 100.12%। কইতে পারেন যে এটা আপনি কই পাইলেন? আপনি মন গড়া কথা। দৈনিক সংবাদ 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত 2010, 14 সেপ্টেম্বর 2010। বাদ দেন, দৈনিক সংবাদ সন্ধান তাদের পছন্দ হইতো না। ডেইলি দেশের কথা বলছে, আমরা কত বাড়ালাম পার ইউনিট? 10 পয়েন্ট সামথিং। নো, 1 মিনিট দেখাচ্ছি, 77 পয়সা আমরা বাড়াচ্ছি ইউনিট। এবার আমি পার্সেন্টেজ যাব না। আপনারা কত বাড়িয়েছেন? প্রতি ইউনিটে 1 টাকা 40। 1 টাকা 40 1 তারিখে। সবটাই বললাম না। এবার আপনাদের পত্রিকা কি বলছে? শতকরা হিসাবে গৃহস্থালীর বিদ্যুতের দাম বেড়েছে 62%। ডেলি দেশের কথা, যেটা আপনারা মহাভারত মনে করেন। সোমবার বিদ্যুৎ ভবনে বিদ্যুতের এই দাম বৃদ্ধির ঘোষণা দেন কেন্দ্র সরকার। প্রতি 1000 ঘন কিউবিক মিটার গ্যাসের দাম 1 লাফে 2376 টাকা থেকে বাড়িয়ে 5153 টাকা করেছে। অথচ রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের 93% গ্যাস। ডেলি দেশের কথা। রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যবহার আর বহন করতে পারছিল না। তবে এটা বিদ্যুতের মাশুল হিসাবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে
জ্বালানি ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে। 1 সেপ্টেম্বর 2010 থেকে কার্যকর করা হবে বর্ধিত এই দাম। এবং বলছে নিজস্ব উৎপাদনের পাশাপাশি বহিরাজ্য থেকে রাজ্যে যে বিদ্যুৎ আনেন তারও অধিকাংশ গ্যাস ভিত্তিক প্রকল্প বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সেখান থেকেও কিনতে হচ্ছে অতিরিক্ত দামে বিদ্যুৎ। এবং এখানেই বলা আছে কেন বাড়ানো হয়েছে, 2010 থেকে ডলারের দামের সাথে লিঙ্ক করে দিয়েছে, আগে ছিল না। 2010-এর আগে এটা ছিল না। ডলারের দাম যেরকম বাড়বে টাকা সেরকমভাবে কমবে, টাকার ভ্যালুর সাথে লিঙ্ক। এই আপনাদের পত্রিকা এগুলি সব লেখানো হয়েছে। তো 2010-এ ডলারের সাথে টাকার অঙ্ক কি, $1 is equal to 45.72। আর আমরা যে 2023 82, আপনার সাথে ডলারের লিঙ্ক থাকলে আপনি করতে পারবেন, আমারটা আমরা তো করিনি। ওই 2010 থেকে আপনাদের শেখানো পথেই এখানে যাচ্ছে। তো এই যে বলছি, তারপরেও আপনি যদি দেখেন আমরা কিন্তু একের পর এক ডলারের দাম বাড়ার পরেও 18-19 সরকার এসেছে, 1 পয়সা বাড়ানো হয়নি। 19-20 1 পয়সা বাড়ানো হয়নি। 20-21 -2.34, 21-22 বাড়ানো হয়নি। 22-23 বাড়ানো হয়নি, 0। 23-24 7%, 24-25 7.15%, 25-26 10%। অস্বাভাবিক বিদ্যুৎ বিল মানে গ্যাসের দাম ডলারের সাথে লিঙ্কের কারণে, একটার সাথে একটা মিলিয়ে থাকলে চলবে না। আপনি করলে রাসলীলা, আমি করলে ক্যারেক্টার ডিলা। আপনি বাড়াতে পারবেন, ডলারের সাথে আপনি দাম বলছেন, আপনার পত্রিকা বলছে, আপনার সরকার বলছে, দপ্তরের লোক বলছে। তো এই যে জিনিসগুলি আমি আপনাদের বলতে চাই যে ডলার একটু প্লিজ এই দেখেন, আমরা যেটা বলছিলাম আপনাদের যে 2010-এর বলছে যে 2010-এ বলছে ডলারের দাম বাড়ানোর ফলে মূল্য গ্যাসের আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে, সেই জন্য আমি দাম বাড়ালাম। আপনি কত ইউনিট বাড়ালেন? 1.44 1 টাকা 44 পয়সা। পরপর আমি অনলি 77 পয়সা। তো আমি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেশিক্ষণ বলার দরকার নেই, শুধু বাস্তবটা তুলে ধরার জন্য আমি এই যারা হাউজে আছেন তাদেরকে বলবো, আমরা আজকে আমরা জানেন, আমি অশোক বাবুকে ধন্যবাদ জানাই, হাউজে নাই উনি। আমরা কি কি করেছি জানা দরকার। 132 কেভি সাবস্টেশন ত্রিপুরাতে কটা ছিল? 12টা। এখন কয়টা? 20। আরো কটা চলছে? আরো 2টার কাজ চলছে। 132 কেভি লাইন কতটুকু ছিল? 485 কিলোমিটার। এখন কত? 986 কিলোমিটার। আরো কত কাজ চলছে? 102 সার্কিট কিলোমিটার। 33 কেভি সাবস্টেশন কটা ছিল? 44। এখন কটা? 75। আরো 18টা চলছে। ইনঅগারেশন অনেকগুলো হতে যাচ্ছে। 33 কেভি লাইন 896 কিলোমিটার ছিল, আজকে কত? 1436 কিলোমিটার। আরো কত চলছে? 212 কিলোমিটার। 11 কেভি এইচটি লাইন কত ছিল? 15,748। এখন কত? 19,972। এলটি লাইন কত ছিল? 22,888। এখন কত? 34,135 সার্কিট কিলোমিটার।
ডিস্ট্রিবিউশন সাবস্টেশন যেখান থেকে বাড়ি ঘরে যায় 11 কেভি কত 15,583, এখন কত 21,598। আন্ডারগ্রাউন্ড কেবল কত ছিল আগে 95 কিলোমিটার, এখন কত 571 কিলোমিটার। আরো এই আগরতলা কর্পোরেশন এলাকা, খুমলুং এবং উদয়পুর এবং ধর্মনগর, এই 4টা জায়গাকে টোটাল আন্ডারগ্রাউন্ড করার জন্য অলরেডি আমরা ডিপিআর আলোচনা করেছি, ডিপিআর এর কাজ চলছে। কভার্ড কন্ডাক্টর, ও ঝড় বৃষ্টি আসলে যে লাইন চলে যায়, কভার্ড কন্ডাক্টর আগে কতটুকু ছিল 0, এখন কত 1236 কিলোমিটার, আরো কত চলছে 360 কিলোমিটার। এবি কেবল বিদ্যুৎ চুরি আগে কত 1200 কিলোমিটার, এখন কত 10,172 কিলোমিটার শুধু এবি কেবল। তো আরো জানার দরকার, আপনার বাড়ি সোনামুড়া, খুব ইম্পর্টেন্ট জানার কথা। আমি অনিবাস বাবু, সুদীপ বাবু তার মতো ইঞ্জিনিয়ার না। আমাদের রাজ্যে কারেন্ট কোত্থেকে আসে? গ্যাসের থেকে। আর আসেনি কিছু না, একটু ছিল ডম্বুরে, লাস্ট ফ্লাডে, এটা প্রায় শেষের পথে। তাহলে গ্যাসের অবস্থা কি? রুকিয়াতে 63 মেগাওয়াট হওয়ার কথা, কত হচ্ছে 19 মেগাওয়াট। কেন? মাটির তলে গ্যাস নাই। সমলব নিশ্চয়ই বুঝবেন। পালাটানা 726 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত 520 মেগাওয়াট। আমরা পাচ্ছি কত 196 পাওয়ার কথা, পাচ্ছি কত 111 মেগাওয়াট। রামচন্দ্রনগর, কারণ ওই গ্যাস নেই নিচে, কোথেকে করবে ওরা? রামচন্দ্রনগর 135 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত 80 মেগাওয়াট। আমরা পাওয়ার কথা 17%, 2356 মেগাওয়াট, 23.56 পাওয়ার কথা, পাচ্ছি 9। বরমুড়া আমরা পাওয়ার কথা, গ্যাস নেই, দিতে পারছে না। মনারচক 101 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে 60 মেগাওয়াট। এই যে জিনিসগুলি, রুকিয়া, এখন আমরা কি করছি? রুকিয়ার যে 63 মেগাওয়াট হওয়ার কথা, এডিবির থেকে পয়সা নিয়ে কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন টেকনোলজি ব্যবহার করে সেম গ্যাস দিয়ে যেন ডাবল প্রোডাকশন করা যায়, 120 মেগাওয়াট করা যায় এই প্ল্যানে। ভূমি পূজা আপনাকে নিমন্ত্রণ করব, ওই কই বষ্টনগরের এমএলএ কই, আপনাদের ভূমি পূজা হবে। এর মধ্যে আপনার দেওয়ালি দেখবেন 120 মেগাওয়াট করতে যাচ্ছি আমরা, বর্তমানে কাজ শুরু হয়েছে। ছামনুতে 800 মেগাওয়াটের পাম্প স্টোরেজের প্ল্যানিং, নর্থ ইস্টে কোথাও নেই। অলরেডি এনএসপির সাথে কথা বলে ডিপিআর এর কাজ চলছে। ব্যাটারি এনার্জি স্টোরেজ আমরা করতে যাচ্ছি। এই যে আমরা পিএম সূর্য করে কাজ লাগাচ্ছেন, স্টোর করে রাখতে হবে, তো এই জন্য এটাও করতে যাচ্ছি এনএটিসি সহযোগিতায়। ড্রোন টেকনিক মেকানিজম, আমি বলি না আপনারা পছন্দ, আমি ইয়াকে খুব পছন্দ, এই আমাদের বক্সনগরে তবাজ্য একটাকে প্রণাম করেছি, ওনাকেও বিশ্বকৃতকে প্রণাম করতে গিয়েছি। সে গিয়ে নিজে হুকলাইন ধরিয়ে দিয়েছে, এবং পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান দল বেঁধে গিয়ে ধরিয়ে দিয়েছে। তো ড্রোন মেকানিজম করতে যাচ্ছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারের মধ্যে হবে। এখন যার বাড়িতেই হুক লাইন লাগাবে হবে, এটা ধরা পড়বে। ওই স্মার্ট মিটার এই জন্য বিরোধিতা হয়, একটা অংশে, সবাই বিরোধিতা করে না, নতুবা 1,07,000 কাউকে বাড়ি জোর করে করি নাই। আমরা লাইফ লাইন মেনটেন্যান্স ওয়ার্ক, এখন কিন্তু কারেন্ট চলে গেলে লাইন কেটে দিতে হয় ঠিক করতে গেলে, এটাকে বলে লাইফ লাইন মেনটেন্যান্স ওয়ার্ক করতে যাচ্ছে। অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা যাতে লাইন কেটে আর যাতে করা না যায় সেই জন্য। এবার টাওয়ার লাইন বিকল হয়ে গেল, ওই যে একবার হয়েছিল কুমারঘাটের কাছে, ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেমের জন্য টেন্ডার হয়ে গেছে। আমরা রাজ্যে 45টা ভেহিকেল
চার্জিং স্টেশন করতে যাচ্ছি। সূর্যমণিনগরে 400 কেভি সাবস্টেশন ত্রিপুরাতে নেই। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী টাকার ব্যবস্থা করে দিয়েছে, সেখানে আমরা করতে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ড কাম্পেনের কাজ শুরু হয়ে গেছে, একটু আগে বলেছি। গোমতী নদী যেটা বলছেন ডম্বুর ফ্লাডে যেটা ক্ষতি হয়েছে, এখন 11 মেগাওয়াট 10 থেকে 11 মেগাওয়াট করতে যাচ্ছি এনএসপিসি এবং বেলের সহযোগিতায়, এবং এটা অলরেডি আমরা করতে যাচ্ছি। সমস্ত সরকারি অফিসে রুফটপ সোলার সব, যেহেতু গ্যাস নাই কি করবো আমি, রতনাথকে পিটলে তো লাভ হবে না, গ্যাস কি করবো, কারেন্ট করতে দেবো। রুফটপ সোলার সমস্ত সরকারি অফিসে, আগরতলা বেতি রেখে সেটা করবে, আগরতলা বেতি রেখে যেটা সেটা করবে ট্রেডা, আর আগরতলাটা করবে আমাদের আগরতলাটা করবে ট্রেডা, আর একটা করবে আমাদের টিএসসিসিএল। তো রেলওয়ে লাইন কিছুদিন পরে আসবে, দেখবেন ইলেকট্রিক লাইন, যত সময় লাগবে অত কম সময়। 271 কিলোমিটার রানওয়ে রেলওয়ে বোর্ড ব্রডগেজ লাইন পুরোপুরি ইলেকট্রিফাইড হয়ে গেছে আমাদের রাজ্যে। তো গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন, অক্সিজেনকে ভাগ করে হাইড্রোজেনকে আলাদা করবে, করে অক্সিজেনকে হাসপাতালে পাঠাবে, হাইড্রোজেনকে পাওয়ার করার জন্য আমাদের নতুন করে চিন্তা চর্চা করছি। এবং বজ্রপাতের সময় যাতে পাওয়ার লাইন ঠিক থাকে সেই জন্য আমরা ট্রান্সমিশন লাইনের মধ্যে সার্জ অ্যারেস্টার টেকনোলজি করতে যাচ্ছি। মানুষ বিনামূল্যে যাতে পেতে পারে, বিনামূল্যে যাতে বিদ্যুৎ পেতে পারে, সেই জন্য আমরা পিএম সূর্যঘর প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট, আগামী 2 বছরের মধ্যে 50,000 গ্রাহক, আমাদের কিন্তু 10 লাখ গ্রাহক, ডোমেস্টিক আছে 7 লক্ষের মতো গ্রাহক লাগাতে যাচ্ছি। এবং আমি অশোকবাবু তো নিয়েছে, আমি নিয়েছি, এরকম অনেকের নাম আছে, অনেকে দিয়েছে, ওই হাত উঠিয়ে দিয়েছে, অনেকে লাগাচ্ছে। এটা ওর থেকে আমি 1 পয়সা লাগবে না, আমার কথা বলছি, আমি এরকম না। 13 থেকে 18,000 টাকা বিল উঠতো, জানেন এখন কত উঠে? 0। উল্টা প্রত্যেক মাসে মাসে, কোনো মাসে 700 টাকা, কোনো মাসে 800 টাকা, কোনো মাসে 900 টাকা উল্টো পাচ্ছি। অশোকবাবু ধন্যবাদ জানায়, ওনার বাড়িতে এটা লাগিয়েছে। তো আজকে এই জিনিসটি ভাবতে হবে। তো আমি, আপনারা জানেন যে আজকে আমাদের আজকে কি পজিশন আছে বিদ্যুতের জানেন? সব চার্ট আছে। দিল্লিতে কত ঘন্টা কারেন্ট পায়? যে আমাদের যে এনএফএমএস সিস্টেম 24 ঘন্টা কারেন্ট পায়। দিল্লি সহ 4টা স্টেটে 24 ঘন্টা কারেন্ট পায়। অন্ধ্রপ্রদেশ সহ ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত 23 ঘন্টা 54 মিনিট কারেন্ট পায়, সেকেন্ড তারা। আসাম, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ থার্ড, 23 ঘন্টা 48 মিনিট। আমরা কত? 23 ঘন্টা 42 মিনিট কারেন্ট দিচ্ছি। আপনি বললে তো হবে না, ইউ গো টু, আরে ভাই আপনি শুনুন না কথা, আমি জানি কোনটা বলবেন, আপনি কিছু না বলছেন। এনএফএমএস, ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, আমি বললে হবে না, এখান থেকে ডাইরেক্ট খবরাখবর নিচ্ছে। এখন আমাদের ইডিস ব্যাগ 22-23 গ্রামে 19 ঘন্টা 42 মিনিট পেত, 23-24 22 ঘন্টা 18 মিনিট গ্রামে, 24-25 23 ঘন্টা 26 মিনিট, 25-26 একটু কমে গেল, কারণ আমাদের যে ফ্লাড হয়েছিল সেটা আমাদের কতগুলি প্রবলেম হয়েছে। আর মানে 23 ঘন্টা 54 মিনিট 22-23, 23-24 23 ঘন্টা 42 মিনিট। এটা আমার নয়, আমি যে এনএফএমএস যেটা আছে এটাতে গেলে আপনারা তো এক্সপার্ট, দীপঙ্কর বাবু তো এক্সপার্ট, যে দেখবেন যে ত্রিপুরাতে কতক্ষণ কারেন্ট পাকে। এটা আমার দেখা না ভাই, তো দিল্লিরটা ভুল, কেরালারটা ভুল, তাহলে কেরালারটা ভুল। আর শুনুন প্লিজ, তো আজকে ঠিক আছে ভাই, এখন আমার বক্তব্য হলো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলায় আমি শর্ট করেছি, এমন কিন্তু একটা জিনিস বলতে হবে, কারেন্টের বিল কতজনে দেন আনুননি, কমনি
কোথা তেনেরটা কোনটা সোনামুড়া দাঁড়ান একটু খুঁজছে পাইনি দেখি মোহনপুরটা হ্যাঁ নিশ্চয় বলবো মোহনপুর বলে দিচ্ছি আগে সুবিধা হবে আপনার মোহনপুর আগে হতো দেখেন ডেভেলপমেন্ট হচ্ছে এটাই পার্থক্য নতুন ত্রিপুরা নতুন ভারত মোহনপুর আগে দিত 27 জনে আসুন মে মাসে বেড়ে গেল 30 জনে জুন মাসে 31 জনে জুলাই মাসে 36 জনে ডে বাই ডে ইনক্রিজ আপনার সোনামুড়ার খবর কি সোনামুড়া এই তো সোনামুড়া পেয়ে গেছি ডাইরেক্ট কাটালিয়া কতজনে বিদ্যুতের বিল দেয় ভাই 23 জনে 23 ভাগ্যবালা এখন 27 উঠছে 27.58%। সোনামুড়া আমরা ভালো কম্পারেটিভলি 45 এখন 47 হয়েছে 49 পর্যন্ত উঠাইছি ভালো আমরা সবাই সহযোগিতা করছেন নলচর 31% এখন বেড়ে হয়েছে 45%। সব সহযোগিতা করতে হবে আপনি দিবেন টোটাল যদি বলি আজকে আগরতলা কি আগরতলা তারা খেপে গেছে আগরতলা বনমালীপুর 80.08% কারেন্ট দিচ্ছে আর লেটেস্ট একদম লোয়েস্ট যেটা 14% কমনা 14% দিয়ে বিদ্যুৎ নিগম চলবে তারপরেও সরকার হেল্প করছে বলে কারেন্ট দিচ্ছে গত 2-3টা পূজায় 3টা পূজায় এবং ফ্লাডের সময় আমি তাদের স্যালুট জানাই ডুব দিয়ে দিয়ে ফ্লাডের সময় বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ করছে গত পূজা সবার ছুটি আছে বিদ্যুৎ নিগমের কর্মীদের ছুটি নেই এবং ওই দিনও ব্লাস্ট হয়ে কৈলাস শহরে 2 জন আহত একজন শিলচরে একজন আগরতলায় কিন্তু তাদেরকে ধরেই মারি আমরা বেশিরভাগ কর্মী কোথাকার যার যার এলাকার বেশিরভাগ কর্মী কাকে পাচ্ছেন কাকে আহত করছেন আজকে এই জিনিসগুলি ভাবতে হবে তো আমি যেমন পূজার সময় আমাদের গতবার পূজা কত দরকার ছিল 360 to 380 মেগাওয়াট এবার আরো বাড়বে ডিমান্ড বেড়ে গেছে 380 থেকে 400 মেগাওয়াট আমরা সব ব্যবস্থা করে রেখেছি হ্যাঁ অনেকে বলবেন কারেন্ট চলে গেল কারেন্ট কেন যায় শুনুন একটু মাঝে মধ্যে কারেন্ট কেন যায় ঝড় বৃষ্টি বজ্রপাত গাছের ডাল যদি পড়ে পাওয়ার কাট হয় লোডশেডিং না পাওয়ার কাট হয় ওভারলোড হলে পাওয়ার কাট হয় ট্রান্সফরমার পুড়ে যায় লাইন গলে যায় বিদ্যুৎ চুরি হলে ওভারলোড হয় তখন পাওয়ার কাট হয় ট্রান্সফরমার ব্রেকডাউন হলে পাওয়ার কাট হয় জাম্পারিং ছুটে যেতে পারে তখন ইমার্জেন্সি লাইন কাট করতে হয় জাম্পারিং জোড়া লাগানোর জন্য এগুলি লাগবে এই জন্য স্মার্ট মিটার এই যে আমি দেখালাম আপনাকে আপনি জানেন আপনার সিস্টেম ইয়া জানেন আগে কেরম ভাবে যারা আগরতলা শহরে থাকেন তাদের বলছি গ্যাসের লাইন আগে কেমন হইতো আইডিয়া আছে কারণ গ্যাসের লাইন ছিল ইনিশিয়ালি যখন বিলিং সিস্টেম ছিল মাসে মাসে নিত 300 টাকা করে সেকেন্ড 425-এর পর এবার 425-এর পর আগে কোনো মিটার টিটার ছিল না গ্যাসের এরপরে মিটারিং ইমপ্লিমেন্টেশন 2010 থেকে 10-11 থেকে TNGCL began the process of installation gas meters in residential households 2012-তে all existing consumer connection had been successfully converted to meter connections এরপরে meter billing TNGCL developed and introduced own it is our software system তাদের নিজেদের মধ্যে এবং ডিজাইন দি ম্যানেজ মিটার রিগার্ডিং দি বিলিং এরপর টাইপ অফ মিটার ইউজ এরপর আস্তে আস্তে ডিজিটাল না এখনো যারা আছে ডিজিটাল না এখন যারা নতুন করে ভাবছে
ডিজিটালে যেতে হবে। ওই যে প্রথমে আমি বলছিলাম যে বিদ্যুৎ যখন যখন তখন তখন করতে হবে, এবং সারা ভারতবর্ষে একটু আগে বলেছি আপনি প্রায় 4 কোটি। কোন জায়গায় বলবেন, কোন রাজ্যে? কংগ্রেস শাসিত রাজ্যে আছে, রেকর্ড দেখুন, টিপ দিন মোবাইলে। কেরালা কন্ট্যাক্ট করেছে, দেখুন কন্ট্যাক্ট সই করেছে এভরিবডি, অলরেডি শুরু করে দিয়েছে এবং টাইম লিমিট, এবং সবচেয়ে বেশি কোনো কোনো জায়গায় 100%, কোনো কোনো জায়গায় 100% আমাদের। আমরা কেন সোলারের দিকে যাচ্ছি? হাইড্রো প্রজেক্টে 1 মেগাওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন করতে হয় কত টাকা লাগে জানেন? 7 কোটি 1 মেগাওয়াট। গ্যাস থার্মাল প্রজেক্ট যেটা আমরা গ্যাসের মাধ্যমে 5 কোটি লাগে 1 মেগাওয়াট। সোলার যদি করি মাত্র 4 কোটি। এর মধ্যে 900-র উপরে সোলার বসিয়ে দিয়েছে, সোলার প্ল্যান্ট বসিয়েছে মানুষের PM সূর্যঘর। 3 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আজকে। ইচ্ছা করলে এই সোলারের মাধ্যমে সিমনা বিধানসভা কেন্দ্র আমরা কভার করতে পারি, যদি আমরা সবাই PM সূর্যঘর। কেন চুরি করব? কেন আমার নামের পিছনে চুরির নামটা থাকবে? হোয়াই? আমি তো বলেছি এখানে তো অন্তত 15-16 জন লাগিয়েছে, অশোকবাবু লাগিয়েছে, কেন লাগালেন না? কি অসুবিধা? টাকা নেই, ব্যাংক আছে, দিচ্ছে, ওপেনলি দিচ্ছে। কাউকে ফোন করেছে দপ্তর থেকে, তাদেরকে বলা হয়েছে, কেন লাগাচ্ছেন না? যদি প্ল্যান থাকে সরকারকে সাবডিউস করবেন, এটা অন্য জিনিস, এটা আমার কিছু করার নাই। তো আমি আপনাদের বলবো, আপনাদের আমলে কি হয়েছে সেগুলো আমি মোটামুটি বলেছি। সবগুলি বলতে গেলে প্রচুর টাইম লাগবে, সেগুলি আমি বললাম না। আজকে স্মার্ট মিটার অত্যন্ত প্রয়োজনীয়, তবু বলছি নেগেটিভ করবেন না। আমরা বলে দিয়েছি না, যারা জোর করবে, যারা নিতে চাইবে না। এবং জানেন আমরা বলেছি, কারো সন্দেহ হলো, খুব ভালো লেগেছে সুদীপবাবু, ইঞ্জিনিয়ার মানুষ একজনে বলতে পেরেছে, বলছে আমার মনে হয় কারো কারো জন্য সন্দেহ হয়েছে, আমাদের এই মিটারের পাশে আগের মিটারটা রাখি, যদি দেখা যায় ভুল তাহলে ভুল। বলেননি তো এসব কথা? as because he is engineer, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং যে ধরনের ইঞ্জিনিয়ার মানেই সে তার কনসেপশন ক্লিয়ার থাকবে। আমি বলে দেব এটা 2 নম্বরই। আমার TSCC আসেন তো দেখি, ভারতবর্ষের যে কোনো বিজ্ঞানীকে আনুন, পলিটিক্যাল না, বিজ্ঞানীকে আনুন, প্রমাণ করে দিন দিস মিটার ইজ রং, এবং বলতে পারেন এই হঠাৎ করে বিল কেন ওঠানামা করেছে। কারণ যখন মানুষ ঘরে যেত, সব মানুষ অসাধু নয়, কারো কারো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বলছে আমার মিটারটা একটু কমিয়ে দাও। এখন যখন রিপোর্ট কম দিল, কম বিল দিয়েছে। এখন যখন স্মার্ট মিটার লেগে গেছে, পুরানো হিসাব সবটা টান পড়েছে, ওই যে ফাঁকি দিয়েছে। তো কেউ যদি বলেন যে কোনো, আমি তো ওই আমার কাছে গিয়েছিল সরেনবাবু, যে উনি আমার কাছে কইছে এটা ভুল, যদিও উনি বলছে পরবর্তী সময় সরি। এর দেখুন, সস্তা রাজনীতি করতে আসবো না। এবং আমরা তো কোনোদিন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের যে সরকার, কোথাও হেরেছি, ঝাড়খণ্ডে হেরেছি, আমরা বলেছি ইভিএম গন্ডগোল। এরা যারা বলে তারা বলে, কোনোদিন বলবে না। আর বিরোধিতা করে কোনো লাভ হইতো না, সব মানুষ গ্রহণ করা আরম্ভ করছে। জোর করে করবো না, এটা কমিটমেন্ট এই সরকার জনগণের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে স্লো করুন, আগে সরকারি অফিসগুলি লাগান, ধীরে ধীরে বুঝতে পারছে। এবং সবাই ফোন করছে, কোনো কাউন্সিলর ফোন করছে, বলছে আমাদের লাগিয়ে দিন, আমরা ক্যাম্প করে নেব। তো আমি বলবো যে স্মার্ট মিটার এটা আধুনিক পদ্ধতি,
এবং আধুনিক পদ্ধতি বলেই, যেহেতু আর অনেকবার বলছে কাউরে জানে না, জানেন আপনি কয় কমিশন যখন বিল বাড়ায় মানুষরা জানায় না। প্রতিবাদী কলম, সন্ধান, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা দর্পণ, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা ভবিষ্যৎ, দৈনিক সংবাদ, যে বিদ্যুৎ বিল বাড়ানো হবে, অ্যাডভার্টাইজমেন্ট, কারা কারা আপত্তি আছে সারা মানুষ করত, রাস্তা রুকো করে, মন্ত্রীর কোনো বলে ফেরত দিছে। এত প্রচারের পরে কজন আইসে জানেননি? এত অ্যাডভার্টাইজমেন্ট পরে 3 জন। কে কে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, আর কে? অনুপ ভৌমিক এনলাইটিং ফাউন্ডেশন, আর কে? মীর কান্তি দেব, ফর্মার প্রেসিডেন্ট অফ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। একটা লোক গেলেন না কেন? এরা জনগণের স্বার্থ দেখেন, একজনে গেলেন না কেন? এই কমিশন তুমি বাড়াতে পারবে না, কেন গেলেন না? শুনি একটু, কেন গেলেন না? সস্তা রাজনীতিটা বন্ধ করতে হবে, কেন গেলেন না? এত পত্রিকা, সব পত্রিকা উঠলো, অ্যাডভার্টাইজমেন্ট দিল, 3 জন গিয়েছে, বলেছে, যার যার অভিমত দিয়েছে, এরপরে কমিশন যেটা ভালো মনে করেছে করেছে। তো আমি আর এই জন্যই আমি আপনাকে বলেছি, আইনটা যে বলছি, আইনটা যদি অসুবিধা হয় গোপালবাবুর চেম্বার বা আপনার চেম্বার আমি যেতে রাজি আছি। ত্রিপুরার বিখ্যাত অ্যাডভোকেটকে নিয়ে আসুন, আমি তো এত বড় অ্যাডভোকেট না, এটা দেখাই দিব, উত্তর দিতে পারলে সরি বলুন, বাইক দিতাম না, কিছু করার নেই। এবং না দিলে বরঞ্চ কনজিউমার যদি কমপ্লেন করে তাকে দিতে হবে। এই জন্যই এই যে স্মার্ট মিটার নতুন গ্রহণ করুন, আপনার না বললেও গ্রহণ করবে সবাই। যদি গ্রহণ না করেন, আমরা ছন্দ কি আছে, আগের মিটার লোকে রেখে দিন। এটাও যদি কাটতেন আমি হ্যাপি হতাম, যে দীপঙ্কর বাবু আমার এই লাইনটার সাথে একটা লাগিয়ে দিন তো, যেমন আমার সন্দেহ হয়েছে, আপনাদের কথা শুনে আমার সন্দেহ হয়েছে, বিভ্রান্ত হয়েছে, লাগিয়ে দিয়েছি। এটার মিল সেমনি সেম। ওই যে বলছেন বিদ্যুৎ বিল উঠে, বিল বেশি উঠে না। এতদিন যে যারা যারা ফাঁকি দিয়েছে, যখন স্মার্ট মিটার অতীতদের টান দিয়েছে, এরপরে কারো সন্দেহ থাকলে মনিটরিং সিস্টেম আছে। আর এই মনিটরিং, এই বর্তমান স্মার্ট মিটারে টোটাল মনিটরিং সিস্টেম সব কথা আছে। তারপরও 1,07,000 মানুষ কি বুর্বক? 1,07,000 মানুষ না, 1,07,000 পরিবার স্মার্ট মিটার লাগিয়েছে, আরো দেরি হচ্ছে। তারপরে দপ্তরকে নির্দেশ দিয়েছি, জোর করবেন না, কারণ একটা চক্র আছে তাদের ভুল বোঝাচ্ছে। এবং যারা চুরি করতে, বৈধ গ্রাহক কখনো এটা আপত্তি করবে না, অবৈধ যারা এটাকে প্রশ্রয় দেবে এবং সেটাকে প্রশ্রয় দেওয়ার ফলে বিভ্রান্ত সৃষ্টি হবে। তো সবাইকে বলবো, আর বিদ্যুৎ চুরি বন্ধ করুন, হেল্প করুন। আমরা তো অনেক জায়গা করেছি, আমি তো ধন্যবাদ জানাই ওই এমএলএকে, আপনি এখানে করুন, 2-4টা ধরে দিন। আমাদের এই বিশ্বজিৎ বর্মা ধরে দিয়েছে, আর দায়িত্ব নিন। শুধু স্বরাষ্ট্র দপ্তর, সব বিদ্যুৎ দপ্তর, অমুক দপ্তর, আমরা 12 জন মন্ত্রী মাত্র, 60 জন এমএলএ। আমরা যদি যার যার এলাকায় আমরা সঠিকভাবে কাজ করি, এই যে বিদ্যুতের বিল বা বিদ্যুৎ যে ধীরে ধীরে মানুষ দিচ্ছে, এটা সবারই সুফলের কারণে। এবং অন্যান্য শাখা সংগঠন যা আছে আপনাদের, তাদেরকেও সহযোগিতা করতে বলুন। আর যদি এরপরে বুঝতে হয়, আমি তাতে এক্সপার্ট নই, আমি যতটুকু বুঝেছি, আসবেন এবং আসলে ভালো করে ইঞ্জিনিয়াররা বুঝিয়ে দেবে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। ডিসকাশন, অধ্যক্ষ মহোদয়, বলবেন কিছু? হ্যাঁ, আপনি বই দেখুন, a statement may be made by a minister on a
matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. ঠিক আছে, উত্তর দেওয়ার সুবিধা ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু কি বলবেন এই বিষয়ে বলবেন? না এই বিষয়ে বলতে পারবে না। এই বিষয়ে তো এই বিষয়ে কিছু বিষয় না কিছু না, ঠিক এটা আছে, এটা সুবিধাই নাই, পরে যোগাযোগ করবেন, সুবিধাই নাই। পরে তাহলে তো আপনার একতরফা, আরে ভাই আপনি বই দেখেন না, একতরফা স্টেট, আপনি বই দেখেন, আরে আমার ধরো বই দেখেন না, বিধানসভা আইনের জায়গা, এখানে আইন তৈরি হয় না, এটা পারুন না। Discussion on a matter of urgent public importance for short duration. Please, Bond. Please, আচ্ছা Bond. স্যার আমার রাখেন একটু আরে শুনেন, আরে প্লিজ স্যার যাইয়েন না বন্যা আমি জানি, বসেন না, জায়গায় বসেন। আরে ভাই রাখেন না স্যার, কি এমন হইল জায়গা তুই চাইলে স্যার কি এমন আরে হইল? বসেন না, একটা কথা বলতেছে তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আরে কি হলো এখানে কেন বসেন না? বলবে তো, দেবে তো, জান না মিনিস্টারে কি বলছে শুনবেন তো স্যার। তাদের না স্যার, এই তো আবার পুরানো কালচার শুরু করলেন। বসেন না প্লিজ, বসেন না। আরে ঠিক আছে, হবে তো হবে, বসেন গে, বসেন না, হবে তো, বসেন না প্লিজ, যান না প্লিজ স্যার, প্লিজ যান। স্যার বলবো প্রয়োজন হলে দেব না কেন? স্যার বসেন। স্যার আমার কোনো আপত্তি নেই, প্লিজ। ঠিক আছে, মন্ত্রীর আপত্তি নেই। উনি যদি বলেন, আপনি যদি ওনারা যদি বেআইনি কাজ করতে চায়, যেকোনো একজন বলেন। না ওনারা যদি বেআইনি কাজ করতে চায় জান কে, আরে যাইেন না, এই তো আরে কোন কথা ছোট্ট আমি ছাড়েন না। শ্যামল বাবু, এখন তো আপনারা চলে যাচ্ছেন কেন? এটা কি সিস্টেম নাকি? এই জন্য আমি জানি এদের বলছিলাম এরা কোনোদিন শিক্ষা গ্রহণ করবে শিক্ষা গ্রহণ কোনোদিন করবে না। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, চলে গেলে তো আর কিছু করার নেই। উনাদেরকে সময় দেওয়া হয়েছে, মন্ত্রী বলেছে বলার জন্য, তারপরও চলে গেছে। স্যার একটা বক্তব্য হলো, আমরা কি স্যার কিছু বলতে পারবো? আপনি তো সারাদিনই বলছেন, বলতে পারবেন না কেন? আপনি তো সারাদিনই বলছেন, এইভাবে কেন কথা বলেন? আমরা কি বলতে পারি? আপনাকে তো আমি সারাদিনই সুযোগ দিলাম। থ্যাংক ইউ মিস্টার। এইভাবে কথা বললে তো হবে না স্যার। আমি আপনাকে একটি কথা বলছি, রতনবাবু যেভাবে বলেছে একটা বিউটিফুলি উনি ডেসক্রাইব করেছে, কিন্তু এই যে সুন্দরভাবে আপনি বলেছেন, বিং এ টিচার, আই ওয়াজ হিয়ারিং এজ এ স্টুডেন্ট, কিন্তু আপনি যারা এখানে নেই তাদেরকে প্রশংসা করেছেন, ভালো, অনেকদিন একসঙ্গে কাজ করেছেন। তো ব্যাপারটা হলো, যদি এত সুন্দরই হবে তাহলে পশ্চিমবাংলায় কেন আপনারা এটার বিরোধিতা করছেন? আমার কয়েকটা প্রশ্ন জেগেছে মনে আপনার কথা শুনে। আপনার দুধে ময়লা আছে, আপনার ভাষণে কোনো ময়লা নেই। আপনি বলেছেন সেকশন 55(2) সেন্ট্রাল ইলেকট্রিসিটি অ্যাক্ট, এখানে আছে মে ডাইরেক্ট, নট সেল। আমি আপনাকে আমি কিছু নোট করেছি, আমি অজ্ঞ মানুষ, কথাটা শোনেন। কিন্তু বক্তব্য হলো, আপনি যে বলেছেন বিদ্যুৎ যেমন হাইড্রো ইলেকট্রিসিটি, এটা আপনি বলেছেন আস্তে আস্তে বন্ধ হয়েছে কেন? হু ইজ রেসপন্সিবল? আপনারাও 7 বছর আছেন, কেন এটার মধ্যে চালু করলেন না, আরো বাড়ালেন? ইউ আর রেসপন্সিবল, ইউ আর টু টেক দ্য রেসপন্সিবিলিটি। অ্যানাদার থিং স্যার, এখানে রতনবাবু এক জায়গায় বলেছেন অল কনজিউমার শ্যাল বি সাপ্লাইড উইথ স্মার্ট মিটার, এখানে বলেছে, কিন্তু এটাতে শ্যাল বি মানে নতুন কানেকশন আমার মনে হচ্ছে, জানি না আপনি কি বোঝাতে চাইছেন। এটার ম্যান্ডেটারি, মুখ্যমন্ত্রী একটা সুন্দর কথা বলেছে, উনি অ্যাডভোকেট নাও হয়েও ওই যখন একটা বিলের ব্যাপারে বলেছিল নট ম্যান্ডেটারি, ওই যে লেবারদের 12 আওয়ার্স 9 আওয়ার্স একটা কন্ট্রিবিউশন ছিল। আমি একটা কথা বলছি স্যার,
যদি স্মার্ট মিটার এতই ভালো হবে, তাইলে যেহেতু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি অনুরোধ করব বিদ্যুৎ মন্ত্রীকে যে কনজিউমার ফোরাম আছে, ইঞ্জিনিয়ার আছে, আমিও ইঞ্জিনিয়ার না, আপনিও না, এদের নিয়ে একটু বসে আলোচনা করে আপনি সমাধান করার দরকার মনে হচ্ছে। একটা ডিসপিউট তো হয়েছে, মোর অর লেস যারা ওয়ার্কআউট করেছে তাদেরও একটা পার্সেন্টেজ আছে, আমাদের নাহলে কম। আমরা 3 জন আছি, 2 জন নেই, রতন বাবু আমি আপনাকে বলি, আপনি এখানে থাকলেন 4 জন হতেন, এখন 31 না 32 হয়েছে, এটা কথা না, এইভাবে বলবেন না। আপনাকে আমি প্রশংসা করে বলছি, আপনি একটা যে কোনো জিনিসকে সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট উপস্থাপন করতে পারেন, এই কোয়ালিটিটা আপনার আছে। কিন্তু আমি একটা কথা মনে রাখবেন, তাইলে আমি পত্রিকায় দেখেছি এক ভদ্রমহিলা ঝাঁটা নিয়ে আপনার বিদ্যুৎ নিগম অফিসে গেছে। কেন? এক ভদ্রলোক আপনার এই রিক্সা পোলার ভাই, ও 700 টাকা উঠতো আর 20,000 টাকা উঠেছে, ও মারতে গিয়েছে। কেন? এগুলি আপনি দেখতে হবে। দেখুন, আপনি যেভাবে বলেছেন আমি ধরে নিচ্ছি ফর দ্য আর্গুমেন্ট সেক ইউ আর রাইট, কিন্তু এই প্রবলেমগুলি হচ্ছে কেন? তাইলে আপনি একটা কাজ করুন, কাইন্ডলি পশ্চিমবাংলার আপনাদের যে কাউন্টার পার্ট আছে, ওই যে বিজেপি করেন, এটা প্রায় 12 কোটি লোকের বাস, ওখানে কেন বিরোধিতা করছে স্মার্ট মিটারের, এটা একটু বলুন। আমি যেটা বলছি স্যার, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ব্যাপারটা হলো আমি কিন্তু এখানে আপনি বলেছেন বনমালীপুরে হাইয়েস্ট দিচ্ছে 82 না 83%, আপনি আমরা স্যার সরকারকে সহযোগিতা করা জনগণের কর্তব্য, কিন্তু আপনারও রেসপন্সিবিলিটি আপনারা ডিসচার্জ করতে হবে, আপনার রেসপন্সিবিলিটি আছে। দেখুন, ইউ আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিদ্যুতে, আমি মাঝে মাঝে আপনাকেও টেলিফোন করি যখন যাই। একটা কথা মনে রাখবেন রতনবাবু, আপনি ভালো কাজ করলে নিশ্চয়ই প্রশংসা পাবেন, আপনি ভালো বলেছেন, প্রশংসা করছি, কিন্তু এখন গ্রামে গঞ্জে যে পত্রপত্রিকায় বলেছেন, আপনি যেখানে বিজ্ঞাপন দিয়েছেন, এগুলিতে লিখছে 7 দিন বিদ্যুৎ নেই, 5 দিন নেই, 4 দিন নেই। এটা যদি ভুল লিখে থাকে, আপনি ডিফামেশন কেস করুন তাদের বিরুদ্ধে। তাইলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে এত পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, তারপরে পত্রিকাগুলি কি কেন লিখছে? আমি আপনাকে বলি, আমার মনে হয়, দেখুন কোথাও যেন একটু ফাঁক রয়ে গেছে। আপনি যে হুক লাইনগুলি একটু দেখুন, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য টোটালিংয়ের মধ্যে আপনি রেট ফিক্স করা হয়, আপনার বিদ্যুৎ কনজামশন কত হয়েছে এটার মধ্যে ইউনিট কত, এই দিয়ে টাকা করা হয়। আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি বিদ্যুৎ আপনার মন্ত্রীও ছিলাম না, কিন্তু ব্যাপারটা হলো হুক লাইনের অবস্থাটা আপনি বলেননি, কিন্তু কত হুক লাইন আছে। এখন কিন্তু আপনারকে আমি কৃতিত্ব দেই, কিছু লোক কাজ পেয়েছে। আগে কেবল লাইন ছিল না, এখন সবাই বাড়িতে কেবল লাইন নিচ্ছে। বিদ্যুৎ সম্পর্কে আপনি যেটা বলেছেন অত্যন্ত প্রণিধানযোগ্য, আমি আপনাকে শেষ করেন, এটা ঠিক শেষ করেন স্যার, এমনি তো শেষ করে দিয়েছেন, সব চলে গেছে। আপনি একটু স্যার, এখন বক্তব্য হলো আপনি বিদ্যুতের দাম বাড়াননি, কিন্তু মানুষের মিটারে বিদ্যুতের দাম বাড়ছে। দ্বিতীয় কথা, আমি যেটা দেখেছি, ইফ আই এম নট রং, এখানে স্মার্ট মিটার দিচ্ছেন, এটার বিলও প্রতি মাসে মাসে করছে। হোয়াট ইজ দ্য রিজন? তাইলে গভর্নমেন্ট থেকে দাও, আপনি যেহেতু বিদ্যুৎ একটা নিগম, আপনার ফ্রি অফ কস্ট মিটার দিন, তারপরে মানুষ থেকে চার্জ নিন। একটা লোক 700 টাকা উঠতো, এখন যদি 20,000 টাকা উঠে, 3,000 টাকা, 5,000 টাকা উঠে, কি করে দেন? এটা একটা রদ হয়ে গেছে। এটাকে রদ করতে গেলে এখন মনে হয়, আমি মাননীয় লিডার অফ দ্য হাউস এখানে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, এই কনজিউমারদের সঙ্গে বসে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে এটা একটা সলিউশন করুন। আপনি অল ইন্ডিয়ার সঙ্গে ত্রিপুরাকে বলবেন না, কারণ ত্রিপুরা রাজ্য একটা রিমোটেস্ট কর্নার, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, শুধু ইন্ডাস্ট্রি কি ওই চাকরির জন্য মানুষ এই করে। আমি অনুরোধ করব, এই স্মার্ট মিটারকে ইন্ট্রোডিউস করার আগে ইট শুড বি এক্সামিন, এবং এটা হার্ডলি আপনি এটা করতে হবে। আগে আমরা আতঙ্কিত থাকতাম,
কখন বিদ্যুৎ যাবে, এখন আতঙ্কিত কখন আসবে, সবসময় যেতেই থাকে। আমি যেটা বলছি, প্লিজ রিথিঙ্ক রতন বাবু, আমি লিডার অফ দ্য হাউসকে বলছি, মিটারটা এখন আপাতত ঠিক আছে, এক্সামিন করুন। ওকে, আবার স্যার ঠিক আপনার আছে। তো পয়সা লাগে না বিদ্যুতের, আমি বলছি। আরে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ গোপাল বাবু। ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। সবার পরবর্তী কার্যসূচি হলো ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। আজকের কার্যসূচিতে একটি শর্ট ডিসকাশন নোটিশ আছে। শর্ট ডিসকাশন নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। নোটিশটির বিষয়বস্তু হল ত্রিপুরা রাজ্যের জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মতা রাজনৈতিক দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে। ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি রুল 63 অনুসারে এই আলোচনা 1 ঘন্টার সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মাকে অনুরোধ করছি নোটিশটির উপর আলোচনা শুরু করার জন্য। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সুযোগ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে ত্রিপুরা রাজ্যের জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মঠা রাজনৈতিক দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের অগ্রগতি। মাননীয় স্পিকার স্যার, এই চুক্তি এবং অন্যান্য অফিসার বৃন্দ, চুক্তি আজকের দিনে স্বাক্ষর হওয়ার আজকের দিন পর্যন্ত 16 মাস 20 দিন হয়েছে। এই সম্পর্কে অগ্রগতি কি হয়েছে আমরা জানতে পারিনি, তাই এই ডিসকাশনের জন্য নোটিশটা দেওয়া হয়েছিল। আমি চুক্তির বিষয়বস্তুটা এখানে কিছু বলবো, আমি সবটা পড়ব না। এখানে বলা হয়েছে হিস্টোরি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ এক্সট্রা। আমি প্রথমে হিস্টোরির ব্যাপারটা বলবো। ত্রিপুরার এক সময় রাজন্য শাসিত ছিল। রাজন্য শাসিত বিজড়িত অনেক মনুমেন্ট এখানে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের সময়, এবং এটা মহারানী ভিক্টোরিয়ার নামে এই হসপিটালটা ইস্টাবলিশ করা হয়েছে 1903 সালে। 1990 সনে এর নাম পরিবর্তন করা হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। এখন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে হসপিটালটা আছে আগে, এটা অকেজো ফেলে রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল হোক, বড় করে হোক, যেটা নিগ্রিমস শিলংয়ে যেটা আছে মেঘালয়ে, এটার মতন বড় করে হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেই রাজ আমলে নির্মিত এবং কুইন ভিক্টোরিয়ার নামে যে হসপিটালটা, সেটা পরিবর্তন করাটা, নাম পরিবর্তন করাটা আমি মনে করি এটা ইতিহাসকে মুছে দেওয়ার একটা চক্রান্ত চলছে। শুধু ওই সময় না, 1990 সন না, পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন হয়েছে। আমি এভাবে ইতিহাস যদি বলতে যাই অনেক হব। আর একটা আমি বলবো অমরপুর, এটা মহারাজা অমর মাণিক্যের সময় এই অমরপুরের নামটা করা হয়েছে। 1577 থেকে 1586 পর্যন্ত মানে রাজত্ব ছিল। এখনো অমরপুর দিঘি দাঁড়িয়ে আছে এখানে।
অমরপুরে রাজন্য স্মৃতি বিজড়িত পাকা বাড়ি অসংরক্ষিত বহু আছে। এখানে মহারাজার একটা স্ট্যাচু থাকার কথা, থাকলে ভালো হইতো, ইতিহাস থাকতো, কিন্তু মহারাজার অমর মানিকের এখানে নেই। সেখানে একটি কলেজ হয়েছে বামফ্রন্টের আমলে, নাম দেওয়া হয়েছে আদিত্য মল্ল বর্মনের কলেজ। এই আদিত্য মল্ল বর্মন কে আমি জানি না, উনি ত্রিপুরার না ভারতবর্ষের লোক কিনা আমি জানি না, তবে শুনেছি উনি তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের একজন কবি, বিখ্যাত কবি। তার নামে কেন ওইখানে করা হয়েছে আমি জানি না, কিন্তু ধীরে ধীরে কৌশলে মহারাজার অমর মানিকের নামটা মুছে দেওয়ার একটা চক্রান্ত বলে আমি মনে করি। এইভাবে ত্রিপুরা এই যে আস্তাবল, এটা নাম পরিবর্তন করে এখন করা হয়েছে কি স্বামী বিবেকানন্দ ময়দান। আমাদের রাজবাড়ি 1350 বছর রাজত্বের কাহিনী, অজন্তা প্রসাদের সামনে সূর্য সেন এবং ক্ষুদিরাম বসুর স্ট্যাচু সেখানে বসানো হয়েছে। ওনাদেরকে বসানো হোক আলাদা, কিন্তু এখানে মহারাজা অন্তত মহারাজার বীর বিক্রম এবং মহারানী লিজেন্ড কাঞ্চনপ্রভা দেবীর স্ট্যাচু থাকার ছিল। কারণ এই যে উজ্জয়ন প্রসাদ তার রাস আমলে নির্মিত হয়েছিল। এইভাবে ইতিহাস, সেই জন্য আমাদের চুক্তির সময় রাখা হয়েছে ইতিহাস। এই ইতিহাসটা রক্ষা করার জন্য এই পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানা নেই। সেটা জানার জন্যই এই শর্ট ডিসকাশনটা আমি চিঠি দিয়েছিলাম। তারপর আছে ল্যান্ড রাইটস, জমির অধিকার। সেই বিস্তারিত আমি বলবো না। ত্রিপুরা ভূমি রাজস্ব ভূমি সংস্কার আইন, এটা সংশোধন করে আমাদের এখানকার ভূমিপুত্রদের যে জমির অধিকার সেটা খর্ব করা হয়েছিল। সেটা বলতে গেলে অনেক সময় নেবে, আমি বলবো না। তবে এডিসি এলাকার জমি বন্দোবস্ত এবং বনভূমির জমির পাত্তা দেওয়ার জন্য আমাদের তৃতীয় এডিসির কাউন্সিলকে 2 বছর আগে একটা বিল পাস করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। এটা ভুল ত্রুটি আছে কিনা আমি জানি না। মাননীয় সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক আছে, সেটা হচ্ছে রাজ্যপালের কাছে যদি কোনো বিল পাঠানো হয় 4 মাসের ভিতরে সেটা অনুমোদন করে দিতে হবে, নতুবা বিলটা ফেরত দিতে হবে। কিন্তু আমাদের সেই বিল রাজ্য সরকারের কাছে পরে আসে বলে আমরা জানতে পেরেছি। যদি ত্রুটি থাকে সেটা ফেরত পাঠানো হতে পারে, ফেরতও পাঠানো হয়নি, সেটা রাজ্যপালের কাছেও পাঠানো হয়নি। কি কারণে, কি রিজনে এটা এভাবে ফাইলবন্দি করে রাখা হয়েছে সেটা আমরা জানতে পারিনি। তাই আমাদের এই যে চুক্তি ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে, আমরা সবাই মিলে ত্রিপুরার সমস্যা সমাধানের জন্যই তো এই চুক্তি। অনেক জনগণের আন্দোলনের পরে এই চুক্তিটা হয়েছে। শুধু তাই নয়, বামফ্রন্ট আমলে খাস জমি এডিসি এলাকার ভিতরে অনেক প্রচুর খাস জমি এখনো পড়ে আছে। ত্রিপ্রাসাদের জমি বন্দোবস্ত করার জন্য বা রেজিস্টার করার জন্য তেমনটা সহজ ছিল না। বামফ্রন্ট সরকার কি করলো, একটা নোটিফিকেশন বাইর করে যে এটা 2 গন্ডা বা 3 গন্ডার বসতি বাড়ি করার বেশি কেউ রেজিস্টার করতে পারবে না। সেই অর্ডিন্যান্সটা এখনো উঠাই দেওয়া হয়নি। ফলে অনেক ত্রিপুরাসা নিজেদের দখলে জমি রাখলেও তাদের কাগজপত্রে তারা মালিকানা না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই বিষয়ে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছেন এটা আমি জানতে চাই।
পলিটিক্যাল রাইটসের কথা এখানে বলা হয়েছে। পলিটিক্যাল রাইটসের কথা বললে আমরা বলতে হবে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার। এডিসি এলাকার 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে, যেটা আমাদের এই পবিত্র বিধানসভায় পাস করে পাঠানো হয়েছিল দিল্লিতে। এটা শুধু আজকে আমরা উঠেছি বলে না, এটা বর্তমান যে শাসক দল বিজেপির ম্যানিফেস্টোতে 2018-2023 ছিল এডিসির হাতে ক্ষমতা প্রদান করা। আমি এখানে কিছু প্রতিশ্রুতির এটাও আমি এখানে নিয়ে আছি ফ্যাক্স করে, এখানে আছে। এটা 7 বছর ক্ষমতায়, কিন্তু সংসদে এই বিলটা উঠছে না। এই ব্যাপারে কি অগ্রগতি হয়েছে আমাদের কিছু জানা নেই। যতটুকু জানতে পেরেছি, সেই বিল পাস হলে এডিসি এলাকায় যে বর্তমান যে 28টা সেটা বেড়ে 44টা হবে এবং নমিনেটেড 6টা হবে, টোটাল 50টা। তো পলিটিক্যাল রাইটস যদি আমরা বলি, তাহলে এটা তো যে সাংবিধানিক যেটা অধিকার, এটা সংসদে কেন এখনো বিল পাস হচ্ছে না, বিষয়টা বা আমাদের রাজ্য সরকারের কাছে কি আছে তথ্য, সেটাই আমরা জানতে চাই। এবং এছাড়াও আমাদের ত্রিপুরার বিধানসভায় আরও সিট কিছু বাড়িয়ে দেওয়া যায়, যেগুলি আমাদের কিছু কিছু এলাকায় আমাদের মেজরিটি আছে, বা সেটা ডিলিমিটেশনের মাধ্যমে করা যায়, কিন্তু করা হচ্ছে না। 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস না করেও যদি মন্ত্রিসভা চায়, ক্যাবিনেট যদি চায়, তাহলে এডিসির হাতে কিছু কিছু ক্ষমতা ক্যাবিনেট ডিসিশন করে হস্তান্তর করতে পারে, কিন্তু করা হচ্ছে না। আজকে এডিসি এলাকার কথা আমরা বলি, এডিসি এলাকার তীব্রামতের হাতে ক্ষমতা, উন্নয়ন হচ্ছে না। আমরা 3 বছর কাছাকাছি আমি এমএলএ হয়েছি। এডিসি এলাকার সমস্ত কাজ রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত হয়। আপনি ব্লকে যান, সব লাইন ডিপার্টমেন্টের কাজ ব্লকের মাধ্যমে হয়, কাজগুলি সব এডিসির ভিলেজ কমিটিগুলিতে হয়। এডিসি হাতে কোনো ক্ষমতা নাই। পিডব্লিউডি কাজ বলেন, আরডির কাজ বলেন, সমস্ত কাজ এডিসি হাতে কোনো ক্ষমতা নাই। তাই আমি বলবো যে আমাদের যে পলিটিক্যাল রাইটস হিসাবে 125 অ্যামেন্ডমেন্ট বিলটা এটা তাড়াতাড়ি সংসদে বিল পাস করে এডিসির হাতে, শুধু ত্রিপুরা না, সারা উত্তর পূর্বাঞ্চল যত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সেখানে ক্ষমতা প্রদান করার ব্যবস্থা করা হোক। বিশেষ করে ত্রিপুরাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে আমি জানতে চাইব কি অগ্রগতি আছে, সেটা যেন স্পষ্ট করে জানানো হয়। ইকোনমিক্স ডেভেলপমেন্ট, আর্থিক উন্নয়নের জন্য আমরা বলি, বিশেষ করে জনজাতিদের, আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী উনিও প্রায় সময় বলেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া ত্রিপুরা রাজ্য কখনো উন্নয়ন হবে না। আমি ওনার এই বক্তব্যে আমি প্রশংসা করি। কিন্তু এডিসি এলাকায় কি আছে? ত্রিপুরায় যত ইন্ডাস্ট্রি আছে, ক্ষুদ্র হয় বড় হোক, সব এডিসির বাইরে। এডিসি এলাকায় সবচেয়ে বেশি কি উৎপাদন হয়? রাবার বেস করে সেখানে ফ্যাক্টরি খোলা যায়, কিন্তু খোলা হয়নি, সব এডিসির বাইরে। ব্যাম্বু বেস করে ফ্যাক্টরি খোলা যায়, সেটাও খোলা হয়নি। পাইনঅ্যাপেল, জ্যাকফ্রুট বেস ফ্যাক্টরি, সেটাও যদি ইনিশিয়েটিভ করা যায়। হ্যান্ডিক্রাফটস, বাঁশ-বেতের যে ইয়েটা, সেটাও করা যায়। এক সময় জাপানের যে মৌলিক বাস্তা লাগানো হয়েছে,
আজকাল পাহাড়ের জনগণ সেগুলো কেটে ফেলে দিচ্ছে, কোনো কাজে লাগাতে পারছে না। আপনি যান বিভিন্ন জায়গায়, আমি যখন ঘুরি দেখি, আমি জিজ্ঞেস করেছিলাম একদিন গাড়ি থামিয়ে, কেন আপনারা এইগুলি কেটে ফেলে দিচ্ছেন? না, এটা কেউ কেনার লোক নাই। কিন্তু এইগুলি চেয়ার, বিভিন্ন খাট তৈরি যদি করা যায়, এখানে অত্যাধুনিক মেশিন বা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি করা যায়, তাহলে এখানে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা এডিসি এলাকা অনেক বেকার যুবকদের কর্মসংস্থান হয়ে যেত। আইডেন্টিটি, পরিচয়, আমাদের পরিচয়ে যদি কথা বলি তাইলে আমি বলবো কাস্টমারি ল ব্যাপারটা। 19টা কমিউনিটির কাস্টমারি ল সম্ভবত রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। কয়েকটা কমিউনিটির কাস্টমারি ল পাস হয়ে গেছে। কাস্টমারি লটা যদি পাস হয়ে যায় তাহলে আমরা কাস্টমারি কোড এডিসি এলাকায় গঠন করা যায়। গ্রামের ছোটোখাটো বিভিন্ন বিবাদ, বিভিন্ন ছোটোখাটো কেস, চুরি ডাকাতি এগুলি করা যেত, এগুলি কোর্টে না আসলে হতো। এবং এটা প্রতিশ্রুতি ছিল 2023-এ, প্রতিশ্রুতি ছিল কাস্টমারি কোড ফর জনজাতিদের জন্য। আমার কাছে আসা তথ্য এই যে আমি নিয়ে আসলাম, কিন্তু সেটা হয়নি। বলা হয়েছিল তিতি এডিসি হাতে ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার করা হবে, সেটাও হয়নি। 125 অ্যামেন্ডমেন্ট কথাটা আমি বলছি। আসে এখানে তিতি এডিসির হাতে মোর ফাইন্যান্সিয়াল, legislative, executive and administrative power, permanent constitutional solution কথা এখানে বলা আছে। এই অগ্রগতিটা বা কি করছে আমাদের ত্রিপুরা সরকার, কারণ চুক্তি দিল্লিতে ইমপ্লিমেন্ট হবে না, এই চুক্তিটা ত্রিপুরায় ইমপ্লিমেন্ট হবে। তাই সবচেয়ে এর দায়িত্বটা ত্রিপুরা সরকারের, আমাদের সরকারের। এই সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটাই জানতে চাই। ককবরক ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজের কথা আছে, আমাদের চুক্তিতে ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ আছে এখানে। আমরা রোমান স্ক্রিপ্টের জন্য অনেক লড়াই করেছি, এই পবিত্র বিধানসভা অনেকবার অনুরোধ করেছি। আজকে মিজোরামে কোনো অসুবিধা হয়নি। আমাদের অষ্টম তপশিলে ককবরকের ঢুকানোর জন্য প্রয়োজন নেই। রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করুক, ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা হোক, যেটা মেঘালয়ে খাসি জয়ন্তারা লেখে, গারুরা লেখে, নাগাল্যান্ডে নাগারাও লেখে, নাগামিস, মিজোরামে। কিন্তু আমাদের এখানে কি অসুবিধা হচ্ছে, এখানে বলা হয়েছে সিবিএসসি, আইসিএস স্কুল এবং কম্পিটিটিভ এক্সামিনেশনে ককবরক ল্যাঙ্গুয়েজটাই চালু করা হবে। কি অগ্রগতি আছে আমরা জানতে পারিনি মাননীয় স্পিকার স্যার। কাউন্সিল ভবন ইন মেজর ইন্ডিয়ান সিটি, কাউন্সিল ভবন বিভিন্ন মেজর যে সিটিগুলিতে বানানো, এটাও প্রতিশ্রুতি আছে এখানে। আরেকটা আছে ইস্টাবলিশমেন্ট অফ মহারাজা বীর বিক্রম মানিক্য ট্রাইবাল ইউনিভার্সিটি ইন গন্দাছড়া। গন্দাছড়াতে একটা মহারাজার নামে, মহারাজা বীর বিক্রমের নামে ট্রাইবাল ইউনিভার্সিটি করার কথা উল্লেখ আছে। কি হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তাই আমি বলবো, যদি সত্যিকারে আমরা তিতি এডিসি এলাকার জনগণের হাতে যদি ক্ষমতা তুলে দিতে চায়, তাহলে আমাদের 2 তারিখ মার্চ 2024 দিল্লিতে যে চুক্তি হয়েছে, সেসব চুক্তিকে রূপায়ণ করার জন্য আমাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ মানুষ হতাশ, 16 মাস হয়ে গেছে, কি হয়েছে চুক্তি। আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদেরকে সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, আপনারা তো দিল্লিতে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, কি হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কথা বলা হয়েছে,
এবং এখানে টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে এটা ইমপ্লিমেন্ট করার জন্য। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে আমি নিজে 2 বার উপস্থিত হয়েছি, কারণ আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিক্য আমাদের দলের সভাপতি, উনি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মেম্বার মাননীয় বিজয় কুমার রাঙ্কল, তিনি শারীরিক অসুস্থতার জন্য উনি আমাকে নিয়ে গেছেন। সেখানেও কোনো অগ্রগতি নেই, বলছে এটা তো রাজ্য সরকার দেখবে। আর ত্রিপুরায় আসলে আমরা শুনি এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, আমরা কোথায় যাব মাননীয় স্পিকার স্যার? তাই আমি আপনার মাধ্যমে আমি জানতে চাই, এই পর্যন্ত ত্রিপাক্ষিক যে অ্যাকর্ডটা হয়েছে এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, আমাদের অন্য একজন মিনিস্টার শুক্লাচরণ বাবু সহ আমাদের পক্ষে মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মা, বিজয় কুমার রাঙ্খল এবং আমাদের অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মা এখানে স্বাক্ষর করেছেন। পীযূষ গোয়েল অ্যাডিশনাল সেক্রেটারি নর্থ ইস্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে উনি স্বাক্ষর করেছেন, আর জে.কে. সিনহা চিফ সেক্রেটারি ত্রিপুরা উনি স্বাক্ষর করেছেন। এটা চুক্তির কপি। তাই আমি জানতে চাই এই চুক্তি অগ্রগতি কি এবং কতদূর অগ্রসর হয়েছে সেটাই স্পষ্ট জানতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় রঞ্জিত বাবু। এই শর্ট ডিউরেশনে যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন, তারপরে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তার উপর সংক্ষিপ্ত উত্তর দেবেন। Sir. Borom Ganang Deputy Speaker Sir. Tripakhik Chukti 2 তারিখ মার্চ 2024 ভারত সরকার রাজ্য সরকার তাই ত্রিপুরা মথাবাই যে এগ্রিমেন্ট অঙ্গানি অবন নাসিগিন ও এগ্রিমেন্ট রোকসাवै जों आरो मेन अपोजिशन पार्टीनि याकारै सरकार बाय गोदालखा सरकार बाय गोदालमानि जों अब नुखा जों आरो डॉक्टर काहामायने फानो MOS रजाक फानो जों आबनो तरजागलिया एडिसिनि लुकुरंनि बागिनाय वानसुगिनो जों नाहारै जों खालगै नासिङै दंखा फिया बासार आरो जे चुक्तिओ जिनि हिस्ट्री कल्चर इकोनॉमिक जिनि लैंग्वेज लैंड राइट्स पॉलिटिकल राइट्स नि जे तंगमानि अब तांगि खलाय जागिया और वो जों खातुं तुंगमा तंगमानि जिनि त्रिपुरा राज्यनि माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा बो निजी स्वयं दंगो ते बर मंत्री दंगो बरम गनां विकास देबबर्मा तेबो मंत्री दंगो आरो बरम गनां शुक्लाचरण नुवातिया तेबो केंद्रीय मंत्री आरो होम मिनिस्टर अमित शाह जी बर तंगैनो और कक सालायैनो और एकर्ड साइन खलायगा ओ साइन दिथानि जिनि बुबाग्रा प्रद्योत बिक्रम मानिक्य देबबर्मा तंगो चिनि बरम गनां विजय कुमार रांखल तेबो तंगो आरो
বরমগানাং মন্ত্রী অনিমেষ দেববর্মা তঙ্গরতেবো ত্রিপুরা नि चीफ सेक्रेटरी JK सिन्हा तेबर तंग नॉर्थ ईस्ट नि एडिशनल सेक्रेटरी बबो तंगो जों आसामनि जिनि अमित शाह जी केंद्रीय मिनिस्टार त्रिपुराव फायै बकब बरिलांखा जों वानसुकमानि 6 मासनो अब सामुंगानि हिनाय आं तिनि खरकसा सरकारनि MLA अंगै माननीय मुख्यमंत्री आं बरम रेवैनो तै तिप्रासा ताखुक तै बुखुक संनि अंगै आं तिनि सोंनानै मुसुङो माननीय मुख्यमंत्री नो तामो केबें मा तंगै साबनि केबें मुं तंगै तिनि जे अचुक्ति खायै खायमानि बिसिंगो ताङै दतिरि जायगा अंगै दं जों नायखा हंगाय अरो 6 मासनि कग्या 6 मास हिंसामानि तेबो अरो बारिवै जों ताबु जदि गनि नायखा हंगा जों सायमानो जे अरो 2 तारिख मार्च 2024 तिनि 23 सेप्टेम्बर 2025 19 मास सोलिवै दंगो ताबो बोतांगै रिजाग्या बो केबे मुं तंगै अब आं माननीय मुख्यमंत्री थानि सुंगो एवं अब सानानि बागिनाय आं मुख्यमंत्री नो याफारियो हामबाय धन्यवाद বলবেন বলেন 2 মিনিট বা 3 মিনিটের বেশি নেব না মাননীয় ডেপুটি স্পিকার স্যার স্বাভাবিকভাবে যে শর্ট নোটিস ডিসকাশন উত্থাপন করা হয়েছে এইখানে অনেক সময় লেগেছে এখনো কিন্তু সেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজটা শেষ সম্পন্ন হয়নি এটা বুঝতে কোনো অসুবিধা হয় না চুক্তিতে লেখা আছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে সব কিছু আলোচনা করার পর সেটাকে বাস্তবায়ন করা হবে পূর্ববক্তা মাননীয় বিধায়কদ্বয় যে এগুলি বলেছেন সেটা আমি আর বলবো না সবচেয়ে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে টিআইডিসি কর্তৃক যে বিলগুলি পাশ করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল এইগুলি এখনো lying pending in the Tribal Welfare Department, I believe. তারপরে তো সেটা কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভালের জন্য যাবে কিন্তু দেখা যায় এই বিলগুলি এমনিতেই পড়ে আছে and it is supposed to be vetted by the law department and law departmentও আমি আমার অভিজ্ঞতা হয়েছে এডিসিতে থাকার সময়ে কিছুটা ডিসকাশন করে বোঝা গেল particularly related to the customary law ডিপার্টমেন্টের অবজারভেশন থাকতেই পারে কিন্তু কাস্টমারি লকে যদি পরিবর্তন করা হয় সেটা আর কাস্টমারি লই থাকবে না আমি তখন বলেছিলাম কাস্টমারি ল হিসাবেই থাকতে হবে সেটাকে তো পরিবর্তন করা যাবে না তো এটাকে যদি পরিবর্তন করতেই হয় সেটা আর কাস্টমারি ল থাকবে না এইভাবে যদি বছরের পর বছর একটা বিল রাজ্য সরকারের কাছে পড়ে থাকে গভর্নরের কাছে প্লেস করার আগে
এবং কেন এটা পড়ে আছে এটারও একটা ছোট্ট ইতিহাস আছে, আইনি ইতিহাস। 6 শিডিউলে প্যারা 20BB ছিল না, প্যারা 20B ছিল, প্যারা 20BB ছিল না। এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল যেন 6 শিডিউলের যে বিলগুলি যদি সেটা রাজ্যপাল অনুমোদন দিতে হয়, সেখানে যে বিষয়গুলি লেখা হয়েছে এটা আমি আর বলছি না। এইগুলি প্রথমে কাউন্সিল অফ মিনিস্টারদের অনুমোদন লাগবে এবং এই যে পার্টিকুলার 20BB প্যারা 20BB যে আনা হয়েছিল সেটা 1992-91 এর দিকে যখন আমাদের রাজ্যে কংগ্রেস পিউজেস পাওয়ারে ছিলেন। আমি বলে দিচ্ছি, and interestingly many of us would be wondering because এই পার্টিকুলার 20BB যে ইন্ট্রোডিউস করা হয়েছিল it is only for Tripura Tribal Areas Autonomous District Council and Chakma District Council in Mizoram, not for any other district council. তাইলে কি বোঝা গেল? অনলি, আমি জানি না মিজোরামের কথা, বোঝা গেল যে ত্রিপুরাতে যে টিটিআইডিসি আছে, ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, তাদের বিল এইভাবে বছরের পর বছর স্লথগতি স্লো ডাউন করার জন্যই তেলে এই 20BB আনা হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। আর যদি এইটা যদি সবার জন্য যদি হতো, then these particular 20BB would have been applicable to all other the district council areas in Northeast. It is not so. We can just imagine what is happening to the tribals in TTIDC areas, particularly in Tripura. I am not aware of what is happening in Mizoram. 2007 সালে TTIDC ল্যান্ড ইউজ বিল এডিসিতে পাস করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। 2013 সালে এই বিলকে TTIDC-তে আবার ব্যাক করে দেওয়া হলো, পাঠানো হলো। কেন পাঠানো হলো? বলে দেওয়া হলো যে TTIDC কাউন্সিল তার ক্ষমতা নেই ভূমির সম্পর্কে বিল পাস করার জন্য। এখন কথা হচ্ছে প্যারা 3 অব দি 6 শিডিউল, সেখানে 6 শিডিউল এরিয়ার যে ভূমির অধিকার সম্বন্ধে লেখা আছে, তাদের এখানে যে বিল, তাইলে বিল পাস করা যায়। ঠিক একইভাবে বর্তমান যে মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা এবং আমি যখন TTIDC-তে ছিলাম, আমরা আবার এই ল্যান্ড ইউজ বিল পাস করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। তো the governor in consultation with the council of ministers is supposed to pass the bill. তাহলে in consultation with the council of ministers, তাহলে এই কাউন্সিল অফ মিনিস্টার পাস করার জন্যই আছে। এখন কি হচ্ছে, আমরা যদি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করি যে আমরা এমন একটা বিল পাঠিয়েছি, বলবে না আমার কাছে তো বিল পেন্ডিং নেই। যেহেতু বিলটা রাজ্য সরকারের মাধ্যমে রুট হচ্ছে, তখনই আমরা বলছিলাম যে না, the bill has to be sent not only to the state government but also to the honorable governor. তাইলে দুই দিকে যখন যাবে, দুই দিকেই জানা থাকবে। কিন্তু তারপরেও এখন পর্যন্ত সেই বিলটা পেন্ডিং আছে। তো আমরা যখন অধিকারের কথা বলছি,
তার মানে আইনি অধিকারের কথা বলছি। তো এইভাবে যে আমাদের মানে এই টিটিআইডিসি যে 6 শিডিউল আন্ডারে যেটা আছে চলছে, সেটাকেও মানে প্রপার ফাংশনিং করার জন্য বা এটাকে তার নিজস্ব গতিতে চলার জন্য আইনের প্রভিশন থাকা সত্ত্বেও, সংবিধানে থাকা সত্ত্বেও এটা কিন্তু মানে সেইভাবে কত বছর ওইদিকে যদি আমরা যদি ধরি 2007 থেকে 13 ওইদিকে 7 বছর, আরও 7 বছর 14 বছর, আরও 5 বছর 14 আর 5 19 বছর, এইভাবে কিন্তু একটা বিল মানে সাটল হলো, চলে গেল, আবার আসলো, 19 বছর লেগে গেল। তো আমরা যখন বলছি বর্তমান সরকার বিশেষভাবে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, তো এইটাও তো এইটার মধ্যেই আমরা মনে করি। এবং আমি অনুরোধ করতে চাই যারা এখন কাউন্সিল অফ মিনিস্টার্সে আছেন, এখন সবাই আছেন, যে এই ধরনের যে বিলগুলি টিটিআইডিসির যে পেন্ডিং আছে, আপনারা মনোযোগ সহকারে এবং এই বিলগুলি পাস করে আইনে পরিণত করার জন্য যেন পদক্ষেপ নেওয়া হোক। এবং কেন এটা পেন্ডিং আছে আজকে যদি জানতে পারি, আমরা খুবই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এইটুকু আমার সাবমিশন টু দ্য হাউস। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখন আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীকে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। বরংগনাং ডেপুটি স্পিকার স্যার, তিনি বরংগনাং রামচন্দ্রঘाटनि MLA रन्जित दा बर्मानि सोंमुंनो आं उत्तरिनाय। बरंगनां सोंखा त्रिपुरा राज्य जनजाति जनगणের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মথা রাজনৈতিক দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের অগ্রগতির সম্পর্কে। বরংগনাং স্যার, ত্রিপাক্ষিক চুক্তি সম্পর্কিত বিবৃতি ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং দ্য ইন্ডিজিনাস প্রগ্রেসিভ অ্যালায়েন্স ত্রিপুরা, যা ত্রিপুরা মথা নামে পরিচিত, সাথে গত 2024 সালের 2 মার্চ নয়াদিল্লিতে একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তি সংশ্লিষ্ট কিছু বিষয় নিচে তুলে ধরা হলো: এগ্রিমেন্ট বিটুইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড দি ইন্ডিজিনাস প্রগ্রেসিভ রিলায়েন্স অ্যালায়েন্স। দ্য ইন্ডিজিনাস প্রগ্রেসিভ অ্যালায়েন্স ত্রিপুরা, যা ত্রিপুরা মথা নামে পরিচিত, সাথে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং ত্রিপুরা মথা দল ত্রিপুরার ইতিহাস, ভূমি অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, নিজেদের স্বতন্ত্রতা, সাংস্কৃতিক ও ভাষা বিষয়ক বেশ কয়েকটি ইস্যু গ্রহণযোগ্য সমাধানের সম্মত হয়। উল্লেখিত ইস্যুগুলির সমঝোতা চুক্তির বিষয়গুলিকে সম্মানজনক সমাধানে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে সময় অনুসারে রূপায়ণের সম্মত হয়। এই চুক্তি রূপায়ণে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট পক্ষে কোনো ধরনের আন্দোলন, প্রতিবাদ চুক্তির সম্পাদনের দিন থেকে বিরত থাকবে। ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং দ্য ইন্ডিজিনাস প্রগ্রেসিভ অ্যালায়েন্স সাথে গত 2 মার্চ 2024 তারিখে সংগঠিত ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে ভারত সরকার নিম্নলিখিত ব্যক্তিদেরকে নিয়ে এই একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে: শ্রী A.K. মিশ্র, অ্যাডভাইজার, নর্থ ইস্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কনভেনার মহারাজ পদ্মুত বিক্রম মাণিক্য, ফাউন্ডার ত্রিপুরা, বিজয় কুমার রাংখল, প্রেসিডেন্ট ত্রিপুরা, সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট, গভ অফ ত্রিপুরা, সেক্রেটারি ডিপার্টমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার, গভ অফ ত্রিপুরা, ডাইরেক্টর, ডেপুটি সেক্রেটারি, নর্থ ইস্ট
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। পরবর্তীকালে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর কনভেনার 2024 সালের সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে বৈঠক আহ্বান করেন, যেখানে রাজ্য সরকারের 2 জন প্রতিনিধি অংশ নেন। শ্রী বিজেশ পান্ডে, সচিব ত্রিপুরা সরকার, শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব ত্রিপুরা সরকার। এই চুক্তি অন্যতম পক্ষ ত্রিপুরা মথা দলের প্রতিনিধিগণ। কনভেনর আহত এই সভায় উপস্থিত ছিলেন। রাজ্য সরকার ছাড়াও এই চুক্তিতে যেহেতু অন্য দল অন্তর্ভুক্ত এবং প্রক্রিয়াতে চলমান, এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সঠিক হবে না। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, এইগুলো কিন্তু চলমান যে প্রসেসটা কোন পর্যায়ে কি হয়েছে উনি কিন্তু ফ্লো চার্টটা বলেছে যে শুরু থেকে আজ পর্যন্ত এটা কি হয়েছে। এখানে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মার the spirit of his question is কি অগ্রগতি হয়েছে, what is the অগ্রগতি in the field of language, what is the অগ্রগতি in the field of economic development of the Tiprasa people, what is the অগ্রগতি in the field of empowerment। তো I would request, আসলে এটা আমাদের all of us are in treasury bench, এটা I think we expect far better answer। এবং আদু অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার, I myself was a signatory যে চুক্তিটা সম্পাদন হয়। I still remember I was the leader of the opposition in the house and I was also one of the signatories। Thereafter ওই সিগনেচারের দিনের পর থেকে কিন্তু আমি কোনো ধরনের মিটিং বা ওখানে কি হয়েছে, I myself I don't know anything। I am not a member of the consulting group even। I am sure Honorable Tribal Welfare Minister, আপনি যেভাবে বক্তব্যটা পেশ করেছেন এগুলো লিখিত বক্তব্য, অর্থাৎ রঞ্জিত বাবুর বক্তব্যের আগেই কিন্তু এটা কোনো না কোনো অফিসাররা লিখে দিয়েছে। কিন্তু এইখানে যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে, যে বিলগুলো পেন্ডিং কেন, তারপর যে সমস্ত মিটিং হলো ওই মিটিংয়ে একটা অন্তত, বিকজ অল অফ আস, আপনারা যেমন দায়বদ্ধ জনতার কাছে, আমরাও দায়বদ্ধ। সাপোজ ইফ আই কিপ কোয়াইট, ইফ আই ডোন্ট স্পিক, I was just going through the reaction of the people. Why our loan minister, cabinet minister is sitting quietly? Lot of reaction from the people. So we have to be serious about this. এটা করে কিন্তু বিজেপি দলের খারাপ হবে না। এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, I am sure all of us sitting in the treasury bench, all 47 people will get benefit out of this agreement। এটা আমাদের সিরিয়াসলি নিতে হবে। কব তক চুপ রহুঙ্গা, মানুষের একটা আছে, এটা সত্যি আমাদের বিধায়িকা বলেছেন। আমরা কি কখনো কোনো দিন প্রতিবাদ করেছি? একটা দল তার চিত্ত, তার আত্মা এত বড় হলে সে লিখতে পারে যে আমি এই বিষয়ে কোনো আন্দোলনই করব না। পলিটিক্স মিনস আন্দোলন, দাবি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি হয় না। এবং ত্রিপুরা মথা ভারতবর্ষের ইতিহাসে এই একটা দল থাকবে যে লিখে দিয়েছে আমি আন্দোলন করব না, আমি অপেক্ষা করব। কিন্তু কতদিন? হাউ লং উইল ওয়েট? আমি অনুরোধ করব লিডার অফ দি হাউস, হেড অফ দি গভর্নমেন্ট, অনারেবল চিফ মিনিস্টার, উনি নিশ্চয়ই জানেন এই বিষয়ের যে গুরুত্ব। আমাদের এত কিছু এইভাবে হাউসে উই শুড নট বি ডিসকাসিং। এটা বাংলায় কি বলে, এটাকে অনভিপ্রেত, এটাই বলে। তো এটা আশা করা যায় না। হাউ লং উইল ফেস লাইক দিস? There are so many other issues. I am really thankful to Honorable Minister Tinkurai. He was telling me today
দুই দলের মধ্যে যখন অ্যালায়েন্সটা হবে, সরকার যখন হবে, we should be like lovers, we should be like lovebirds, we should be more closer in the governance, in addressing the issues of the people. এটা অস্বস্তিকর পরিবেশ, I am telling you. I personally, I don't enjoy this kind of debate, but we are accountable to the people. আমি অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, হেন ডিসকাশন যেন এই হাউসে আমাদের দুই দলের মধ্যে, তিন দলের মধ্যে যেন না আসে। হোয়াট উই ওয়ান্ট টু নো ইজ হোয়াট ইজ দ্য প্রগ্রেস অফ দিস এগ্রিমেন্ট, ওইটা হচ্ছে আমাদের বিষয়। আমি জানি না মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আপনি বলতে পারবেন কিনা, সাইডে মানো আনছিয়া যে প্লিজ টেল আস, প্লিজ টেল দি পিপল অফ ত্রিপুরা that there is one single progress. আর যদি নাও হয় ভয় পাওয়ার কি আছে, বলে দিন in the next 1 month, in the next 2 months, in the next 3 months হবে, আর না হয়তো বলে দিন আগামী 3 বছর বাদে হবে, no problem. What I am telling in the house today, it is already recorded. আপনিও বলুন। Thank you. কিছু বলবেন মাননীয় মন্ত্রী? মাননীয় ডেপুটি স্পিকার স্যার, মতো সেন্ট্রাল গভর্নমেন্টে রাজ্য সরকার তেই বড় যারা ইয়াক শোষণের চুক্তি চিনি রাজ্য সরকার কোনো ও রই সেন্ট্রাল গভর্নমেন্ট টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টনি ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন গনাই আপ্রুং নাই। আমি একটু বলতে চাই, উনি বলছে এটা ত্রিপুরা সরকারের কোনো ইয়ে না, কেন্দ্রীয় সরকার উনি বলছেন। ঠিক আছে, এটা স্যার এটা ত্রিপুরা সরকার। আরে ঠিক আছে, দেখেন না মন্ত্রী কি বলছে। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় অনিমেষবাবু পার্টিসিপেট করেছেন, মিনিস্টার ওনার বক্তব্য রেখেছেন, রঞ্জিতবাবু এবং আরও দুজন সদস্য আলোচনা করেছেন। আমার মনে হয় শর্ট ডিউরেশন ডিসকাশন এনেছেন, মিনিস্টার উত্তর দিয়েছে। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, এটা কিছুদিনের মধ্যে টোটাল ডিটেলস খবরটা নিয়ে যেন, তারা বলছে যে আনইজি ফিল করছি আমরা ওয়েন উই আর ডিসকাসিং, তো এই টোটাল খবরটা নিয়ে যেন এটা অবহিত করা হয়। আমার মনে হয় ইট উইল বি বেটার। রেডিমেড অ্যান্সার দিতে পারবেন না, আর দাঁড়ায়েন না। ঠিক আছে, ওকে। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারভেন্স দরকার এখানে। আরে ঠিক আছে, ঠিক আছে বলেছে তো, ঠিক আছে। উনি একজন, না মানে মুখ্যমন্ত্রী বলবে। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে শর্ট নোটিশ এখানে এনেছেন, যে চুক্তিটা হয়েছে এবং এই চুক্তির বিষয়ে এখানে আলোচনার জন্য আমি এতক্ষণ শুনছিলাম এবং আনসারও আমাদের ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার দিয়েছেন। এখানে